আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো সবাই? আচ্ছা, রমজান মাস তো একটু ঘুম চলে আসে, বুঝছো? ক্লাসে আসার আগে হঠাৎ চোখ লেগে গেলে দেরি হয়ে যায় একটু উঠতে। তোমরা সবাই ভালো আছো? আজকে আমরা জীব প্রযুক্তি চ্যাপ্টারটা শেষ করব। এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। মেডিকেল অ্যাডমিশন টেস্টে এখান থেকে কোশ্চেন হয়, আবার তোমার এইচএসসিতেও এখান থেকে কোশ্চেন হয়। আমি বলে দিব না কোথা থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন হবে আর কোথায় এইচএসসিতে কোশ্চেন হবে। সবাই একটু দ্রুত জয়েন করো তো। আচ্ছা, এর আগের দিন যে কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়াইছিলাম সবার ক্লিয়ার হয়েছে না খুব ভালোভাবে? আজকে জীব প্রযুক্তি আমি অনেক সুন্দরভাবে ক্লিয়ার করে দিব তোমাদের। দেখো, এই যে জীব প্রযুক্তি চ্যাপ্টার, এটা হচ্ছে বায়োটেকনোলজি। জীব প্রযুক্তি মানে কি বলো তো? জীব থেকে বায়ু, হ্যাঁ, আর প্রযুক্তি মানেই হচ্ছে টেকনোলজি। অর্থাৎ এই জীবনকে কাজে লাগিয়ে আমাদের উন্নত কিছু তৈরি করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি চ্যাপ্টারের মাধ্যমে আজকে আমরা অনেক কিছু শিখবো। জীব প্রযুক্তিতে টিস্যু কালচার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং এগুলোর বাস্তব ক্ষেত্রে প্রয়োগ কী কী হয় সব কিছু সম্পর্কেই জানবো। এখানে একটা কথা আছে, দেখো এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট। বায়োটেকনোলজি শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন হচ্ছে হাঙ্গেরীয় কৃষি বিজ্ঞানী কার্ল এরিকি। বায়োটেকনোলজি শব্দটা প্রথম কে ব্যবহার করেছিলেন বলো তো বাচ্চারা? বায়োটেকনোলজি শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন কার্ল এরিকি। দেখো, আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ? বায়োটেকনোলজি শব্দটা কে প্রথম, হ্যাঁ, সিট সংখ্যা কমাই দিচ্ছে মেডিকেলে। এটা একটু সমস্যা, দেশে তোমার সিট বাড়ানোর কারণে ডাক্তারের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, এটা ডাক্তাররা চাচ্ছেন আর কি। তো সব কিছু মিলে আসলে সিট না কমাইলেও চলতো, আমার কাছে মনে হচ্ছে যা আছে আর না বাড়াতো। আচ্ছা, স্পিড শুরু করেছি মাত্র, আমাদের সিট যা আছে এগুলো থাকতো, না বাড়াইতো, সেটা ভালোই তো আর কি। আচ্ছা, যাই হোক, কেয়ার করার, হ্যাঁ। আচ্ছা, ডাক্তার অনেক বেশি হয়ে যাচ্ছে বাংলাদেশে, এটাই সমস্যা আর কি, অতিরিক্ত ডাক্তার তৈরি হচ্ছে। আচ্ছা, যাই হোক, এখানে আমি যেটা বলতেছিলাম, দই তৈরি করা একটা সহজ জীব প্রযুক্তি। দই তৈরি করা একটা সহজ জীব প্রযুক্তি না? দুধকে আমরা দুধ থেকে তো দই তৈরি করতে পারি, দুধের মধ্যে ব্যাকটেরিয়া প্রডিউস হয় দই তৈরি করলে, এটা একটা সহজ জীব প্রযুক্তি। অ্যালকোহল তৈরি করাও এক ধরনের জীব প্রযুক্তি। এগুলা প্রাচীনতম জীব প্রযুক্তি। আমি যখন তোমাদের নগ্নবীজি আবৃতবীজি চ্যাপ্টারটা পড়িয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে তোমার সাইকাসের কন্দ থেকে মদ তৈরি করা হয়, তাই না? এই মদ কিন্তু অনেক আগে থেকে, মদ আসলে সবাই পছন্দ করে, অনেক আগে থেকেই মদ খেতে চায় সবাই। তো এই মদ তৈরি করা প্রাচীনতম জীব প্রযুক্তি। মদ তৈরি করা কিরকম জীব প্রযুক্তি বলো তো? অ্যালকোহল তৈরি করা বা মদ তৈরি করা এটা প্রাচীনতম জীব প্রযুক্তি। এবং ব্যাকটেরিয়াকে ব্যবহার করে জৈব গ্যাস থেকে বায়োগ্যাস তৈরি করাও একটা জীব প্রযুক্তি। অর্থাৎ এই যে বায়োগ্যাস দিয়ে, গ্যাসের চুলা দিয়ে রান্না করতেছে অনেকে, দেখো বায়োগ্যাস প্ল্যান্ট ইত্যাদি তৈরি হচ্ছে, এগুলো সবই কিন্তু জীব প্রযুক্তি। 1970 দশকে রিকম্বিনেন্ট ডিএনএ এর প্রযুক্তি তথা আমাদের এই জীব প্রযুক্তি ব্যাপারটা নতুন মাত্রা লাভ করেছিল 1970 সাল, অনেক আগের কথা, তাই না? 1970 সাল আমাদের প্রায় কত বছর, 50 বছর আগের কথা। আচ্ছা, এখানে আমাদের জীব প্রযুক্তির কিছু পরিধি সম্পর্কে বলা আছে। একটা হচ্ছে ব্লু বায়োটেকনোলজি। ব্লু মানে কি? নীল, তাই না? নীল। আচ্ছা, ব্লু মানে হচ্ছে নীল। এটা জলীয় ও সামুদ্রিক প্রয়োগ ক্ষেত্রে বর্ণনা করা হয়। সমুদ্রের পানি কীরকম? তোমরা সি গ্রিন পানি দেখেছো না? সমুদ্রের পানি কিন্তু নীল, অর্থাৎ এটা হচ্ছে আমাদের জলীয় ও সামুদ্রিক প্রয়োগে ব্যবহার করা হয়। গ্রিন বায়োটেকনোলজি, গ্রিন মানে কি? সবুজ। গ্রিন মানে সবুজ, সবুজ, সবুজ। সবুজ মানে কি? কৃষিক্ষেত্র না? সবুজ মানে কৃষিক্ষেত্র। তারপরে রেড আর হোয়াইট বায়োটেকনোলজি। রেড ক্রিসেন্ট ব্যাপারটা হচ্ছে ডাক্তারি ক্ষেত্রে, রেড আর হোয়াইট। তুমি দেখো হাসপাতালে গেলে বা কোথাও গেলে সাদার মধ্যে এরকম লাল রং দিয়ে, সাদার মধ্যে লাল রং দিয়ে একটা কি দেখতে পাই আমরা? লাল রং দিয়ে একটা যোগ চিহ্ন দেখতে পাই। এটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা রেড আর হোয়াইট বায়োটেকনোলজি। বাস এইটুকু আমরা দেখেছি, এখান থেকে আর কিছু দেখবো না। তাহলে আমাদের ব্লু বায়োটেকনোলজি হচ্ছে জলীয় ও সামুদ্রিক প্রয়োগের ক্ষেত্রে, গ্রিন বায়োটেকনোলজি হচ্ছে কৃষি ক্ষেত্রে, আমাদের রেড আর হোয়াইট বায়োটেকনোলজি হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। এই তিনটা জিনিস ভালো করে একটু দেখো। জীব প্রযুক্তি বিজ্ঞানী কোলম্যান জীব প্রযুক্তির একটা সংজ্ঞা দিয়েছিলেন। দেখো এখানে কোলম্যান, কোল আমরা মাঝে মাঝে বলি না যে এত রেগে যাওয়া যাবে না, কোলম্যান, কোল। দেখো কোলম্যান কোল, এটা হচ্ছে তোমার জীবন্ত উদ্ভিদ, প্রাণী এবং অণুজীব বা এদের অংশ বিশেষ ব্যবহার করে মানব কল্যাণে, জীব প্রযুক্তিটা হতে হবে কেন? মানব কল্যাণে ব্যবহার উপযোগী উন্নত বৈশিষ্ট্য সম্পূর্ণ নতুন উদ্ভিদ বা প্রাণী এগুলো তৈরি করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে জীব প্রযুক্তি। জীব প্রযুক্তিটা কি? আমাদের কল্যাণে, তাই না? অকল্যাণে করা যাবে না। জীব প্রযুক্তিটা কিভাবে, কেন করা হচ্ছে? আমাদের কল্যাণে জীব প্রযুক্তি করা হচ্ছে। জাস্ট এইটুকু আমরা জানলাম, মানব কল্যাণে জীব প্রযুক্তির ব্যবহারকে আমরা হচ্ছে প্রযুক্তিগত যে ব্যবহার মানব কল্যাণে, সেটাকে জীব প্রযুক্তি বলা হয়। জাস্ট জীব প্রযুক্তি মানে জীবন থেকে প্রযুক্তি করা, এবং সেটা অবশ্যই মানব কল্যাণে হতে হবে। বাস এখান থেকে আর বাকিটা একটু রিডিং পড়তে পারো। জীব প্রযুক্তির অবদান, এখান থেকে আমাদের কি বেশি পড়তে হবে?
আর জীব প্রযুক্তির অবদানের ক্ষেত্রে জিন প্রযুক্তিতে খুব বেশি দরকার, জিন প্রযুক্তিতে এবং চিকিৎসা শাস্ত্রে। জিন প্রযুক্তিতে কি ব্যবহার করা হয় দেখো, উদ্ভিদ ও প্রাণীদেহের ভাইরাস জীবাণু শনাক্তকরণে আমরা জীব প্রযুক্তি ব্যবহার করতে পারি। প্রাণীদেহে কোনো জীবাণু আছে কিনা, উদ্ভিদে কোনো জীবাণু আছে কিনা, জীবাণু শনাক্তকরণে, বিভিন্ন প্রকার জিনগত ব্যাধি শনাক্তকরণ এবং রোগ নিরাময়ে, জিনগত ব্যাধি। তারপরে দেখো আমাদের বিভিন্ন প্রকার জীবাণু প্রয়োগে জীবাণু অস্ত্র হিসেবে দেশের প্রতিরক্ষা কাজে, অনেক সময় জীবাণু অস্ত্র হিসেবে দেশের প্রতিরক্ষা কাজে আমরা তোমার জীব প্রযুক্তি ব্যবহার দেখি। জীবাণু অস্ত্র বলতে ধরো একটা দেশের সাথে একটা দেশের যুদ্ধ লাগাইতে চাচ্ছে, ওরা সরাসরি না যেয়ে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ছেড়ে দিল, এই টাইপের কিছু জীবাণু অস্ত্র হিসেবেও প্রতিরক্ষা কাজে ব্যবহার করা হয়। তাহলে এখানে আমরা কয়টা শব্দ পেলাম, জিন প্রযুক্তি, জীবাণু শনাক্তকরণ, জিনগত ব্যাধি শনাক্তকরণ, জীবাণু অস্ত্র, সবগুলাই কোন জ, বর্গীয় জ, তাই না? অর্থাৎ বর্গীয় জ দিয়ে কিন্তু আমরা এই তিনটা কথা মনে রাখতে পারি, এখানে জ মনে রাখবো। এরপরে এনজাইম প্রযুক্তি, এনজাইম একটা ব্রিডিং দিতে পারো তুমি, কৃষিক্ষেত্র, রোগবালাই নাশক প্রতিরোধী উদ্ভিদ এবং বেশি মাছ মাংস পাওয়া যায় এরকম গবাদি পশু, যেমন আমরা কোরবানির সময় কিন্তু অনেক বড় বড় গরু দেখি, এগুলা কিন্তু জীব প্রযুক্তির মাধ্যমে অনেক বেশি মাংস সমৃদ্ধ করা হয়। জীব প্রযুক্তির মাধ্যমে গবাদি পশুর দুধ, রক্ত, মলমূত্র থেকে ঔষধ উৎপাদন করা হয়। ব্যাস এই ব্যাপারগুলো একটু আমরা দেখলাম। এরপর দেখো চিকিৎসা শাস্ত্র, চিকিৎসা শাস্ত্রটা ইম্পর্টেন্ট বেশি আমাদের উপরে। আমরা দেখলাম জিন, যেটা জিন প্রযুক্তি ওটা ইম্পর্টেন্ট, আইটি ইম্পর্টেন্ট হচ্ছে চিকিৎসা শাস্ত্র। ডাক্তার হবা, এই জায়গাটা ভালো করে খেয়াল রাখতে হবে। জীব প্রযুক্তির মাধ্যমে প্রতিষেধক এবং রোগ ব্যাধি শনাক্তকরণের জন্য অ্যান্টিবডি উৎপাদন করা হচ্ছে, প্রতিষেধক তৈরি করা হচ্ছে, অ্যান্টিবডি তৈরি করা হচ্ছে, ইনসুলিন এবং ইন্টারফেরন সহ নানা ধরনের হরমোন তৈরি করা হচ্ছে। ইনসুলিন, ইন্টারফেরন আমাদের খুব দরকারি না? ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে তো ইনসুলিন অনেক দরকারি। ইন্টারফেরনও কিন্তু একটা প্রতিরক্ষামূলক প্রোটিন, ক্যান্সারের ট্রিটমেন্ট বা অ্যান্টিভাইরাল ড্রাগ হিসেবে কিন্তু ইন্টারফেরন ব্যবহার করা হয়। আজকে ইন্টারফেরন সম্পর্কে আমরা অনেক কিছু জানবো। মানুষের বৃদ্ধি হরমোন, অনেক মানুষ আছে বামনত্বতে ভোগে, তোমার বামনত্ব থেকে তাদের গ্রোথ হরমোন দিয়ে তাদের হাইটটা বাড়ানো হয়, গ্রোথ হরমোন দেওয়া হয়। মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুসে রক্ত জমাট প্রতিরোধে, অনেক সময় মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে মানুষ মারা যায়, স্ট্রোক করে, অনেক সময় হৃৎপিণ্ডে রক্ত জমাট বেঁধে মানুষ হার্ট অ্যাটাক করে, এগুলা যাতে প্রতিরোধ করা যায় ইনজেকশন দেওয়ার জন্য আমাদের তোমার জীব প্রযুক্তি ব্যবহার আছে। তো সবগুলো একবার একটু রিডিং পড়তে পারো, এখান থেকে আমরা আর কিছু দেখবো না, বাকিটা রিডিং পড়ো। টিস্যু কালচার আমাদের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, টিস্যু কালচার। তোমাদের আমি টিস্যু পড়িয়েছি না, ভাজক টিস্যুর কথা মনে আছে তোমাদের? ভাজক টিস্যু কোথায় কোথায় থাকে? ভাজক টিস্যু উদ্ভিদের কচি কাণ্ডে কাণ্ডে থাকে, তাই না? একদম ডগায় থাকে, শীর্ষে থাকে, মূলে থাকে ভাজক টিস্যু। সেই ভাজক টিস্যু থেকে অল্প একটু টিস্যু নিয়ে সেখান থেকে যদি একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা যায় বাচ্চারা, সেটাই হচ্ছে টিস্যু কালচার। টিস্যু কালচারের মাধ্যমে আমরা কি করি বলো তো? একটা ছোট টিস্যু থেকে সম্পূর্ণ একটা উদ্ভিদ তৈরি করে ফেলি। একটা ছোট টিস্যু থেকে সম্পূর্ণ একটা উদ্ভিদ তৈরি করার ব্যাপারটাকেই বলা হয় টিস্যু কালচার। অর্থাৎ আমরা কি নিতে পারি? বিভাজন অক্ষম অঙ্গ থেকে শীর্ষ মুকুল নিতে পারি, কক্ষ মুকুল নিতে পারি, মানে কচি 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 পাতা নিতে পারি, পাপড়ি নিতে পারি, এগুলা দিয়ে এগুলাকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করা হয়। ধরো এগুলাকে স্টেরাইল করা হয়, জীবাণুমুক্ত করে উপযুক্ত পরিবেশে বৃদ্ধি করে এখান থেকে চারা সৃষ্টি করা হচ্ছে। অর্থাৎ টিস্যু থেকে চারা, মানে আমরা অল্প একটু টিস্যু, গাছের যে কোনো একটা অংশ থেকে একটা বড় উদ্ভিদ তৈরি করতেছে, অনেকগুলো উদ্ভিদ তৈরি হয়ে যায়। আর একটা অল্প একটু টিস্যু নিচ্ছে, সেই টিস্যুটাকে কালচার করে ক্যালাস তৈরি করে সেখান থেকে অনেকগুলো উদ্ভিদ তৈরি করে ফেলছে। এটাকেই বলা হয় টিস্যু কালচার পদ্ধতি। আর টিস্যু কালচারের মাধ্যমে কি করা হয়? টিস্যু কালচারের মাধ্যমে অনেকগুলো চারা তৈরি করা হয়, জীবাণুমুক্ত অনেক চারা তৈরি করা হয় টিস্যু কালচারের মাধ্যমে। দেখো বিজ্ঞানী, আমেরিকান বিজ্ঞানী মর্গান 1901 সালে মর্গান বলেছে সজীব উদ্ভিদের দেহের যে কোনো কোষ বা যে কোনো অংশ থেকে একটা উদ্ভিদ তৈরি হতে পারে। অর্থাৎ উদ্ভিদের দেহে একটা অন্তর্নিহিত ক্ষমতা আছে, অন্তর্নিহিত ক্ষমতা বলে সেখান থেকে একটা নতুন চারা উৎপন্ন হতে পারে। এই ব্যাপারটাকে বলা হয় টটিপটেন্সি। টটিপটেন্সি ব্যাপারটা কে বলেছে? মর্গান। কি বলেছে? যে একটা উদ্ভিদের তোমার যে কোনো কোষ বা যে কোনো টিস্যুরই একটা নতুন চারাতে রূপান্তর হওয়ার ক্ষমতা আছে। এটা টটিপটেন্সি। পটেন্সি মানে কি? পটেন্সি মানে পাওয়ার, তাই না? পটেন্সি, পটেন্সি মানে পাওয়ার। পাওয়ার এই ক্ষমতা, অন্তর্নিহিত যে ক্ষমতা, এটাকে টটিপটেন্সি বলে। একটা উদ্ভিদের দেহের যে কোনো জায়গা থেকে যদি আমরা একটা চারা উৎপন্ন করতে পারি, কোন ক্ষমতা বলে করতে পারি? টটিপটেন্সির মাধ্যমে করতে পারি। এরপর দেখো ক্ষুদ্র অংশ ব্যবহার করা হয়। যদি ক্ষুদ্র অংশ ব্যবহার করা হলে সেটাকে মাইক্রো প্রোপাগেশন বলা হয়। ধরো কোনো প্রক্রিয়াতে টিস্যু কালচার, তো টিস্যু কালচার আমরা কি বড় কিছু নেই না, ক্ষুদ্র টিস্যু নেই, তাই না? ক্ষুদ্র অংশ ব্যবহার করি বলে এই টিস্যু কালচারের আরেক নাম হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। ক্ষুদ্র অংশ ব্যবহার করা হয় বলে এটার আরেক নাম কি? মাইক্রো প্রোপাগেশন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি সমগুণ সম্পন্ন উদ্ভিদ তৈরি করা হয়।
ধরো মা যেরকম ছিল নতুন চারাগুলোও একই রকমের গুণ সম্পন্ন, সমগুণ সম্পন্ন হলে সেটাকে ক্লোন বলে, অর্থাৎ হুবহু মাতৃ উদ্ভিদের মতো উদ্ভিদ যদি তৈরি করা হয় সেটাকে ক্লোন বলে। তাহলে আমরা এখানে কয়টা শব্দ পেয়েছি? আমরা এখানে 3টে শব্দ পেয়েছি। একটা শব্দ হচ্ছে প্রথমত দেখলাম টটিপটেন্সি। টটিপটেন্সি হচ্ছে পটেন্ট মানে পাওয়ার, একটা অন্তর্নিহিত ক্ষমতা, যেটা থেকে আমাদের টিস্যু থেকে নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে। উদ্ভিদের প্রতিটা উদ্ভিদে আছে এই ক্ষমতা, তোমাদেরও কিন্তু আছে বাচ্চারা, তোমাদের ভিতরে একটা অন্তর্নিহিত ক্ষমতা আছে, তোমাদের ভিতরে টটিপটেন্সি আছে নিজেকে নতুনভাবে প্রকাশ করার। তুমি যদি চাও তুমি চান্স পাবা, তুমি কিন্তু পাবা। তুমি যদি মন থেকে চাও যে তুমি চান্স পাবা, আর এই চান্স পাওয়ার জন্য তোমার যা যা করা দরকার তুমি সব করতে রাজি আছো, এইরকম টেন্ডেন্সি নিয়ে যদি সামনের দিনগুলো আগাতে পারো তুমি কিন্তু চান্স পাবা। এই যে তোমার ভেতরে কি আছে, একটা অন্তর্নিহিত ক্ষমতা আছে না, তোমাকে তোমার নিজেকে নতুনভাবে প্রকাশ করার জন্য একটা অন্তর্নিহিত ক্ষমতা, একটা ইচ্ছা, এই ইচ্ছাটা উদ্ভিদেরও আছে। উদ্ভিদেরও একটা পটেন্সি আছে, পাওয়ার আছে, এই পাওয়ারটাকেই বলা হয় টটিপটেন্সি। এবং এখানে আমরা কি নিচ্ছি? উদ্ভিদের ছোট্ট অংশ নিচ্ছে, ক্ষুদ্র অংশ নিচ্ছে। এই ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করছি বলে এটার নাম হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। এবং যে চারাগুলো তৈরি হচ্ছে সেই চারাগুলো মাতৃ উদ্ভিদের মতোই হচ্ছে, হুবহু মাতৃ উদ্ভিদের মতো চারা। এই হুবহু মাতৃ উদ্ভিদের মতো চারা হচ্ছে বলে এটাকে বলা হয় সমগুণ সম্পন্ন চারা, এটা ক্লোন পদ্ধতি বলা হয়। হুবহু মাতৃ উদ্ভিদের মতো হইলে সেটাকে ক্লোন পদ্ধতি বলা হয়। বাস আপাতত এইটুকু দেখেছি, এখান থেকে আমরা আর কিছু পড়বো না। এই জায়গাটা ক্লিয়ার না সবাই? এই জায়গাটা ক্লিয়ার। এরপরে দেখো আমরা টিস্যু কালচারের জন্য একটা উদ্ভিদ থেকে যে অংশটা কালেক্ট করি, ধরো টিস্যু কালচার করার জন্য আমি একটা টিস্যু কালেক্ট করলাম, অল্প একটু টিস্যু নিয়েছি, সেই টিস্যুটাকে বলা হয় এক্সপ্ল্যান্ট। সেই টিস্যুটাকে কি বলা হয়? সেই টিস্যুটাকে বলা হয় এক্সপ্ল্যান্ট, অর্থাৎ মাতৃ উদ্ভিদ থেকে যে অংশটা পৃথক করা হয় সেটাকে বলা হয় এক্সপ্ল্যান্ট। যেই টিস্যুটা আমরা নিলাম সেটা এক্সপ্ল্যান্ট। এবং সেই টিস্যুটাই কালচার করার মাধ্যমে ছোট ছোট অনেক চারা তৈরি করলাম, এটাকে বলা হয় অণুচারা তৈরি করা। জার্মানি বিজ্ঞানী গটিলে ফ্যাবারল্যান্ড 1902 সালে ওনাকে টিস্যু কালচারের জনক বলা হয়। দেখো 1901 সালে মর্গান বলেছে টটিপটেন্সির কথা, এবং গটিলে ফ্যাবারল্যান্ড 1902 সালে 1 বছর পরেই সেই অন্তর্নিহিত ক্ষমতা বা টটিপটেন্সিকে কাজে লাগিয়ে টিস্যু কালচার করেছে। তাহলে আমাদের মর্গান হেল্প করেছে গটিলে ফ্যাবারল্যান্ডকে, তাই না? এই গটিলে ফ্যাবারল্যান্ড টিস্যু কালচারের জনক, ফাদার অফ টিস্যু কালচার বা ফাদার অফ মাইক্রো প্রোপাগেশন কে যদি পরীক্ষায় আসে কি হবে অ্যান্সার? গটিলে ফ্যাবারল্যান্ড হবে। তাহলে এটা আমরা পারছি। এবং টিস্যু কালচারটা না একটা পাত্রের ভিতরে করা হয় বাচ্চারা, টিস্যু নিয়ে একটা পাত্রের ভিতরে ক্যালাস তৈরি করা হয় আবাদ মাধ্যমে। এখানে বিভিন্ন হরমোন, ভিটামিন, স্টেরাইলাইজেশন করে যত কেয়ার নেওয়ার দরকার সব কেয়ার নেওয়া হয়। একটা পাত্রের ভিতরে করা হচ্ছে বলে এটাকে বলা হয় ইন ভিট্রো কালচার। একটা পাত্রের ভিতরে করা হচ্ছে বলে এটাকে কি কালচার বলে? একটা পাত্রের ভিতরে করা হচ্ছে বলে, একটা কাঁচ পাত্রের ভিতরে হচ্ছে বলে এই কালচারটাকে কি কালচার বলে? একটা কাঁচ পাত্রের ভিতরে হচ্ছে বলে, একটা পাত্রের ভিতরে হচ্ছে বলে এটাকে ইন ভিট্রো কালচার বলে। একটা পাত্রের ভিতরে হচ্ছে বলে এটাকে কি বলে বলো তো? একটা পাত্রের ভিতরে হচ্ছে বলে এটাকে ইন ভিট্রো কালচার বলে। তাহলে ইন ভিট্রো কালচার মানে কি? একটা পাত্রের ভিতরে হচ্ছে, তাই ইন ভিট্রো কালচার। তাহলে আমরা টিস্যু কালচার সম্পর্কে কি কি জানলাম? টিস্যু কালচার সম্পর্কে জানলাম এটাকে মাইক্রো প্রোপাগেশন বলা হয়, কারণ ক্ষুদ্র উদ্ভিদ নিয়ে কাজ করা হয় এবং এটা একটা কাঁচ পাত্রের ভিতরে করা হয়, এই জন্য এটাকে ইন ভিট্রো কালচারও বলা হয়। তাহলে ইন ভিট্রো কালচার, টিস্যু কালচার, মাইক্রো প্রোপাগেশন সবকিছুই কিন্তু একই কথা, ঠিক আছে? তাহলে এইটুকু আমরা ক্লিয়ার না? এইটুকু কিন্তু আমরা ক্লিয়ার, এখান থেকে আর কিছু দেখবো না। ওকে, এই জায়গাটাতে আমাদের আর কিছু লাগবে না, দাগ দিনই, তোমারও পড়ার দরকার নেই। তবে আমরা যে তোমার জীবাণুমুক্ত করি অর্থাৎ স্টেরাইল করি, ধরো তুমি একটা গাছের একটা কচি কিছু একটা নিয়েছো, কচি এক্সপ্ল্যান্ট নিয়েছো, হ্যাঁ, গাছের কচি ডগা নিয়েছো, টিস্যু কালচার করবা। তুমি সেই ডগাটাকে একটা পাত্রের ভিতরে দিয়ে দিলা, সেখান থেকে টিস্যু হয়ে যাবে, টিস্যু কালচার হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। সেই ডগাটার ভিতরে তো জীবাণুও থাকতে পারে না? বাইরে ছিল ব্যাকটেরিয়া থাকতে পারে, ধুলাবালি থাকতে পারে। তো এটাকে আমাদের কি করতে হবে? স্টেরাইল করতে হবে, জীবাণুমুক্ত করতে হবে, স্টেরাইলাইজেশন করা লাগবে। স্টেরাইলাইজেশন করার জন্য কি করা যেতে পারে? আমরা কালচার মিডিয়ামে বা অন্যান্য কাঁচের জিনিসপত্রগুলোকে আমরা তোমার 160 ডিগ্রি সেলসিয়াস থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে নির্জীব করতে পারি, 1-2 ঘন্টা রেখে নির্জীব করতে পারি, স্টেরালাইজ করতে পারি। যেমন ধরো কোনো একটা সার্জারি করার আগে সার্জারির যে যন্ত্রপাতি আছে, কাঁচি, ছুরি, এগুলোও কিন্তু আমরা স্টেরাইল করে নিই। ধরো ডাক্তাররা যখন অপারেশন ঢুকার সাথে সাথে কি যা আছে সেগুলো দিয়ে কাটাকাটি শুরু করে দেয় না, যন্ত্রপাতিগুলো স্টেরাইল করা লাগে, জীবাণুমুক্ত করা লাগে। ঠিক একইভাবে আমাদের এই টিস্যু কালচার করার জন্য জীবাণুমুক্ত করা লাগে। টিস্যু কালচারের জন্য যে ফরসেপ, নিডেল, যা যন্ত্রপাতি যা কিছু লাগবে সব কিছু বার্নারে গরম করে 95% অ্যালকোহলে ডুবাই রাখা লাগে জীবাণুমুক্ত করার জন্য, তারপরে সেটা দিয়ে কাজ করা হয়। যদি জীবাণু থেকে যায় তাহলে টিস্যু কালচার সাকসেস হবে না। বাস এইটুকু জানলাম। এরপর দেখো টিস্যু কালচারের প্রকারভেদ, আমরা একটু আগে দেখেছি টিস্যু কালচার
কক্ষমুকুল নিয়ে কাজ করা হয়। একটা বড় গাছ থেকে ডগা বের হয়েছে, এখান থেকে যে ছোট ছোট মুকুল বের হয়েছে এগুলোকে কক্ষমুকুল বলে। কক্ষমুকুল নিয়ে যে কালচার করা হয় এটাকে কক্ষমুকুল কালচার বা অ্যাক্সিলারি বার্ড কালচার বলা হয়। মেরিস্টেম নিয়ে করা হয়, ভাজক টিস্যু নিয়ে কাজ করা হয়, সেটাকে মেরিস্টেম কালচার বলে। আবার মাইক্রো প্রোপাগেশন, কোনো ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করা হয় বলে এটাকে মাইক্রো প্রোপাগেশন বলা হয়। ক্যালাস কালচার, ক্যালাস তৈরি করা হয় বলে এটাকে ক্যালাস কালচার বলে। দেখো এই নামগুলোকে আমরা ক ম প দিয়ে মনে রাখতে পারি। ক দিয়ে কক্ষমুকুল কালচার, ক দিয়ে ক্যালাস কালচার, ম দিয়ে মেরিস্টেম কালচার, ম দিয়ে মাইক্রো প্রোপাগেশন, আর প দিয়ে পরাগধানী কালচার। প দিয়ে কি কালচার বলো তো? প দিয়ে পরাগধানী কালচার। আর এটা হচ্ছে প্রোটোপ্লাস্ট কালচার। তাহলে আমরা কি কি পড়েছি? ক ম প। আমাদের টিস্যু কালচারের প্রকারভেদগুলো লিখো, 2 মার্কের জন্য খতে যদি আসে তাহলে কি করবা? কতে হচ্ছে ক্যালাস কালচার, কতে কক্ষমুকুল কালচার, ম দিয়ে মাইক্রো প্রোপাগেশন, ম দিয়ে মেরিস্টেম কালচার। ক ম প, প দিয়ে হচ্ছে পরাগধানী কালচার, প দিয়ে হচ্ছে প্রোটোপ্লাস্ট কালচার। তাহলে এই নামগুলো আমরা মনে রাখতে পারতেছি না? ক ম প দিয়ে এই পেজ পড়া হয়ে গেছে না? এই পেজ কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা আর কিছু দেখবো না। এর পরের পেজে কি আছে দেখো। সাধারণত শীর্ষমুকুল, পার্শ্বমুকুল এগুলো এক্সপ্ল্যান্ট হিসেবে ব্যবহার করা হয়, এবং আমরা টিস্যু কালচারের জন্য যেই ক্ষুদ্র অংশটা নেই সেই ক্ষুদ্র অংশটা কিন্তু সুস্থ হতে হবে, সুস্থ নিরোগ হতে হবে, তার মধ্যে কোনো পোকামাকড় এগুলো কিছু থাকা যাবে না। তারপরে এটাকে এক্সপ্ল্যান্ট বলা হয়। ক্ষুদ্র যে অংশটা নিয়ে কাজ করা হবে সেটাকে এক্সপ্ল্যান্ট বলা হবে। ধরো এই ছবিটার দিকে একবার তাকাও। এই ছবিতে আমরা একটা গাছ দেখতে পাচ্ছি, এটা মাতৃ উদ্ভিদ। আমি চাচ্ছি এরকম আরো অনেকগুলো উদ্ভিদ তৈরি করতে। তাহলে আমি এই মাতৃ উদ্ভিদ থেকে কি করব? একটা ছোট্ট অংশ, যে গাছের কচি কাণ্ড পাতা কিছু একটা নিলাম। যেই জিনিসটা নিলাম সেই জিনিসটার নাম কি? টিস্যু কালচারের জন্য মাতৃ উদ্ভিদ থেকে যে ছোট ক্ষুদ্র অংশ সংগ্রহ করা হয় সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা এক্সপ্ল্যান্ট বলতে পারি। এটা কতে আসবে কিন্তু, এক্সপ্ল্যান্ট কাকে বলে। তো আমরা নিলাম, এক্সপ্ল্যান্টটাকে কি করবো? একটা মিডিয়ামে স্থাপন করব, একটা পাত্রের ভিতরে রাখবো। মিডিয়ামের ভিতরে আমরা ভিটামিন, হরমোন যা যা দেওয়া দরকার সব কিছু দিয়ে দিব যাতে উদ্ভিদটা বৃদ্ধি হতে পারে, উদ্ভিদের অংশটা। মিডিয়ামে স্থাপন করলাম এবং এখানে অনেকগুলো দলা পাকানো, দলার মতো কিছু তৈরি হয়েছে, মন্ডের মতো তৈরি হয়েছে। এক দলা টিস্যু তৈরি হয়েছে। এই এক দলা অবিচ্ছিন্ন টিস্যুর গুচ্ছকে বলা হয় ক্যালাস। আমরা এখানে ক্যালাস তৈরি করলাম। এই ক্যালাসের ভিতরে এখনো কোনো চারা উৎপন্ন হয় নাই। আস্তে আস্তে এই ক্যালাস থেকে ছোট ছোট চারা সৃষ্টি হবে, চারাতে গোড়া বের হবে, তারপরে এখান থেকে আস্তে করে মূল বের হওয়ার পরে সেই চারাগুলোকে আমি বের করে একটা টবে স্থানান্তর করে দিলাম। এই যে এইভাবে আমাদের একটা থেকে অনেকগুলো চারা তৈরি হয়ে গিয়েছে, দেখেছো? তাহলে একটা ছোট্ট টিস্যু থেকে আমরা অনেকগুলো চারা তৈরি করতে পেরেছি। অনেক গাছ আছে না যেগুলো বীজ হয় না, সেই বীজ না হলে সেখান থেকে অনেক চারা কিভাবে তৈরি করব আমরা? এই টিস্যু কালচারের মধ্য দিয়ে করা যায় না বলো তো? টিস্যু কালচারে বিভিন্ন নার্সারিতে এগুলো পদ্ধতি ফলো করা হয়। অনেক দ্রুত অনেক বেশি চারা তৈরি করার জন্য টিস্যু কালচার পদ্ধতি করা হয়। এই টিস্যু কালচার পদ্ধতি চিত্রসহ ঘতে আসে, আর চিত্র সহ একে ঘ কোশ্চেনে আসে। সুন্দর করে একদম চিত্রগুলো এঁকে সুন্দর করে পড়ে ফেললে ঘ কোশ্চেন অ্যান্সার করতে পারবা। সহজ আছে, খুব কঠিন কিছু না। আমি যা যা বলেছি, ওই যে একটা মিডিয়ামের ভিতরে কি কি দেওয়া হয় বলছিলাম, মিডিয়ামের ভিতরে ভিটামিন দেওয়া হয়, তারপরে মুখ্য গৌণ এলিমেন্ট, মাইক্রো এলিমেন্ট দেওয়া হয়, সুক্রোজ দেওয়া হয়। সুক্রোজ কতটুকু দেওয়া হয় মিডিয়ামের ভিতরে? পাত্রের ভিতরে সুক্রোজ দেওয়া হয় 2 থেকে 4%। একটা উদ্ভিদের বৃদ্ধি করার জন্য তো অনেক কিছু দরকার আছে। ফাইটো হরমোন কিন্তু উদ্ভিদের বৃদ্ধিতে কাজে লাগে, ফাইটো হরমোন দেওয়া হয়। এবং এই মাধ্যমটাকে ঘন জমাট বাঁধার জন্য এখানে এগার দেওয়া হয়। পরীক্ষা আসতে পারে মাধ্যমকে ঘন করতে জমাট বাঁধার উপাদান কি ব্যবহার করা হয়? মিশানো হয়, এগারের মতো এগার। আর এখানে আমাদের এই মাধ্যমটাকে বলা হয় বেসাল মিডিয়াম। বেসাল মিডিয়ামের পিএইচ কত? 5.5 থেকে 5.8। এই জায়গা থেকে যা যা দাগ দিয়েছি সবগুলোই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষা আসতে পারে যে মাধ্যমের ভিতরে আবাদ মাধ্যমের সুক্রোজের পরিমাণ কতটুকু? 2 থেকে 4%। আবাদ মাধ্যমকে ঘন করার জন্য কি ব্যবহার করা হয়? এগার ব্যবহার করা হয়। আবাদ মাধ্যম বা বেসাল মিডিয়ামের পিএইচ এর মান কত? পিএইচ এর মান 5.5 থেকে 5.8 রাখা হয়। এইটুকু ক্লিয়ার না বাচ্চারা? এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব ভালো করে আমরা পড়ে ফেলবো। এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এরপর নির্জীবকরণ বা জীবাণুমুক্তকরণ। জীবাণুমুক্ত করার জন্য আমরা যে মিডিয়ামটা নিলাম সেখানে এক্সপ্ল্যান্ট সবই জীবাণুমুক্ত করা দরকার। মিডিয়ামটাকেও জীবাণুমুক্ত করা দরকার, তারপরে আমাদের যে এক্সপ্ল্যান্টটা নিয়েছি সেটাও জীবাণুমুক্ত করা দরকার, যে টেস্ট টিউব নিয়েছি সেটাও জীবাণুমুক্ত করা দরকার, সবকিছু জীবাণুমুক্ত করা দরকার। তাই এই পাত্রটাকে নির্জীবকরণ যন্ত্র অটোক্লেভ দিয়ে জীবাণুমুক্ত করা হয়। দেখো সার্জারি করার আগে অটোক্লেভ একটা যন্ত্র আছে, এটার ভিতরে সব জিনিসপত্র ঢুকায় সুইচ দিয়ে দেয়,
কারেন্টের জীবাণুমুক্ত হয়ে যায়। তো মিডিয়ামকে অটোক্লেভে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 15 পাউন্ড চাপ 20 মিনিট সময় রাখা হয়, এটা জীবাণুমুক্ত হয়ে যায়। এবং আমাদের এই চারাগুলো যেহেতু একটা পাত্রের ভিতরে হচ্ছে, তাই আমরা বলতেছি এটার নাম, আর এটা কি কালচার, টিস্যু কালচারের আরেক নাম হচ্ছে ইন ভিট্রু কালচার। যেহেতু ভিতরে হচ্ছে তাই ভিট্রু, ইন ভিট্রু কালচার, কাঁচ পাত্রের ভিতরে হচ্ছে তাই এটাকে বলা হয় ইন ভিট্রু কালচার। ওকে, এখান থেকে আমরা কিছু দেখবো না। এরপর দেখো ক্যালাস সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি। আমাদের বৈদ্যুতিক আলো দরকার ক্যালাস সৃষ্টির জন্য, 3000 থেকে 5000 লাক্স দরকার আলো। তাপমাত্রা 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আপেক্ষিক আর্দ্রতা 70 থেকে 75% আপেক্ষিক আর্দ্রতা দরকার। এখানে যতটুকু দাগাইছি সবকিছুই পড়তে হবে। যা যা দাগাচ্ছি আমি কিন্তু খুব বেশি পড়াবো না, মানে যা যা দরকার তাই তোমাকে ভালো করে বুঝাই দিব। আচ্ছা, আমরা একটা ক্যালাস পরীক্ষা আসছে, ক্যালাস কি 1 মার্কের জন্য আসছে, তোমাকে এক্সপ্লেন কি আসতে পারে 1 মার্কের জন্য, ক্যালাস কি সেটাও আসতে পারে। এক্সপ্লেন কি সেটা তো দেখলামই আমরা। ক্যালাস হচ্ছে মন্ড বা অবয়বহীন অবিন্যস্ত টিস্যু গুচ্ছ, কোনো আকার আকৃতি নেই, একটা দলা টিস্যুর দলা বাংলা ভাষায়। যে অবয়বহীন অবিন্যস্ত টিস্যু গুচ্ছ তৈরি হয় সেই টিস্যু গুচ্ছকেই ক্যালাস বলে। তাহলে ক্যালাস হচ্ছে টিস্যু কালচারের জন্য অবয়বহীন, মানে কোনো আকার আকৃতি ছাড়া একটা তোমার মন্ড টাইপের কিছু, এটাকে বলা হয় ক্যালাস। ক্যালাস থেকে একসময় অসংখ্য মুকুল সৃষ্টি হয়। পরীক্ষা যদি আসে নিচের কোথা থেকে অসংখ্য মুকুল সৃষ্টি হয়, অপশনে কিন্তু ক্যালাস থাকতে পারে। তাহলে এই লাইন কয়েকটা ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেটা দেখাই দিছি। এখান থেকে আমরা আর কিছু দেখবো না। মূল উৎপাদক মাধ্যমে, মূল তো পরবর্তীতে চারা হয়, এগুলো পরবর্তীতে আমরা বিভিন্ন টবে লাগাই দিতে পারি। এখান থেকে আর কিছু লাগবে না। তাহলে এই পেজগুলো ক্লিয়ার না? এই পেজগুলো ক্লিয়ার। এবার আসো হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা উৎপাদন বা মাইক্রো প্রোপাগেশন। মাইক্রো মানে কি? মাইক্রো মানে ক্ষুদ্র। এই মাইক্রো প্রোপাগেশনের মাধ্যমে ক্ষুদ্র অংশ থেকে হুবহু মায়ের মতো চারা তৈরি করা হচ্ছে, মাতৃ উদ্ভিদের মতো চারা তৈরি করা হচ্ছে। এটাকে আমরা ক্লোনিংও বলতে পারি। এভাবে কি তৈরি করা হয়? এইভাবে সাগর কলা আর থুজা তৈরি করা হয়, সাগর কলা আর থুজা। তাহলে মাইক্রো প্রোপাগেশনের মাধ্যমে কি তৈরি করা হয়? সাগর কলা আর থুজা তৈরি করা হয়। এটা আমরা সাথী দিয়ে মনে রাখতে পারি, সাথী মাইক্রো প্রোপাগেশনের মাধ্যমে তৈরি করা হয়। সা দিয়ে সাগর কলা, থ দিয়ে থুজা, সা দিয়ে সাগর কলা, থ দিয়ে থুজা। এবং এই পদ্ধতিটা ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করা হয় বলে এই পদ্ধতিকে আমরা কি বলি? মাইক্রো প্রোপাগেশন। এইটুকু ক্লিয়ার না সবাই? যে লাইনগুলো দাগাইছি সেই লাইনগুলো খুব ভালো করে পড়ে ফেলতে হবে। এই যে দেখো আমাদের টিস্যু কালচারের প্রকারভেদ, একটু আগে টিস্যু কালচারে কি কি প্রকারভেদ পড়েছো? টিস্যু কালচার, কম প দিয়ে ক্যালাস কালচার। টিস্যু কালচারের আরেকটা হচ্ছে মেরিস্টেম কালচার। টিস্যু কালচার আরেকটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। টিস্যু কালচার হচ্ছে প্রোটোপ্লাস্ট কালচার। টিস্যু কালচার হচ্ছে পরাগধানী কালচার। তারপরে এখানে আরেকটা আছে ভ্রূণ কালচার। এগুলো জাস্ট একটু দেখো, টিস্যু কালচারের বিভিন্ন ব্রাঞ্চগুলো এখানে দেখাইছে। টিস্যু কালচার থেকে আস্তে আস্তে কি হয় এটা একটা চোখের দেখা দেখবা। শস্য কালচার, ডিপ্লয়েড ক্লোনাল প্রোপাগেশন, জাস্ট একটা একবার দেখার জন্য, এটা খুব ইম্পর্টেন্ট কিছু না। এই ছবিটা একবার দেখতে পারো। এখান থেকে আমাদের আর কিছু লাগবে না। দেখো এই পেজে আমি কিছু দাগাই নেই। শঙ্কর উদ্ভিদের ক্ষেত্রে প্রোটোপ্লাস্টের ফিউশন বা মিলন। ফিউশন মানে মিলানো, জোড়া লাগানো। ধরো দুইটা উদ্ভিদের সাইটোপ্লাজম একসাথে মিলাইছি আমরা, এটাকে সাইব্রিড বলে। সাইটোপ্লাজমের মিলনকে কি বলে? সাইব্রিড। আর প্রোটোপ্লাস্টের মিলনকে কি বলে? হাইব্রিড। সাইটোপ্লাজমের মিলনকে বলা হয় সাইব্রিড, প্রোটোপ্লাস্টের মিলনকে বলা হয় হাইব্রিড। তাহলে সাইব্রিড কি আর হাইব্রিড কি একবার একটু পড়ে নিতে পারো। দেখো আলু আর টমেটোর উদ্ভিদের প্রোটোপ্লাস্ট ফিউশন করে নতুন উদ্ভিদ তৈরি করা হয়েছে। এই নতুন উদ্ভিদের নাম হচ্ছে পোমাটো। আমি যখন এই পোমাটো শব্দটা শুনেছিলাম আমার কাছে মনে হয়েছিল যে দেখতে মনে হয় আলুর মতো, ভিতরে মনে হয় টমেটোর মতো। মানে ব্যাপারটা এরকম, ধরো তুমি কাটতেছো বাইরে থেকে আলুর মতো কাটছো, ভিতরে মনে হয় টমেটোর মতো কিছু একটা, এটাই মনে হয় পোমাটো। তোমাদের এরকম কার কার মনে হয়েছে বলো তো বাচ্চারা, যে পোমাটো মানে টমেটো আর হচ্ছে পটেটোর যেহেতু ফিউশন করা হয়েছে, তাহলে এরকম একটা উদ্ভিদ, মানে এরকম একটা ফল তৈরি হয়, যেই ফলটা হয়তো দেখতে বাইরে থেকে টমেটোর মতো, ভেতরে আলু, অথবা দেখতে বাইরে থেকে আলুর মতো ভেতরে টমেটো, এরকম না? এটা কার কার মনে হয়েছে আমাকে একটু বলো তো, এইটা কার কার মনে হয়েছে? ব্যাপারটা আসলে এরকম না। এরকম একটা উদ্ভিদ তৈরি করা হয় যেই উদ্ভিদের নিচের দিকে হয় আলু, আর উদ্ভিদের উপরের দিকে হয় টমেটো। বুঝছো? এরকম একটা উদ্ভিদ তৈরি করা হয় যে উদ্ভিদের নিচের দিকে হয় আলু আর উপরের দিকে হয় টমেটো। মাটির নিচে হয় আলু আর উপরের দিকে হয় টমেটো। এটাই হচ্ছে পোমাটো। তোমরা দেখছো একটা ঢস খাইলা, এটা কে কে ভাবছিলা? দেখো এই যেখানে রেজান ভাবছিল এটা, তারপরে অনুষা ভাবছিল এটা, সিনথিয়া ভাবছিল এটা, তাই না? আচ্ছা, ব্যাপারটা কিন্তু এরকম না। পোমাটো হচ্ছে একটা উদ্ভিদ, পোমাটো কিন্তু একটা ফল না। পোমাটো কি বলো তো?
টমেটো হচ্ছে একটা উদ্ভিদ, এরকম একটা উদ্ভিদ যে উদ্ভিদের উপরে হয় হচ্ছে টমেটো, মাটির নিচে হয় আলু, এটাই হচ্ছে পোমাটো। তোমরা পোমাটো সম্পর্কে যারা ভুল ধারণা রাখতা তাদের ধারণা ক্লিয়ার হয়েছে। ধরো তোমাকে আমি একটা ফল দিলাম, দেখতে বাইরে থেকে আলুর মতো, কাটলা ভিতরে টমেটোর মতো, তোমার কাছে মনে হচ্ছে এটাই তো মনে হয় পোমাটো। অথবা দেখতে বাইরে থেকে লাল টমেটোর মতো, ভিতরে কাটছো ভিতরটা হচ্ছে আলুর মতো, তোমার কাছে মনে হয় এটাই মনে হয় টমেটো। আসলে এটা টমেটো না, টমেটো হচ্ছে একটা উদ্ভিদ, একটা গাছ, যে গাছের উপরের দিকে হয় টমেটো, নিচের দিকে হয় আলু। ঠিক আছে? ওকে ওকে, সবাই ধোকা খাইছিলা না? ঠিক আছে, এরপরে দেখো আমাদের মেরিস্টেম কালচার। মেরিস্টেম টিস্যু কালচার পদ্ধতির একটা দিক। মেরিস্টেম মানে ভাজক টিস্যু নিয়ে কাজ করা হয়। মেরিস্টেম টিস্যুতে আসলে জীবাণু থাকে না, কচি কচি জিনিসে কখনো জীবাণু থাকে না। ধরো তুমি যখন জন্মগ্রহণ করছিলা তুমি একদম কচি ছিলা, তোমার মধ্যে কোনো ঝামেলা ছিল? ঝামেলা ছিল না। কচি যারা তাদের মধ্যে ঝামেলা থাকে না। আমরা বড় হওয়ার সাথে সাথে আমাদের মাথার ভিতরে কুটিল বুদ্ধি তৈরি হয়, আমরা মানুষের ক্ষতি করার ট্রাই করি, আমাদের জটিল ব্রেনের ভিতরে জটিল খেলা চলে, আমরা আস্তে আস্তে জীবাণুযুক্ত হয়ে যাই, তাই না? কচি জিনিসে জীবাণু থাকে না, তাই সবসময় কচি থাকার ট্রাই করবা। মনটাকে, দেহর অবস্থা কি হয় জানি না, সবসময় মনটাকে কচি রাখার ট্রাই করবা। মানে আমার মন কচি, বুঝছো? আমার মনের ভিতরে আমি ঝামেলা ঢুকতেই দিই না, কোনো জীবাণু প্রবেশ করতে পারবে না। সবাই আজকে থেকে কি করবা, নিজের মনকে কচি রাখার ট্রাই করবা। ঠিক আছে বাচ্চারা? তার মানে কচি জিনিসে কি থাকে না বলো তো? কচি জিনিসে, মেরিস্টেম টিস্যুতে কোনো জীবাণু থাকে না, কচি জিনিসে কোনো জীবাণু থাকে না। ঠিক আছে? কচি জিনিসে কোনো জীবাণু থাকে না, অল্প সময়ে অধিক চারা উৎপাদন। দেখো যখন আমাদের শীতকালে আমাদের প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা ফুলের চারার দরকার হয়। চন্দ্রমল্লিকা ফুল শীতকালীন ফুল, তো এই চন্দ্রমল্লিকার ছোট অঙ্গ থেকে টিস্যু কালচার করে লক্ষ লক্ষ চারা উৎপাদন করা যাচ্ছে। হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন। হ্যাপ্লয়েড মানে কি? এন সংখ্যক ক্রোমোজোম বহন করে। হ্যাপ্লয়েড মানে কি বলো তো? হ্যাপ্লয়েড মানে হচ্ছে এন সংখ্যক ক্রোমোজোম বহন করে। হ্যাপ্লয়েড উদ্ভিদ পরাগরেণু এবং পরাগধানী কালচারের মাধ্যমে আমাদের অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করা সম্ভব। পরাগধানী আর পরাগরেণু কালচারের মাধ্যমে কি তৈরি করা সম্ভব বাচ্চারা বলো তো? পরাগধানী আর পরাগরেণু কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করা সম্ভব। এই হ্যাপ্লয়েড উদ্ভিদের এক্সাম্পলগুলো একটু পড়তে হবে। হ্যাপ্লয়েড উদ্ভিদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পরাগধানী পরাগরেণু কালচারের মাধ্যমে চীন দেশের গোয়ান 18 অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড একটা ধান। পরীক্ষা যদি আসে নিচের কোনটা অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড ধান, অপশনে থাকবে গোয়ান 18, গোয়ান 19, গোয়ান 20, গোয়ান 21। কি হবে বলো তো? এটা হবে গোয়ান 18। কি হবে তাড়াতাড়ি বলো? এটা হচ্ছে গোয়ান 18। এটা আমরা গোয়ান 18 মনে রাখবো, মানে 18 বছর বয়স, বুঝছো? 18 বছর বয়স আর কি, গোয়ান 18। আর এটা হচ্ছে জিনঘুয়া, এটা হচ্ছে গম। জিনঘুয়া মানে গম। দেখো ঘোয়া ইজ ইকুয়াল টু গম, অর্থাৎ গ ইজ ইকুয়াল টু ঘ বা ঘ ইজ ইকুয়াল টু গ, এমনি করে মনে রেখো। তাহলে জিনঘুয়া 1 এটা হচ্ছে গম, অ্যান্ড্রোজেনিক গম। আর গোয়ান 18 এটা হচ্ছে অ্যান্ড্রোজেনিক ধান। গোয়ান 18 অ্যান্ড্রোজেনিক ধান। তাহলে কোনটা ধান কোনটা গম এটা আমরা পারবো না, কোনটা ধান কোনটা গম এটা কিন্তু আমরা পারবো। এরপরে দেখো এখানে আরেকটা ব্যাপার আছে, পরাগরেণু বা পরাগধানী কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা সম্ভব হয়েছে এবং তা থেকে সহজেই ডিপ্লয়েড উদ্ভিদ তৈরি করা গেছে। এখন কার হ্যাপ্লয়েড গোত্র তৈরি করা হয়েছে একটু খেয়াল করো। পোয়াইসির হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা গেছে। পোয়াইসির পরে সোলানেসিরও হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা গেছে। সোলানেসি আর একটা হচ্ছে ব্রাসিকেসি। সোলানেসি আর এটা কি বলো তো? ব্রাসিকেসি। এই তিনটার হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা গেছে। আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি নিচের কোনটার হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি? পোয়াইসি, সোলানেসি, ব্রাসিকেসি, লিগুমিনেসি। অ্যান্সার কি হবে তাড়াতাড়ি বলো তো? নিচের কোনটার তোমার হচ্ছে হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি? পোয়াইসি, সোলানেসি, ব্রাসিকেসি, আর এটা বললাম হচ্ছে লিগুমিনেসি। কি হবে অ্যান্সার? পোয়াইসি, সোলানেসি, ব্রাসিকেসি, আর এটা হচ্ছে লিগুমিনেসি। অ্যান্সার কিন্তু হবে লিগুমিনেসি, তাই না? ওকে, এখান থেকে আর কিছু না। এবং দেখো কোষ আবাদ ও ক্যালাস টিস্যু আবাদ আমাদের সোমাক্লোনাল ভেরিয়েশনের মাধ্যমে উন্নত জাতের আধি নামক একটা গম তৈরি করা হয়েছে। আধি একটা গমের নাম, এটা কিভাবে তৈরি করা হয়েছে? সোমাক্লোনাল ভেরিয়েশনের মাধ্যমে। আধি নামক একটা গম, এটা কিভাবে তৈরি করা হয়েছে? সোমাক্লোনাল ভেরিয়েশনের মাধ্যমে আধি নামক একটা গম তৈরি করা হয়েছে। সোমাক্লোনাল ভেরিয়েশনের মাধ্যমে রোগ প্রতিরোধী একটা গম তৈরি করা হয়েছে, এটার নাম হচ্ছে আধি। আবাদি গ্যামিট কোষ থেকে উৎপন্ন ক্লোনীয় প্রক্রিয়ায় গ্যামিটোক্লোনাল ভেরিয়েশন তৈরি করে। দেখো সোমাক্লোনাল ভেরিয়েশন, সোমা মানে দেহ কোষ থেকে তৈরি করলে সোমাক্লোনাল।
আর যদি গ্যামেট থেকে তৈরি করা হয় শুক্রাণু বা ডিম্বাণু, এটা হচ্ছে গ্যামেটোক্লোনাল। গ্যামেট থেকে তৈরি হলে গ্যামেটোক্লোনাল, আর যদি আমাদের দেহের কোষ থেকে তৈরি করা হয় সেটা হচ্ছে সোমাক্লোনাল। ব্যাস এখান থেকে আমরা আর কিছু দেখবো না, এই পেজ আমাদের ক্লিয়ার, এখান থেকে আমাদের আর কিছু দেখার দরকার নেই। এরপর এখানে আগাছা নাশককারী পতঙ্গরোধী বিভিন্ন উদ্ভিদ তৈরি করা হয়েছে। দেখো ফসলের উদ্ভিদ, আলু, টমেটো, তামাক, তুলা, স্বর্ণধান, গোল্ডেন রাইস নিয়ে আমরা আলোচনা করব। আর তেমন কিছু দেখার নেই আমাদের। দেহ ভ্রূণ সৃষ্টি, গাজর, আলফালফা প্রভৃতি গাছে অল্প জায়গায় অসংখ্য ভ্রূণ তৈরি করা যায়। পরীক্ষা আসতে পারে নিচের কোনটা অল্প জায়গায় অসংখ্য ভ্রূণ তৈরি করা যায়, অপশনে কিন্তু গাজর, আলফালফা কিছু একটা থাকতে পারে। তো এটা একটু দেখলাম। বৈদেশিক মুদ্রা অর্জন, মালয়েশিয়াতে অয়েল পাম্পে টিস্যু কালচার করা হয়। মালয়েশিয়া কিন্তু পাম অয়েলের জন্য অনেক বিখ্যাত। পাম অয়েল গাছ, বড় বড় পাম অয়েল গাছ, দেখো ভিডিও মানে অনেকে ছাড়ে মালয়েশিয়াতে যারা কাজ করে, পাম অয়েল গাছ থেকে পাম কাটে, তাই না? ওখানে কিন্তু টিস্যু কালচারের মাধ্যমে এরকম পাম অয়েল গাছ তৈরি করা হচ্ছে। এটা দিয়ে প্রচুর পরিমাণে ওরা বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে। এবং বিভিন্ন দেশে অর্কিডের টিস্যু কালচার করা হচ্ছে। থাইল্যান্ডে অর্কিডের টিস্যু কালচার করা হচ্ছে। অর্কিড কিন্তু অনেক দামি একটা ফুল। অর্কিড থাইল্যান্ডে হয় বেশি, থাইল্যান্ড থেকে কিনে আনে অনেকে। অর্কিডে তোমার টিস্যু কালচার করা হচ্ছে। হ্যাঁ, এটা একটু পড়ো। তারপরে বাংলাদেশের টিস্যু কালচার পদ্ধতি, বাংলাদেশের প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিস্যু কালচার করা হয়েছিল, এটা জাস্ট একটু জানলা। এবার আসো এই টিস্যু কালচারের মাধ্যমে কি কি করা হচ্ছে একটু দেখি আমরা। টিস্যু কালচারের মাধ্যমে দেশি বিদেশি অর্কিডের চারা উৎপাদন করা হচ্ছে। মানে বড়লুকি ফুল, অর্কিড একটা বড়লুকি ফুল। অর্কিড ফুলও আসতেও টাইম লাগে। অর্কিড ফুল তোমার কিছুতে ঝুলাই রাখলেই হয়, তেমন পানি টানি দেওয়া লাগে না। অর্কিড তোমরা সার্চ করে দেখতে পারো, বিভিন্ন রকমের অর্কিড আছে। আমার কাছে একটা অর্কিড আছে, এটা হচ্ছে আমার কাছে গ্রাউন্ড অর্কিড আছে। আমি খুব দামিটা নিয়ে নেই, তারপর এটাও দামি। গ্রাউন্ড অর্কিডে ফুল আসছে তার 3 থেকে 4 মাস পর্যন্ত সেই ফুল নষ্ট হয় নাই, ছিলই। গাছগুলো মরে যাচ্ছে, আমি আসলে টাইম পাচ্ছি না, মন চাচ্ছে না এখন। আমার কিছু ব্যাপার আছে কি, আমার যখন যেটা মন চায় আমি সেটা অনেক ডিপলি করি, মানে একদম কনসেন্ট্রেশন সেখানেই থাকে। আমার যখন মন উঠে যায়, একদম এমনভাবে মন উঠে যায় যে আমার সেটার প্রতি আর আকর্ষণ থাকে না। যেমন আমি যখন 2024 সালের কথা, শেষ দিকে আমার প্রচুর ফুল গাছের প্রতি নেশা হয়েছে। আমি অনেক ফুল গাছ কিনেছি, অনেক ফুল গাছ, অনেক বাল্ব আমার কাছে আছে, মানে প্রায় অনেকগুলো কিনেছি অনলাইন থেকে। তো এই এখন আমার যেন কি হয়েছে, আমার ওই গাছে পানি দেওয়ার কথা মনে নাই, কিছুই মনে নাই। গাছগুলো মরে যাচ্ছে, কেমন একটা অবস্থা। দেখো, ওদেরকে কেয়ার নিতে হবে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আমাদের দেশি বিদেশি অর্কিডের চারা উৎপাদন, কলার চারা উৎপাদন, এগুলো টিস্যু কালচারের মাধ্যমে করা হচ্ছে। চন্দ্রমল্লিকা, গ্লাডিওলাস ফুল দেখেছো তোমরা, ওই যে অনেকটা রজনীগন্ধা ফুলের স্টিকের মতোই হয় গ্লাডিওলাস, একটু লাল, বিভিন্ন রকমের ফুল আছে। লিলিরও কিন্তু তোমার চারা উৎপাদন করা যাচ্ছে। কার্নেশন, এগুলাতে টিস্যু কালচার করা হচ্ছে। লিলিতে তো বাল্ব হয়। কদম, জারু, লিপিল, বকফুল, সেগুন, নিম, এগুলো কাঠ তৈরি করা হচ্ছে টিস্যু কালচারের মাধ্যমে। ডাল জাতীয় উদ্ভিদ তৈরি করা হচ্ছে। পাটের ভ্রূণ কালচার করা হচ্ছে টিস্যু কালচারের মাধ্যমে। গোল আলু রোগমুক্ত মাইক্রোটিউবার তৈরি করা হচ্ছে। এই কয়েকটা লাইন একটু একবার একটু রিডিং করতে পারো, সর্বোচ্চ এখান থেকে আর কিছু আসবে না। এই যে গ্লাডিওলাস, গোলাপ, এগুলো কিন্তু চারা উৎপাদন করা হচ্ছে। তারপরে স্টেভিয়ার পাতা, দেখো বর্তমানে একটা প্রাইভেট সংস্থা আছে, এনজিও, ব্র্যাক কর্তৃক, ব্র্যাক তো একটা এনজিও, এটা থেকে স্টেভিয়া নামক একটা পাতা আছে। স্টেভিয়াটা চিনির মতো, চিনির বিকল্প, মিষ্টি টাইপের। তো চিনি খেলে তো আমাদের ডায়াবেটিস পেশেন্ট যারা, তাদের সমস্যা হয়, তো তারা স্টেভিয়ার পাতা ইউজ করতে পারে মিষ্টি হওয়ার জন্য। তো স্টেভিয়ার পাতাটা চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা কিন্তু একবার মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন, কোনটা চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে। স্টেভিয়ার পাতা, মনে হয় 2021 বা কিছুতে আসছিল, স্টেভিয়ার পাতা চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে এইটুকু আমরা ক্লিয়ার না? আমি যতটুকু পড়াইছি বাচ্চারা, টিস্যু কালচার পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার? টিস্যু কালচার পর্যন্ত সবাই ক্লিয়ার না? সবাই ক্লিয়ার। এবার আসো জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট মানে কি? পুনরায় কম্বিনেশন করা, পুনরায় একটা কিছু তৈরি করা, এটাকে রিকম্বিনেন্ট বলা হয়। ধরো একটা ডিএনএ তোমার আছে, সেই ডিএনএটা তোমার ভালো লাগে না, তোমার মনে চাইতেছে এই ডিএনএর ভিতরে একটু চেঞ্জ করে নতুন একটা ক্যারেক্টার আনি। তাহলে তুমি কি করবা? সেই ডিএনএর যেই জায়গাটা তোমার ভালো লাগে না, সেই জায়গাটাকে কেটে ফেলে দিয়ে যেই জায়গাটা ভালো লাগে সেটা অন্য জায়গা থেকে এনে লাগাই দেওয়া, তারপরে তুমি একটা নতুন ডিএনএ তৈরি করলা, এটাকেই বলে রিকম্বিনেন্ট ডিএনএ। বুঝছো? ধরো তোমার খুব মনে চাচ্ছে যে তোমার বাসায় একটা এরকম গাছ থাকুক, যেই গাছটাতে রাতের বেলা আলো জ্বলে, জোনাকি পোকার মতো। গাছের মধ্যে যে ফুলগুলো হয়, সেই ফুলের মধ্যে রাতের বেলা আলো জ্বলার মতো কিছু নাই। তো তুমি কি করলা? সেই ফুলটা যেখানে হয় সেখান থেকে একটা সাইড কেটে, সেই ডিএনএটা একটা সাইড কেটে জোনাকি পোকার একটা জিন কেটে এনে লাগাই দিলা। পরবর্তীতে যে গাছ হলো, সেই গাছের বেলা যে ফুল হয় সেই গাছে, সেটা রাতের বেলা জ্বলে। তাহলে দারুণ হলো না? এটাকে দ্রুতিময় উদ্ভিদ বলে। মানে এরকম আমরা অনেক চিন্তা করি, আমাদের ইচ্ছার মধ্যে থেকে যদি করা যায় জীব প্রযুক্তির সাহায্যে আর কি, সেটাই রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে কোনো জীবকোষ থেকে কোনো সুনির্দিষ্ট জিন নিয়ে, মানে কাঙ্ক্ষিত একটা জিন নিয়ে অন্য কোনো উদ্ভিদের বা অন্য কোনো
কোষে স্থাপন করে সেটা থেকে নতুন বৈশিষ্ট্যের কোনো কিছু আবিষ্কার করাকেই বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে তোমার কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য নতুন কোন উদ্ভিদের মধ্যে তৈরি করা। বাস এইটুকু দেখলাম। জিএমওর ফুল ফর্ম পড়বা, জিইউর ফুল ফর্ম করবা। জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জিইউ জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম কতে আসতে পারে। আর টিও হচ্ছে ট্রান্সজেনিক অর্গানিজম। মানুষের ইনসুলিন তৈরি জিন ব্যাকটেরিয়াতে প্রবেশ করিয়ে আমরা প্রচুর পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি কে প্রথম বলেছিলেন? সর্বপ্রথম ড্রাগন আইল্যান্ড তোমার হচ্ছে সর্বপ্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটা ব্যবহার করছিলেন। এটা একটু পড়ো, এই জায়গাতে এমসিকিউর জন্য আসতে পারে। এরপর আসো রিকম্বিনেন্ট ডিএনএ কি। আমরা তো একটা ডিএনএ ছিল আমাদের, ধরো আগে একটা ডিএনএ ছিল, সেই ডিএনএটা আমার ভাল লাগে নাই। আমি কি করছি, আমার এই ডিএনএ ছিল, এই ডিএনএটা ভাল লাগে নাই, তাই আমি এই ডিএনএটার এই অংশটা কেটে দিছি। এই অংশটা কেটে আরেকটা জায়গা থেকে আরেকটা বৈশিষ্ট্য এনে এখানে লাগাইছি। তারপর নতুন যে ডিএনএটা হয়েছে সেই ডিএনএটা কিন্তু আমার কাঙ্ক্ষিত জিন সম্পূর্ণ ডিএনএ হয়েছে। তো এটাকে আমরা বলতে পারি রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেশন করেছি, পুনরায় কম্বিনেশন করেছি, এটাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলা হয়। ঠিক আছে, তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ সম্পর্কে আমরা পড়েছি। রিকম্বিনেন্ট ডিএনএর ভিতরে আমরা কি করতে পারি, কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারি। গাঠনিক যে পরিবর্তনটা হয়েছে সেটা কাঙ্ক্ষিত পরিবর্তন, আমরা যেমনটা চেয়েছিলাম। ধরো অন্য কারো কাছে একটা কিছু আছে, তোমার সেটা পছন্দ, তোমার মধ্যে যে জিনিসটা আছে সেটা তোমার ভালো লাগতেছে না, তুমি ওটা কেটে তার থেকে ওইটা এনে লাগাই দিলা, তোমাকে নিজেকে রিকম্বিনেন্ট করলা। এটাও হয় না, আমরা মানুষটা তো এগুলো করি না। ভালো দিকগুলো আনা দরকার, বুঝছো। ধরো একটা মানুষের ভালো গুণ আছে, তোমার মধ্যে সেটা নাই, তুমি কি করতে পারো, সেই জিনিসটা তোমার ভিতরে আনতে পারো। তাহলে তোমার নিজেকে কি করা হলো, রিকম্বাইন্ড করা হলো। ভালো কিছু আনতে পারি আমরা, সব কিছু ফলো করতে মান না, বা চেঞ্জ হইতে হবে এরকমও কোনো বাধ্যতামূলক কিছু নাই। তুমি যেমন আছো অমনই ভালো। কিন্তু যদি মনে হয় যে তোমার একটা ব্যাড হ্যাবিট আছে, এটা চেঞ্জ করা উচিত, অন্য কারো এটা ভালো দিক আছে, তোমার মধ্যে আনলে এটা ভালোই হয়, আনতে পারো, নিজেকে রিকম্বিনেন্ট করতে পারো। আচ্ছা, এরপরে দেখো আমাদের এখানে কি বলছে, অণুজীব ব্যবহার করি আমরা ইকোলাই ব্যাকটেরিয়া সম্পর্কে এখানে আমরা জানবো, এবং আর্গো ব্যাকটেরিয়াম টুমেফিসিয়েন্ট সম্পর্কেও জানবো। এখানে আমরা বাহক, পোষক বিভিন্ন কথাবার্তা সম্পর্কে জানবো, এবং আমরা এখানে প্লাজমিডের কথাও জানবো। প্লাজমিড সম্পর্কে আমি তোমাদের একটু আইডিয়া দিচ্ছি। তোমরা ব্যাকটেরিয়ার কথা জানো না? ব্যাকটেরিয়াতে অতিরিক্ত একটা বৃত্তাকার ডিএনএ থাকে, মনে আছে তোমাদের? যারা কোষের গঠন চ্যাপ্টার পড়ছিলা, একটা ব্যাকটেরিয়াতে যে বৃত্তাকার ডিএনএ থাকে, সেই বৃত্তাকার ডিএনএটাকে কি বলে? একটা ব্যাকটেরিয়ার বডিতে একটা অতিরিক্ত ডিএনএ থাকে, বৃত্তাকার একটা অতিরিক্ত ডিএনএ থাকে। ধরো এর একটা ব্যাকটেরিয়া, এটা আর্গোব্যাকটেরিয়াম টুমেফিসিয়েন্স, একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ আছে, এছাড়াও আরেকটা অতিরিক্ত ডিএনএ আছে। এই অতিরিক্ত ডিএনএটাকে বলা হয় তোমার বৃত্তাকার ডিএনএটাকে প্লাজমিড বলা হয়। ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে মূল ক্রোমোজোমের ছাড়াও যে বৃত্তাকার একটা দ্বিসূত্রক ডিএনএ থাকে, সেই ডিএনএটাকে বলা হয় প্লাজমিড। প্লাজমিডটা সম্পর্কে লেডারবার্গ সর্বপ্রথম বলছিলেন। বিজ্ঞানীর নাম কি বলো তো? লেডারবার্গ। এই প্লাজমিডের ডিএনএ কিন্তু স্বাধীনভাবে অনুলিপন করার ক্ষমতা আছে, এটা অনেক ইম্পর্টেন্ট লাইন। প্লাজমিডের যে ডিএনএ, প্লাজমিডের ডিএনএটার স্বাধীনভাবে কপি করার একটা ক্ষমতা আছে, যত খুশি তত কপি হইতে পারে এই প্লাজমিডের। এই জন্য এইটাকে বিজ্ঞানীরা কাজে লাগাইছে। দেখছো কোন জায়গার কোন জিনিস কি কাজে লাগবে এটা আমরা আসলে জানি না, আল্লাহ দিয়ে রাখছে, খুঁজে নিতে বলছে। তাহলে একটা ব্যাকটেরিয়ার ভিতরে একটা অতিরিক্ত বৃত্তাকার ডিএনএ আছে, তার নাম প্লাজমিড। সেই প্লাজমিডটাকে বাহক হিসেবে ব্যবহার করে এখন অনেক কিছু তৈরি করা যাচ্ছে, দারুণ না? আচ্ছা, তাহলে প্লাজমিড সম্পর্কে আমরা জানলাম। প্লাজমিডটা কিরকম? প্লাজমিডটা বৃত্তাকার অথবা চক্রাকার, প্লাজমিডটা দ্বিসূত্রক। প্লাজমিডটা কিরকম বলো তো বাচ্চারা? প্লাজমিডটা বৃত্তাকার অথবা চক্রাকার, এবং প্লাজমিডটা কয় সূত্রক? প্লাজমিডটা কিন্তু দ্বিসূত্রক, এটা মনে রাখলাম। প্লাজমিডের আণবিক ভর হচ্ছে 10⁻6 থেকে 200 × 10⁻6 ডাল্টন। প্লাজমিড অল্প সংখ্যক জিন ধারণ করে, যেহেতু ছোট তাই এটা কিরকম জিন ধারণ করতে পারে? অল্প সংখ্যক। সপ্তমিতা প্রশ্নতে এই অল্প সংখ্যকের জায়গায় বেশি সংখ্যক দিয়ে দিতে পারে, বুঝছো? অল্প সংখ্যক জায়গাটা মার্ক করো তো ভালো করে, বৈশিষ্ট্যের অল্প সংখ্যক জায়গাটা ভালো করে মার্ক করো। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে প্লাজমিডের নির্দিষ্ট অংশটা কেটে ফেলা হয়। এখানে যে একটা প্লাজমিডের নির্দিষ্ট একটা অংশ, এই অংশটা কাটার জন্য আমরা যে এনজাইমটা ব্যবহার করি, কাটাকাটির জন্য রেস্ট্রিকশন এনজাইমে ব্যবহার করা হয়, কাটাকাটির জন্য রেস্ট্রিকশন এনজাইমে ব্যবহার করা হয়। এরপরে আমরা তারপরে আবার নতুন একটা ক্যারেক্টার এনে জোড়া লাগাবো, লাগানোর জন্য লাইগেস। তোমরা জানো এটা, কাটাকাটির জন্য রেস্ট্রিকশন, জোড়া লাগানোর জন্য লাইগেস। বাস এইটুকু দেখেছি আমরা, এখান থেকে আর তেমন কিছু না। আমরা এখানে কোনো প্লাজমিডের জিন বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষ করতে পারি, যেমন কলিসিন, ভিব্রিওসিন, এগুলো এক্সাম্পল একটু পরে পড়বো। প্লাজমিডের প্রকারভেদে চলে যাব আমরা এখন। দেখো প্লাজমিডের প্রকারভেদ, একটা হচ্ছে এফ প্লাজমিড আর হচ্ছে এফ প্লাজমিড। এফ প্লাজমিড হচ্ছে ফার্টিলিটি, এফ মানে ফার্টিলিটি। এই এফ প্লাজমিড নর্মালি ব্যাকটেরিয়া দেহে পিলি তৈরি করে,
তোমার এফ প্রাইম প্লাজমিড ব্যাকটেরিয়া দিয়ে পিলি তৈরি করে, পিলি যেটা যৌন জননে সহায়তা করে। আচ্ছা তোমরা ব্যাকটেরিয়ার গঠন পড়েছো? ব্যাকটেরিয়ার গঠনের মধ্যে একটা কাটার মতো কিছু থাকে না নিচের দিকে, ওটার পিলি বলে। ওই পিলি দিয়ে একটা ব্যাকটেরিয়ার সাথে যুক্ত হয় এটাকে যৌন জননের জন্য, বুঝছো? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের ফার্টিলাইটি যে প্লাজমিড বা এফ প্লাজমিড, এই এফ প্লাজমিড ব্যাকটেরিয়া দিয়ে পিলি তৈরি করতে সাহায্য করে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা লাইন। আর প্লাজমিড, আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স, প্রতিরোধী। আর মানে রেজিস্ট্যান্স। এই আর প্লাজমিডে অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন জিন থাকে, আর 6 প্লাজমিডে 6টা অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জিন থাকে। জাস্ট এটা একটু আমরা জানলাম। কোল প্লাজমিড কোলিসিন উৎপন্নকারী জিন থাকে কোল প্লাজমিডে। কোলিসিন যেটা, এটা কোলাইকে ধ্বংস করতে পারে। দেখো কোলিসিন নামের সাথে কোলাইয়ের নামটা মিল আছে। কোলিসিন কি করতে পারে? কোলিসিন কোলাইকে ধ্বংস করতে পারে, ইকোলাইকে ধ্বংস করতে পারে। আর এটা হচ্ছে ভিব্রিওসিন কি করতে পারে? ভিব্রিও কলেরাকে ধ্বংস করতে পারে। কোলিসিন কোলাইকে ধ্বংস করে, ভিব্রিওসিন ভিব্রিও কলেরাকে ধ্বংস করে। বাস এইটুকু আমরা দেখলাম, এখান থেকে আমরা কিছু দেখবো না। প্লাজমিডের ব্যবহার, প্লাজমিড কিন্তু বাহক হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ বিভিন্ন জিনকে আমরা প্লাজমিডের মাধ্যমে বহন করে নিয়ে যেতে পারি। তোমাদের দেখাবো আমি পরে সেটা। প্লাজমিডের মেনলি মনে রাখবা, প্লাজমিড ভেক্টর বা বাহক হিসেবে ব্যবহার করা হয়। প্লাজমিডকে কি হিসেবে ব্যবহার করা হয়? এমসিকিউ আসবে, তাড়াতাড়ি বলো। প্লাজমিডকে কি হিসেবে ব্যবহার করা হয় বাচ্চারা? প্লাজমিডকে ভেক্টর বা বাহক হিসেবে ব্যবহার করা হয়। আর যদি পোষকের কথা বলে, পোষক হিসেবে কি ব্যবহার করা হয়? ব্যাকটেরিয়াকে পোষক হিসেবে ব্যবহার করা হয়। কি কি ব্যাকটেরিয়া পোষক হিসেবে ব্যবহৃত হবে? কি কি ব্যাকটেরিয়া পোষক হিসেবে ব্যবহৃত হবে? ই কোলাই ব্যাকটেরিয়া পোষক হিসেবে ব্যবহৃত হবে। ব্যাসিলাস থুরেনজেন্সিস বিটি পোষক হিসেবে ব্যবহৃত হবে। আর্গোব্যাকটেরিয়াম টুমিফিসিয়ান্স পোষক হিসেবে ব্যবহৃত হবে। পোষক হিসেবে এই চ্যাপ্টারে আমরা 3টা ব্যাকটেরিয়ার নাম পড়ব। সেই 3টা ব্যাকটেরিয়া কে কে পোষক হিসেবে ব্যবহৃত হবে? ইকোলাই। পোষক হিসেবে ব্যবহৃত হবে ভিব্রিও কলেরা, ব্যাসিলাস থুরেনজেন্সিস। পোষক হিসেবে ব্যবহৃত হবে আর্গোব্যাকটেরিয়াম টুমিফিসিয়ান্স। আর যদি বলে বাহক হিসেবে কে ব্যবহৃত হবে? বাহক বা ভেক্টর হিসেবে ব্যবহৃত হবে প্লাজমিড। তাহলে বাহক হিসেবে ব্যবহৃত হবে প্লাজমিড, পোষক হিসেবে ব্যবহৃত হবে ব্যাকটেরিয়া। পোষক হিসেবে কোন কোন ব্যাকটেরিয়া ব্যবহৃত হবে? ইকোলাই, আর্গোব্যাকটেরিয়াম টুমিফিসিয়ান্স, ব্যাসিলাস থুরেনজেন্সিস। এই চ্যাপ্টারে আমরা 3টা সম্পর্কে সামনের দিকে জানবো। এইটুকু ক্লিয়ার না সবাই? এইটুকু কিন্তু আমরা ক্লিয়ার, এখান থেকে আর কিছু দেখতেছি না। এবার আসো রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুতের ধাপ। আমি কি লিখে রাখছি উপরে? ধাপগুলো রিডিং পড়তে হবে। রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুতির জন্য যে ধাপ, কি কি ধাপ বলো তো? ধাপগুলো রিডিং পড়তে হবে, সত্য মিথ্যে আসতে পারে। আমরা প্রথমত একটা কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করব, একটা বাহক নির্বাচন করব, একটা কাঙ্ক্ষিত ডিএনএ যে আমার ওই বৈশিষ্ট্যটাই আমার চাই, এটাই আমার কাঙ্ক্ষিত। একটা কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করলাম। তারপরে একটা বাহক নির্বাচন করব, একটা বাহক যে এর ভিতর দিয়ে আমি এই জিনটাকে নিয়ে নতুন জায়গায় স্থানান্তর করব। বাহক হিসেবে কি ব্যবহার করা হয়? বাহক হিসেবে অবশ্যই ভেক্টর হিসেবে প্লাজমিড ব্যবহার করা হয় না? প্লাজমিড ব্যবহার করা হয়। ওকে, এই প্লাজমিডটাকে আমরা ব্যবহার করব। তারপর টার্গেট এবং বাহকের নির্দিষ্ট স্থানে কাটবো, যেটা আমি নিতে চাই ওটারও কাটবো, আবার যেখানে জোড়া লাগাতে চাই ওটারও কাটবো, 2 জায়গায় কাটবো, কাটাকাটি করতে হবে। ধরো আমি ওর থেকে ওই বৈশিষ্ট্যটা আনবো, তাহলে ওই বৈশিষ্ট্য কেটে আনবো না, ওটাও কাটবো। আবার আমার এই বাহকের ভিতরে আমি লাগাবো, তাহলে বাহকের এই জায়গাটাও কেটে খালি করতে হবে না? অর্থাৎ আমরা টার্গেট এবং বাহক দুইটাকেই কাটবো। কি দ্বারা কাটবো? রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কাটবো। টার্গেট এবং বাহক দুইটারই স্পেসিফিক সাইট কাটবো। কি দ্বারা কাটবো? রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কাটবো। কাটার পরে যে খণ্ড টুকরাটা আনলাম আমি কাঙ্ক্ষিত থেকে, সেই খণ্ড টুকরাটাকে কি করব? আমরা জোড়া লাগাই দিব। জোড়া লাগাবো কি দিয়ে? লাইগেজ এনজাইম দিয়ে। এটা নিয়ে ডিটেলস আরও আলোচনা আছে। এরপরে আমাদের যেই আমরা তো পেয়ে গেছি কাঙ্ক্ষিত রিকম্বিনেন্ট ডিএনএ, এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে তারপরে একটা ব্যাকটেরিয়ার বডির ভিতরে ঢুকাই দিব। একটা ব্যাকটেরিয়ার বডির ভিতরে ঢুকাই দেওয়ার পরে সেই ব্যাকটেরিয়ার বডির ভিতরে এই রিকম্বিনেন্ট ডিএনএটা কপি হইতে থাকবে, অনেকগুলো তৈরি হতে থাকবে। অনেকগুলো তৈরি হওয়ার পরে সেখান থেকে আমরা কি করব? আমাদের কাঙ্ক্ষিত অনেকগুলো জিন পেয়ে যাবো। হ্যাঁ না? ব্যাপারটা এরকম। ধরো একটা গল্পের মতো বলি। একটা ব্যাকটেরিয়ার ভিতরে একটা প্লাজমিড আছে। সেই প্লাজমিডটা তুমি টেনে বের করবা, একদম, বুঝছো? একদম শুট করে বের করে নিয়ে আসবা। প্লাজমিডটা বের করে আনছো। এই প্লাজমিডটাকে এখন তুমি কি করবা? রিকম্বিনেন্ট করবা। এই প্লাজমিডের ভিতরে কি আনবা? তোমার যেটা ভাল লাগছে সেটা আনবা। ধরো তোমার কোনো একটা জিন ভাল লাগছে, এটা কেটে আনলা। আনার পরে এটারে কেটে ঠিকঠাক করে রিকম্বিনেন্ট করলা। করার পরে এই যে রিকম্বিনেন্ট ডিএনএটা, এই রিকম্বিনেন্ট ডিএনএটা কি করতে হবে? আরেকটা ব্যাকটেরিয়ার বডিতে প্রবেশ করাই দিতে হবে। যেই ব্যাকটেরিয়ার বডিতে তুমি প্রবেশ করাই দিবা সেই ব্যাকটেরিয়াটা হচ্ছে পোষক। যে ব্যাকটেরিয়ার বডিতে তুমি প্রবেশ করাবা সেই ব্যাকটেরিয়াটা কি? সেটা হচ্ছে পোষক। আর যেই প্লাজমিডটা তুমি প্রবেশ করাচ্ছ সেই প্লাজমিডটা কি? সেই প্লাজমিডটা হচ্ছে বাহক। তাহলে বাহক আর পোষকে পার্থক্য আছে না? পোষকের ভিতরে বড় হবে এই তোমার রিকম্বিনেন্ট ডিএনএটা। রিকম্বিনেন্ট ডিএনএ মানে প্লাজমিডটা। আর
পোষক হিসেবে ব্যবহৃত হচ্ছে ব্যাকটেরিয়া। এটা আমি তোমাদের ছবি দেখাবো না। এবার দেখো আমরা কিন্তু এই পোষক নির্বাচন করে ফেলছি। পোষক হিসেবে কি ব্যবহৃত হয়? ব্যাকটেরিয়া। ইকোলাই ব্যাকটেরিয়া পোষক হিসেবে ব্যবহৃত হতে পারে, আর্গোব্যাকটেরিয়াম টুমিফিসেন্স ব্যবহৃত হতে পারে, ব্যাসিলাস থুরেনজেন্সিস ব্যবহৃত হতে পারে। 3টা ব্যাকটেরিয়া সম্পর্কে এই চ্যাপ্টার আমরা পড়বো যারা পোষক হিসেবে ব্যবহৃত হয়। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির সময় বাহক হিসেবে টিআই প্লাজমিড যদি ব্যবহার করা হয়, বাহক হিসেবে যদি টিআই প্লাজমিড ব্যবহৃত হয়, তাহলে পোষক হিসেবে অবশ্যই আর্গোব্যাকটেরিয়াম টুমিফিসেন্স ব্যবহৃত হবে। বাহক হিসেবে যদি টিআই প্লাজমিড ব্যবহার করা হয়, তাহলে পোষক হিসেবে আর্গোব্যাকটেরিয়াম টুমিফিসেন্স ব্যবহার করা হয়। আর নর্মালি আমরা দেখতে পাই যে বাহক হিসেবে আমরা যদি নর্মাল প্লাজমিড ব্যবহার করি, পোষক হিসেবে ইকোলাই ব্যাকটেরিয়াও ব্যবহার করা যেতে পারে। বাস মেয়েরা জানলো, আর কিছু না। ওকে, তাহলে আমাদের এই ধাপগুলো আমরা একটু একবার ভালো করে পড়ে ফেলবো না? এই ধাপগুলো আমরা একবার একটু ভালো করে পড়ে ফেলবো। দেখো, প্রথমে আমাদের কি করতে হবে, আমরা ওই ধাপগুলো এখন ডিটেলসে যাব। কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন, যে আমার ওই বৈশিষ্ট্যটাই চাই, ওই জায়গায় যেটা আছে, ওই ইনসুলিন তৈরির যে জিনটা আছে ওখানে, সেটাই আমার চাই। তাহলে ওইটা আমার টার্গেট। তো টার্গেট নির্বাচন করলাম, কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করলাম। কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করে সেই ডিএনএটাকে কেটে আনতে হবে না? কেটে আনতে হবে। কাটাকে কি বলে? লাইসিস করা। প্রথমে সেই কোষটাকে লাইসিস করে সেই ডিএনএটাকে কেটে আমি নিয়ে আসলাম, পরবর্তীতে সিজিয়াম ক্লোরাইড এবং গ্রাডেন সেন্ট্রিফিউজের মাধ্যমে রেখে দিলাম ওইখানে, বুঝছো? একটা সিজিয়াম ক্লোরাইড পাত্র রেখে দিলাম। সিলিকা কিট ব্যবহারও করা যেতে পারে। বাস, কেটে একটা ভালো জায়গায় রাখতে হবে আর কি, মানে সেফলি রাখতে হবে। সুক্রোজ মাধ্যম বা এই বিভিন্ন জায়গায় রাখতে হবে যাতে এটা জীবাণুমুক্ত থাকে। এরপরে আমরা দেখো রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা। রেস্ট্রিকশন এনজাইম সম্পর্কে একটু পড়তে পারে, যেটা দিয়ে কাটা হয় সিকোয়েন্স অনুযায়ী, ডিএনএটাকে সিকোয়েন্স অনুযায়ী যেটা দিয়ে কাটা হয় সেটাকে কি বলা হয়? রেস্ট্রিকশন এনজাইম বলা হয়। রেস্ট্রিকশন সাইটটা কাটা হয় আর কি। আমাদের রেস্ট্রিকশন এনজাইমের আরও কিছু নাম আছে। আণবিক কাঁচি, বায়োলজিক্যাল নাইফ, সূক্ষ্ম ছুরিকা, মলিকুলার সিজর। আমাদের রেস্ট্রিকশন এনজাইমের কতগুলো নাম আছে দেখো তো বাচ্চারা। রেস্ট্রিকশন এনজাইমের নাম আছে আণবিক কাঁচি, বায়োলজিক্যাল নাইফ, সূক্ষ্ম ছুরিকা, মলিকুলার সিজার। এই কয়েকটা জিনিস হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমের নাম। এবার আসো আমরা তো কাটলাম, আমরা কেটে আনছি কাঙ্ক্ষিত জিন। এবার আমরা সেটাকে কি করব? কার ভিতরে দিব? প্লাজমিডের ভিতরে দিয়ে দিব, বাহক নির্বাচন করব। তাহলে বাহক বা ভেক্টর নির্বাচন করব। আমরা দেখতে পাচ্ছি এখানে আর্গোব্যাকটেরিয়াম টুমিফিসেন্স নেওয়া হচ্ছে। যদি টিআই প্লাজমিড ব্যবহার করা হয়, প্লাজমিডটা যদি টিআই প্লাজমিড হয়, তাহলে আমরা তোমার পোষক হিসেবে কোন ব্যাকটেরিয়া নিব? আর্গোব্যাকটেরিয়াম টুমিফিসেন্স নিব। আর্গোব্যাকটেরিয়াম টুমিফিসেন্সের ভিতরে দিয়ে দিলাম। এরপরে জোড়া লাগাইছি, তোমার পোষকের জোড়া লাগানোর জন্য আমরা একটা এনজাইম নিতে পারি। সেই এনজাইমটার নাম হচ্ছে লাইগেজ এনজাইম। জাস্ট এইটুকু একবার দেখলা, এখান থেকে আর কিছু না, ওগুলো আমি বলছি। এবার আসো আমাদের রেস্ট্রিকশন এনজাইম। এই রেস্ট্রিকশন এনজাইমগুলোর অনেকগুলো নাম আছে, এই সবগুলো নাম তোমার একটু পড়তে হবে। এই জায়গায় দেখো রেস্ট্রিকশন এনজাইমের অনেকগুলো নাম আছে। আমরা যখন কাটি একটা ডিএনএ থেকে কাঙ্ক্ষিত অংশ যখন কাটি, তখন কতটুকু কাটি বলো তো? আমরা সাধারণত 4 থেকে 6 জোড়া বেস কাটি। এই এনজাইম, রেস্ট্রিকশন এনজাইমগুলোর নামগুলো দেখো। বাম এইচআই, হ্যাপা 2, হাইন্ড 3, ইকো আরআই এবং এমবিও 1। এই কয়েকটা মনে রাখার জন্য একটা নেমোনিকের হেল্প নিতে পারো তুমি। এগুলো সব রেস্ট্রিকশন এনজাইমের নাম এবং তারা কি করতে পারে, কতটুকু কাটতে পারে? 4 থেকে 6 জোড়া কাটতে পারে। এটা মনে রাখবো আমরা। বামপন্থী হিন্দুর মোবাইলে হাসিনা আপা ছবি আঁকে। বামপন্থী হিন্দুর মোবাইলে হাসিনা আপা ছবি আঁকে। বামপন্থী দিয়ে হচ্ছে বাম এইচআই, বামপন্থী দিয়ে বাম এইচআই, বামপন্থী হিন্দুর মোবাইলে, হিন্দু দিয়ে হচ্ছে হাইন্ড 3, হিন্দুর মোবাইল দিয়ে হচ্ছে তোমার এমবিও, হাসিনা আপা মানে হ্যাপা 2, হাসিনা আপা মানে হ্যাপা 2, ঠিক আছে? ছবি কিছু না, আঁকে দিয়ে হচ্ছে ইকো আরআই। তাহলে এই কয়েকটা নাম আমরা কেমনে মনে রাখবো? বামপন্থী হিন্দুর মোবাইলে হাসিনা আপা ছবি আঁকে। বামপন্থী হিন্দুর মোবাইলে কি করে বলো তো? হাসিনা আপা ছবি আঁকে। হাসিনা আপা কিন্তু আমরা ভুলি নাই, এখনো মনে রাখছি। বামপন্থী হিন্দুর মোবাইলে হাসিনা আপা ছবি আঁকে। বামপন্থী দিয়ে বাম এচাই, বামপন্থী হিন্দুর মোবাইলে, হিন্দু দিয়ে হচ্ছে হাইন্ড, বামপন্থী হিন্দুর মোবাইলে দিচ্ছে এমবিওআই, হাসিনা আপা মানে হ্যাপা 2, আর ছবি দিয়ে কিছু না, আঁকে দিয়ে হচ্ছে ইকো আরআই, ঠিক আছে? তাহলে আমরা এই কয়েকটা জিনিস একটু পড়বো। বামপন্থী হিন্দুর মোবাইলে হাসিনা আপা কি করে? ইকো আরআই মানে হচ্ছে স্টেরিয়া কোলাই থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? আর হাইন্ড 3 মানে হচ্ছে হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা থেকে নেওয়া হয়েছে, হাইন্ড 3। বাম এচে হচ্ছে ব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া থেকে নেওয়া হয়েছে। এই নামগুলো একবার একটু পড়তে পারো, এখান থেকে আর তেমন কিছু লাগবে না, ঠিক আছে? ওকে, এগুলো বলেছি, আর কিছু না। তারপরে আমরা যে কাঙ্ক্ষিত অংশটা জোড়া লাগাবো কি দিয়ে? লাইগেজ এনজাইম দিয়ে জোড়া লাগাবো। পোষক নির্বাচন, পোষক কার ভিতরে ঢুকাবো? ধরো আমরা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া থেকে একটা প্লাজমিড বের করে নিয়ে আসছি, প্লাজমিড বের করে আনছি।
এই প্লাজমিডটাকে আমি কি করছি, বাহক হিসেবে কাজে লাগাইছি। বাহক হিসেবে কাজে লাগানোর জন্য প্লাজমিডের কিছু অংশ আমি কেটেছি, কেটে বাদ দিয়ে আমার যে কাঙ্ক্ষিত জিন সেটা এনে জোড়া লাগাইছি। জোড়া লাগানোর পরে আমার হচ্ছে একটা রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত হয়ে গেছে, যেখানে আমার কাঙ্ক্ষিত জিনটা আছে। এই কাঙ্ক্ষিত জিনটাকে এখন আমি কি করব, এই কাঙ্ক্ষিত প্লাজমিডটাকে আমি আরেকটা ব্যাকটেরিয়ার বডিতে প্রবেশ করাবো, যেই ব্যাকটেরিয়াটা পোষক হিসেবে কাজ করবে। এই প্লাজমিডটাকে আমি এই ব্যাকটেরিয়ার বডিতে প্রবেশ করাবো, এটা নতুন একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার বডিতে প্রবেশ করার পরে এই যে আমার প্লাজমিডটা অনেকগুলো কপি তৈরি করতে পারবে। মানে প্লাজমিডের তো একটা স্বাধীনভাবে অনুলিপন ক্ষমতা আছে, তোমরা জানো। তখন এই যে আমরা তোমার হচ্ছে এই পোষকের বডির ভিতরে প্রচুর পরিমাণে কাঙ্ক্ষিত জিন সমৃদ্ধ প্লাজমিড আমরা পেয়ে যাব প্রচুর পরিমাণে। এটা আমার পোষক, হ্যাঁ, এটা আমার পোষক। আর বাহক হচ্ছে এই যে প্লাজমিডের ভিতরে নির্দিষ্ট ক্যারেক্টারটা আছে, এই জন্য এটাকে বাহক বলা হচ্ছে। আর এই ব্যাকটেরিয়ার বডিতে এটা বৃদ্ধি পাচ্ছে, বংশবৃদ্ধি করছে, এই জন্য এই ব্যাকটেরিয়াটাকে বলা হচ্ছে পোষক। পোষক হিসেবে আমরা ইকোলাই নিতে পারি, আর্গোব্যাকটেরিয়াম টুমিফিসেন্স নিতে পারি। যদি আমরা টিআই প্লাজমিড নিয়ে থাকি তাহলে আমার পোষক হিসেবে আর্গোব্যাকটেরিয়াম টুমিফিসেন্স নেওয়া হয়। এছাড়াও ব্যাসিলাস থুরিনজিনসিসও নেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে, এটা দেখলাম। এবার ব্যাপারটা হচ্ছে, যখন নাকি তুমি একটা ব্যাকটেরিয়ার বডি থেকে একটা প্লাজমিড আনতে যাবা, ব্যাকটেরিয়া সহজে দিবে? সহজে দিতে চাইবে না, তাই না? আবার যখন এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করে একটা ব্যাকটেরিয়ার বডিতে তুমি ঢুকাইতে যাবা, তখনও কি সহজে সে নিতে চাইবে? তখনও সে সহজে নিতে চাইবে না। একসময় দিতেও চায় নাই, আবার যখন অতিরিক্ত কিছু তার বডিতে ঢুকাচ্ছে তখন সে নিতেও যাচ্ছে না। এখন আমরা কি করব, তার বডিতে কিভাবে ঢুকাবো? পোষক নির্বাচন এবং রিকম্বিনেন্ট ডিএনএ পোষকের ভিতরে প্রবেশ করানো। পোষকের ভিতরে প্রবেশ করানোর জন্য দেখো, স্বাভাবিক অবস্থায় ব্যাকটেরিয়া অন্য প্লাজমিড গ্রহণ করতে চায় না। আমরা কেউ কি আমাদের বডিতে ফরেন বডি গ্রহণ করতে চাই? আমরা কি আমাদের বডিতে বাইরের কিছু নিতে চাই? নিতে চাই না। স্বাভাবিক অবস্থায় কেউ নিতে চায় না। তো এই ব্যাকটেরিয়াটাও স্বাভাবিক অবস্থায় এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে তার বডিতে নিতে চাচ্ছে না। মূল কথা, যদি নিতে না চায় তাহলে আমাদের কি করতে হবে? হিট শক দিতে হবে। দেখো, ক্যালসিয়াম সমৃদ্ধ করে হিট শকের মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি করে বাধ্য করতে হবে যে তুই এটা নিবি না, কেন নিতে হবে তোর। তারপর নিল, নেওয়ার পরে যে ব্যাকটেরিয়াটা আমরা তৈরি করলাম, এই ব্যাকটেরিয়াটা এখন ট্রান্সফর্মড হয়ে গেছে, মানে আগের মতো নাই, তার ভিতরে একটা নতুন কিছু ঢুকে গেছে। এটা ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া। তাহলে আমরা যদি বলি যে প্লাজমিড গ্রহণ করার পরে সেই ব্যাকটেরিয়াটার নাম কি ব্যাকটেরিয়া হয়? ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া। এটা কি সহজে নিছে? ও কি ইচ্ছা করে নিছে? ইচ্ছা করে নেয় নাই, জোর জবরদস্তি দিছি আমরা। কেমনে দিছি? আমরা হিট শকের মাধ্যমে, ক্যালসিয়াম সমৃদ্ধ করে হিট শকের মাধ্যমে ওর বডির ভিতরে রিকম্বিনেন্ট প্লাজমিডটাকে ঢুকাই দিছি। ওকে, পরবর্তীতে এই ট্রান্সফর্ম ব্যাকটেরিয়ার ভিতরে আমাদের প্লাজমিডের অনেকগুলো সংখ্যা বৃদ্ধি পাইছে। প্লাজমিডটা হুবহু আগের প্লাজমিডের মতো, এই ব্যাপারটাকে বলা হয় ক্লোনিং। ক্লোন হয়েছে, হুবহু আগের প্লাজমিডের মতো হয়েছে। এটাকে কি বলে? এটা হচ্ছে ক্লোনিং। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার সবাই? আমরা যে আমাদের পোষক ব্যাকটেরিয়া নির্বাচন করলাম, সেই পোষক ব্যাকটেরিয়া কি ইচ্ছে করে এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে নিয়েছে? ইচ্ছে করে নেয়নি। আমরা কি করেছি? ক্যালসিয়াম সমৃদ্ধ করে হিট শকের মাধ্যমে পরিবেশ সৃষ্টি করে তারপরে বাধ্য করছি ওর ভিতরে ঢুকাই দিছি। দেওয়ার পরে এটা কি করছে? এটা হচ্ছে তোমার কপি হয়েছে, অনেকগুলো কপি হয়েছে, স্বাধীনভাবে অনুলিপন হয়েছে। হওয়ার পরে এখানে আমাদের মন মতো আমরা যে কাঙ্ক্ষিত ডিএনএটা চাইছিলাম, অনেকগুলো কাঙ্ক্ষিত ডিএনএ হয়ে গেছে। এটা একটা পদ্ধতি। আর এটা এই ডিএনএ অনুপ্রবেশের জন্য আমরা একটা আধুনিক পদ্ধতি করতে পারি, সেটা হচ্ছে ইলেকট্রোপোরেশন। ইলেকট্রোপোরেশন মানে কি? একদম তোমার হচ্ছে পোরেশন মানে পোর তৈরি করা, ছিদ্র তৈরি করা, বৈদ্যুতিকভাবে ছিদ্র তৈরি করে, পোর ছিদ্র তৈরি করে তারপর ঢুকাই দেওয়া, এটা হচ্ছে ইলেকট্রোপোরেশন। তাহলে পরীক্ষা যদি আসে পোষক কোষের ভিতরে বা পোষক ব্যাকটেরিয়ার ভিতরে আমরা আমাদের রিকম্বিনেন্ট ডিএনএটাকে কিভাবে প্রবেশ করাই? একটা হচ্ছে হিট শকের মাধ্যমে প্রবেশ করাই, গরম তাপের মাধ্যমে হিট শকের মাধ্যমে ক্যালসিয়াম সমৃদ্ধ করে, আর এটা হচ্ছে ইলেকট্রোপোরেশনের মাধ্যমে প্রবেশ করাই। এইটুকু ক্লিয়ার কিনা দেখো তো? এই জায়গাটা তোমরা হয়তো বা বুঝতা না, এটা পড়লেও বুঝবা না, তাই আমি অনেক সুন্দর করে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করছি। দেখো তো এইটুকু ক্লিয়ার কিনা কিভাবে আমরা প্রবেশ করাই? রিডিং পড়ছো অনেকে হয়তো বা, কিন্তু মাথার ভিতরে কিছু ঢুকে নাই। এই চ্যাপ্টারটা এরকম যে আমি যদি না বলি তোমরা এইগুলা রিডিংই পড়বা, কল্পনাও আনতে পারবা না, এমন একটা অবস্থা। আমিও কল্পনাও আনতে পারি নাই যখন আমি পড়েছি যে কি কয় এগুলা, কি কেমনে কি ছেদন করে, কি করে না করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম, ফিল করতে হবে। দেখো তো ফিল করছো কি না? ফিল করছো না বাচ্চারা? এই ব্যাপারগুলো একটু ফিল করতে হবে। এই চ্যাপ্টারটা ফিল করতে না পারলে এই চ্যাপ্টার তোমার ফেভারিট হবে না। এই চ্যাপ্টারটা যদি তুমি ভালো করে ফিলই করতে না পারো, এই চ্যাপ্টার জীবনেও তোমার প্রিয় চ্যাপ্টার হবে না। দেখো, এই যে হচ্ছে আমার একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার ভিতরে প্লাজমিড আছে। আমরা প্লাজমিডটাকে বের করে নিচ্ছি। কেন নিচ্ছি? এটাকে কি হিসেবে কাজে লাগাবো? প্লাজমিডটাকে আমরা কি হিসেবে কাজে লাগাবো বলো তো? একবার শুট করে বোঝাবে? আচ্ছা, প্লাজমিডটাকে আমরা কি হিসেবে কাজে লাগাবো? প্লাজমিডটাকে আমরা বাহক হিসেবে কাজে লাগাবো, বাহক বা ভেক্টর হিসেবে কাজে লাগাবো। ভেক্টর,
এর জন্য আমরা প্লাজমিডটাকে বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পরে এই প্লাজমিডের কিছু অংশ আমরা কেটে ফেলবো, 4 থেকে 6টা বেস কেটে ফেলবো ক্ষারক জোট। কাটবো কি দিয়ে? রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটলাম। কাটার পরে আমার ধরো যেটা পছন্দ, যে জিন, সেখান থেকে অন্য একটা জায়গা থেকে সেই জিনটা এনে এখানে আমি লাগাবো কি দিয়ে? লাগাবো রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। ওখান থেকেও কেটে আনছি, দু জায়গায় কাটছি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, কেটে ওই টুকরাটা এখানে লাগাইছি। লাগানোর পরে আমার নতুন যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হইলো, এই প্লাজমিডটা নতুনভাবে তৈরি হয়েছে না, দারুণভাবে আমার মনের মতো কাঙ্ক্ষিত প্লাজমিড। এটাকে আমরা তোমার হচ্ছে রিকম্বিনেন্ট প্লাজমিড বলি। রিকম্বিনেন্ট প্লাজমিডের ভিতরে আমাদের প্লাজমিডের ডিএনএও থাকে, আবার মানব ডিএনএ বা যেখান থেকে আমরা কাঙ্ক্ষিত জিন আছি সেটা ডিএনএ, মানে দুইটা ডিএনএ মিলে জোড়া লাগাইছি আর কি। এই জোড়া লাগানোর পরে এই জিনিসটাকে আমরা কি করব? এই কাঙ্ক্ষিত আমাদের যে রিকম্বিনেন্ট ডিএনএ, এটারে আমরা একটা পোষকের ভিতরে দিয়ে দিব, একটা পোষক ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকাবো। কিন্তু পোষক ব্যাকটেরিয়া তো সহজে নিতে চায় না, তাই তারে ক্যালসিয়াম সমৃদ্ধ করে হিট শকের মাধ্যমে ঢুকাইতে পারি, অথবা ইলেকট্রোপোরেশনের মাধ্যমে ঢুকাইতে পারি। তারপরে এখানে আমাদের এই যে কাঙ্ক্ষিত বা রিকম্বিনেন্ট ডিএনএ যেটা, এই ডিএনএটা কপি হবে, অনেকগুলো কপি হবে, আমার মনের মতো কপি সব, আমি যা চাইছি তাই হয়েছে একদম, তাই না? আমি যেমন যেমন চাইছিলাম অমন অমন হয়েছে। এই ব্যাপারটা হচ্ছে ওদের একটা পাওয়ার আছে, সেটা হচ্ছে নিজেরা স্বাধীনভাবে অনুলিপন হতে পারে, কপি হতে পারে। এর জন্য ওদেরকে মূলত আমরা ভেক্টর হিসেবে ব্যবহার করি। এইটুকু ক্লিয়ার না সবার? দেখো তো, এইটুকু ক্লিয়ার। এখন আসো, তুমি যে রিকম্বিনেন্ট ডিএনএ বানাইলা, রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি করলা, এই রিকম্বিনেন্ট ডিএনএটা কি আসলে তৈরি হয়েছে কিনা তোমার টেস্ট করার দরকার আছে না? যে তুমি যেটা চাইছো সেটাই আছে কিনা। ধরো তুমি একটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করে ফেলছো, আর তোমার কাঙ্ক্ষিত ক্যারেক্টারটা সেই রিকম্বিনেন্ট ডিএনএটাকে বহন করতেছে কিনা এটা তোমার টেস্ট করা দরকার না? এটা অবশ্যই তোমার টেস্ট করা দরকার। এটা টেস্ট করার জন্য আমরা একটা পরীক্ষা করব। এটা টেস্ট করার জন্য আমরা কি করব? আমরা একটা পরীক্ষা করব। দেখো, রিকম্বিনেন্ট ডিএনএর মূল্যায়ন সফলভাবে আমি রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে পারছি কিনা প্রাথমিকভাবে এটা মূল্যায়ন করার জন্য আমরা একটা টেস্ট করতে পারি, যে আমি যেটা চাইছিলাম রিকম্বিনেন্ট প্লাজমিড সেটাই বহন করতেছে কিনা এটা শনাক্ত করতে হবে না? শনাক্ত করতে হবে। শনাক্ত করার জন্য আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি, অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স জিন আছে, অথবা রিকম্বিনেন্ট জিন বহন করতেছে কিনা এর জন্য আমরা শনাক্ত করার জন্য 3টা পদ্ধতি ব্যবহার করতে পারি। 3টা পদ্ধতিগুলো কি কি দেখো তো? পিসিআর পদ্ধতি, পলিমারের চেইন রিঅ্যাকশন পদ্ধতি, পলিমার চেইন রিঅ্যাকশনের মাধ্যমে আমরা টেস্ট করতে পারি। রেস্ট্রিকশন ডাইজেশনের মাধ্যমে আমরা টেস্ট করতে পারি, রেস্ট্রিকশন ডাইজেশন পদ্ধতির মাধ্যমে। জেনেটিক প্রুভের মাধ্যমে, প্রুভ করা মানে একদম আছে কিনা, জেনেটিক প্রুভের মাধ্যমে আমরা টেস্ট করতে পারি। জেনেটিক প্রুভ হচ্ছে একটা ডিভাইস, এরকম একটা যন্ত্র, এই যন্ত্র দিয়ে টাচ করে টেস্ট করতে পারি। জেনেটিক প্রুভের মাধ্যমে মেটাল ডিটেক্টরের তুলনায় এটা তোমার হচ্ছে একটা ডিভাইস আর কি, ডিভাইস দিয়ে আমরা টেস্ট করতে পারি। জেনেটিক প্রুভ হচ্ছে রেডিও অ্যাক্টিভ টার্গেট জিনের জন্য একটা পরিপূরক স্ট্যান্ড টাইপের আর কি, যাই হোক এটা ডিভাইস, ঠিক আছে? একটা ডিভাইসের মাধ্যমে আমরা টেস্ট করতে পারি। তাহলে আমি যেরকম ডিএনএ চাইছিলাম সেরকম ডিএনএ আমি পাইলাম কিনা, আমার কাঙ্ক্ষিত জেনেটিক জিন বহন করতেছে কিনা সেটা টেস্ট করার কয়টা পদ্ধতি আছে? 3টা পদ্ধতি। একটা হচ্ছে পিসিআর পদ্ধতি, পলিমারের চেইন রিঅ্যাকশন পদ্ধতি, আর একটা রেস্ট্রিকশন ডাইজেশন পদ্ধতি, আর একটা হচ্ছে জেনেটিক প্রুভ পদ্ধতি, ঠিক আছে? তাহলে এই 3টা পদ্ধতির মাধ্যমে আমি কিন্তু টেস্ট করতে পারি। ওকে, এই 3টা পদ্ধতি চলে গেছে, এখান থেকে আর কিছু না। রিকম্বিনেন্ট ডিএনএটাকে এখন আমরা কোথায় দিব? রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমরা পোষকের ভিতরে দিয়ে দিব। পোষকটাকে আমরা কোন পোষক নিয়েছি? আর্গোব্যাকটেরিয়াম টোমিফিসেন নিয়েছি, কারণ আমাদের প্লাজমিডটা ছিল টিআই প্লাজমিড। টিআই প্লাজমিডের জন্য, টিআই প্লাজমিড যখন বাহক হয় তখন পোষক কে হয়? কমেন্ট করো। টিআই প্লাজমিড যখন বাহক হয় তখন পোষক কে হয়? টিআই প্লাজমিড যখন বাহক হয় তখন পোষক হয় আর্গোব্যাকটেরিয়াম। টিআই প্লাজমিড যখন বাহক হয় তখন পোষক কে হয়? তখন পোষক হয় আর্গোব্যাকটেরিয়াম। এই কথাটা এমসিকিউতে আসতে পারে। আর্গোব্যাকটেরিয়াম টোমিফিসেন্সের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে সেখান থেকে আমাদের যেটা চাইছিলাম সেটাই হয়েছে, টিস্যু কালচার হয়েছে, নতুন উদ্ভিদ হয়েছে। নতুন উদ্ভিদের ভিতরে নতুন ক্যারেক্টার পাইছি আমরা। নতুন ক্যারেক্টার আলো উদ্ভিদকে বলা হয় ট্রান্সজেনিক উদ্ভিদ, বুঝছো? আমরা ট্রান্সজেনিক উদ্ভিদ এভাবে তৈরি করতে পারি। দেখো তো আমি তোমাকে টোটাল ব্যাপারটা বোঝাইতে পারছি কিনা, কিভাবে কি করা হয়, সবকিছু ক্লিয়ার? আমার কাঙ্ক্ষিত জিন আনলাম, কাঙ্ক্ষিত জিন এনে আমি সেটাকে একটা হচ্ছে প্লাজমিডের ভিতরে দিলাম, তারপর সেই প্লাজমিডটাকে বংশবৃদ্ধি করার জন্য একটা পোষকের ভিতরে দিলাম। পোষক নিতে চাইছিল না, সেই পোষকটারে হিট শক করছি, পোষকটারে ইলেকট্রোপোরেশন করছি, তারপরে পোষকের ভিতরে সেটা কপি হয়েছে, অনেকগুলো তোমার হচ্ছে অনুলিপন হয়েছে। তারপরে সেখান থেকে আমার যা তৈরি করতে পারছি। উদ্ভিদ তৈরি করলে উদ্ভিদ, ইনসুলিন তৈরি করলে ইনসুলিন, যা দরকার আমি তাই তৈরি করতে পারছি। তো এইটাকে বলা হয় যে ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা যায় এইভাবে। দেখো তো একটু ক্লিয়ার কিনা? ইমপ্ল্যান্টা পদ্ধতিতে সরাসরি ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা যায়। এখন আমরা যে পদ্ধতিটা ফলো করে করলাম ওটা রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতির মাধ্যমে, কিন্তু ইমপ্ল্যান্টা নামক একটা পদ্ধতি আছে যেটা দিয়ে সরাসরি ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা যায়। যদি পরীক্ষাতে এমসিকিউ আসে সরাসরি ট্রান্সজেনিক উদ্ভিদ কিভাবে তৈরি করা যায়, এটা একটু বড় চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা সবাই পড়াইতে পারে না, বুঝছো? সবাই তোমার টেনে টুনে যায় আর কি। আমিও দেখেছি অনেকের ক্লাস সবাই ভালোই পড়ায়, কিন্তু তারপরে এই যে এত ডিপলি কথাবার্তা কেউ বলে না।
এর জন্য এই চ্যাপ্টারটা তোমাদের মাথার ভিতরে ঢুকে না এবং তোমাদের কারো প্রিয় চ্যাপ্টার হতে পারে না, এটা কখনোই। কিন্তু আমি ট্রাই করি যে চ্যাপ্টারগুলো তোমাদের যাতে প্রিয় হয়, বায়োলজি যাতে তোমাদের অনেক পছন্দের বিষয় হয়, এই জন্য একটু ডিপলি পড়াচ্ছি। তোমাদেরকে বিরক্ত লাগছে বাচ্চারা? আমার কিন্তু গলা শুকায় যাচ্ছে, আমার গলা শুকায় যাচ্ছে, তারপরে আমি কিন্তু থামতেছি না। এই যে ভেতরে আমার যত শক্তি ছিল, যত এনার্জি ছিল, সব কিন্তু আমি ক্লাসে দেই। আমি চাইলে অনেক নর্মালভাবে কথা বলতাম, আর যাতে আমার শক্তি খরচ না হয় ওইভাবে তোমাদের পড়ায় চলে যেতে পারতাম। কিন্তু আমি কিন্তু আমার এনার্জি খরচ করি। তোমরা ক্লাসে এটা ফিল করো যে আমি আমার এনার্জি খরচ করে পড়াই। এনার্জি খরচ করে পড়াইলে তোমাদের সেটার মূল্য দিতে হবে না? মূল্য কীভাবে দিবা? মূল্যটা দিতে হবে অবশ্যই এই চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে গুছিয়ে পড়ে আমি যা যা বলেছি সব মাথার ভিতরে সেট করতে হবে। দরকার হলে এই ক্লাসটা তুমি আরেকবার করো, এই চ্যাপ্টারটা এখন আমি পড়াচ্ছি, দাগায় আবার এই ক্লাসটা আবার করো দরকার হইলে, তাও এই চ্যাপ্টার সম্পর্কে 100% তোমার আইডিয়া যাতে থাকে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি করতেছি দেখো, আমরা কিন্তু ইমপ্ল্যান্টা পদ্ধতিতে ট্রানজেনিক উদ্ভিদ তৈরি করা গেছে একটা সরাসরি। তারপরে এখানে অ্যারাবিওডাপসিস উদ্ভিদের পুষ্পমঞ্জরিকে আর্গোব্যাকটেরিয়াম সাসপেনশনের মাধ্যমে ডুবিয়ে রেখেও ট্রানজেনিক উদ্ভিদ তৈরি করা যায়। এই লাইনগুলো একটু দেখো, এটা আলাদা পদ্ধতি, এটা কালচার লাগে না, টিস্যু কালচার ছাড়াই হয়। কিন্তু আমরা যদি টিস্যু কালচারের মাধ্যমে বা রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে তৈরি করি তাহলে ওইভাবে তৈরি করতে হবে। ব্যাস এইটুকু শেষ না? এবার আসো আরও কিছু কথা বলি। সেটা হচ্ছে আমরা যে ডিএনএটা তৈরি করলাম, সেই ডিএনএটা তোমার দেখো এখানে কি বলছে, আমরা ডিএনএটা তৈরি করেছি এবং এই ডিএনএটাকে অবশ্যই কি করতে হবে, আমাদের পোষকের ভিতরে প্রবেশ করাইতে হবে। পোষকের ভিতরে প্রবেশ করানোর জন্য আমরা কিছু প্রক্রিয়ার হেল্প নিতে পারি। একটু দেখো যে রিকম্বিনেন্ট ডিএনএকে পোষকে প্রবেশ করানো হয়। পোষক হিসেবে তো ব্যাকটেরিয়া নিয়ে আমরা ইকোলাই নিতে পারি, আর্গোব্যাকটেরিয়াম টুমিফিসেন্স নিতে পারি, ব্যাসিলাস থুরেনজেন্সিস নিতে পারি। কিন্তু আমরা এখন টিআই প্লাজমিড নিয়ে কাজ করছি, এই জন্য আমাদের পোষক হচ্ছে আর্গোব্যাকটেরিয়াম টুমিফিসেন্স। এই জন্য আমাদের পোষককে বলো তো, এই জন্য আমাদের পোষক হচ্ছে আর্গোব্যাকটেরিয়াম টুমিফিসেন্স, তাই না? আমরা এখন কি করব, এই বাহকটাকে আর্গোব্যাকটেরিয়াম টুমিফিসেন্সের ভিতরে ঢুকাই দিব না, এই বাহকটাকে আর্গোব্যাকটেরিয়াম টুমিফিসেন্সের ভিতরে ঢুকাবো। এই ভিতরে ঢুকানোর জন্য প্রথমত পদ্ধতি আছে, একটা হচ্ছে ভৌতিক পদ্ধতি, ফিজিক্যাল প্রক্রিয়া। একটু আগে আমরা দুইটা পদ্ধতির কথা পড়েছি, একটা হচ্ছে হিট শক, ক্যালসিয়াম সমৃদ্ধ করে হিট শক, আর একটা হচ্ছে ইলেকট্রোপোরেশন। সেই পদ্ধতি আরও আছে, অনেকগুলোই পদ্ধতি আছে। এক পদ্ধতিতে না প্রবেশ করলে আরেক পদ্ধতিতে প্রবেশ করাবো, প্রবেশ করাই ছাড়বো। দেখো ভৌতিক পদ্ধতি মানে ফিজিক্যাল পদ্ধতি। ফিজিক্যাল পদ্ধতি হচ্ছে ইলেকট্রোপোরেশন। পোর মানে কি? পোর মানে ছিদ্র করে ভিতরে প্রবেশ করায় দেওয়া। ধরো এই যে একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার ভিতরে আমি আমার হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএটা প্রবেশ করাচ্ছি, প্লাজমিডটাকে প্রবেশ করাবো আর কি, রিকম্বিনেন্ট প্লাজমিডটাকে আমি ছিদ্র করলাম, ছিদ্র করে তারপর ঢুকাই দিলাম। এটা হচ্ছে ইলেকট্রোপোরেশন। পোর মানে ছিদ্র, সংকীর্ণ ছিদ্র করে। আর এটা হচ্ছে মাইক্রো ইনজেকশন। ইনজেকশন মানে কি? ইনজেক্ট করা, সুই দিয়ে প্রবেশ করা। মাইক্রো ইনজেকশন, মাইক্রো পিপেট দিয়ে কোষের ভিতরে অতি সূক্ষ্ম সুই দিয়ে প্রবেশ করাই দিছি একদম। আর একটা হচ্ছে বায়োলিস্টিক্স অর্থাৎ গানশুট মানে একদম গুলি করে প্রবেশ করাইছে। দেখো গানশুট, কোনো ধাতব উপরিতলে যে পিণ্ডকে গানশুট করে উদ্ভিদের ভিতরে প্রবেশ, তোমার হচ্ছে উদ্ভিদ কোষের কথা বলছে, এখানে আমরা যদি ব্যাকটেরিয়া নিয়ে কাজ করি, ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করা। তাহলে ভৌতিক পদ্ধতি কয়টা? ভৌতিক পদ্ধতি 3টা। ভৌতিক পদ্ধতি কয়টা তাড়াতাড়ি বলো তো বাচ্চারা? ভৌতিক পদ্ধতি কয়টা? ভৌতিক পদ্ধতি হচ্ছে 3টা। একটা হচ্ছে ইলেকট্রোপোরেশন, আর একটা হচ্ছে মাইক্রো ইনজেকশন, আর একটা হচ্ছে গানশুট পদ্ধতি বা বায়োলিস্টিক পদ্ধতি। এটা ইএমবি দ্বারা পড়তে পারো, ইএমবি। ই দিয়ে হচ্ছে ইলেকট্রোপোরেশন, এম দিয়ে হচ্ছে মাইক্রো ইনজেকশন, আর বি দিয়ে হচ্ছে বায়োলিস্টিক। এটা প্রত্যক্ষ পদ্ধতি, হ্যাঁ প্রত্যক্ষ পদ্ধতি, সরাসরি করা হয় এটা। আর এটা হচ্ছে প্রত্যক্ষ রাসায়নিক পদ্ধতি। রাসায়নিক পদ্ধতিতে আমরা ক্যালসিয়াম ক্লোরাইড দিতে পারি, ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে হিট শকের মাধ্যমে প্রবেশ করাইতে পারি। এর আগে বলছিলাম হিট শক দিয়ে প্রবেশ করাইতে পারি ডিএনএর ভিতরে, হিট শক দিয়ে ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে। আর এটা লাইপোসোম দিয়ে প্রবেশ করাইতে পারি, এটা তোমার হচ্ছে রাসায়নিক পদ্ধতি। আর এটা হচ্ছে ভেক্টর ব্যবহারের পরোক্ষ প্রক্রিয়া। পরোক্ষ প্রক্রিয়া বলতে আসলে আর্গোব্যাকটেরিয়াম টুমিফিসেন্স ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয় পোষক হিসেবে, আমরা দেখেছি টিআই প্লাজমিডের ক্ষেত্রে। এছাড়াও টিএমবি কাঙ্ক্ষিত জিন সহ আরএনএকে উদ্ভিদ কোষে প্রবেশ করানো যায়, এটা তোমার হচ্ছে ব্যাকটেরিয়ার পরোক্ষ প্রক্রিয়া, এটা টিএম দিয়ে বলা যায়। এ দিয়ে হচ্ছে আর্গোব্যাকটেরিয়াম টুমিফিসেন্স আর টিএম দিয়ে হচ্ছে টিএমবি। এটা খুব ইম্পর্টেন্ট কিছু না, আমরা জাস্ট মনে রাখবো যে প্রত্যক্ষ পদ্ধতির এক্সাম্পল হচ্ছে ইলেকট্রোপোরেশন, আর রাসায়নিক পদ্ধতির এক্সাম্পল হচ্ছে হিট শক। এই দুটার কথাই আমরা শুরুতে পড়েছিলাম। তাহলে এইটুকু ক্লিয়ার না? এইটুকু আমাদের ক্লিয়ার। এখান থেকে আমাদের আর কিছু দেখতে হবে না। আমরা এখন টিস্যু কালচার আর রিকম্বিনেন্ট ডিএনএর পার্থক্যটা পড়বো। টিস্যু কালচারের মধ্যে আমরা টিস্যু নিয়ে কাজ
করি ছোট টিস্যু থেকে অনেকগুলো ক্যালাস তৈরি করে চারা তৈরি করতে পারি। রিকম্বিনেন্ট ডিএনএ তো দেখলাই, কাঙ্ক্ষিত জিনকে কেটে রেজিস্ট্রেশন এনজাইম দিয়ে কেটে তারপর লাইগেজ দিয়ে জোড়া লাগাইয়া তারপরে যা যা করলাম তখন এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। আমাদের টিস্যু কালচারের মাধ্যমে অধিক চারা তৈরি করা যায়, টিস্যু কালচারের মাধ্যমে আমরা অধিক চারা তৈরি করতে পারি। আর রিকম্বিনেন্ট ডিএনএর মধ্যে আমরা শুধু কাঙ্ক্ষিত ক্যারেক্টারটা বহন করাইতে পারি, টার্গেট ক্যারেক্টারটা, কাঙ্ক্ষিত ক্যারেক্টারটা বহন করাইতে পারি। টিস্যু কালচারে ভাইরাস রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করে, রোগমুক্ত চারা স্টেরিলাইজ করছিলাম আমরা। রিকম্বিনেন্ট ডিএনএর মধ্যে আমরা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ পাই। ব্যাপারটা এরকম, দেখো টিস্যু কালচারের মাধ্যমে যেই উদ্ভিদ আছে ওই উদ্ভিদেরই অনেকগুলো কপি তৈরি করি আমরা, হুবহু মাতৃ উদ্ভিদের মতো। আর রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত ক্যারেক্টার সমৃদ্ধ উদ্ভিদ তৈরি করি, যে আমার এই গাছের মধ্যে ফুলের মধ্যে বাতি জ্বলতে হবেই, কাঙ্ক্ষিত উদ্ভিদ তৈরি করছি। বুঝছো ব্যাপারটা? এটা হচ্ছে পার্থক্য। তারপর দেখো এই টিস্যু কালচার কম জটিল প্রক্রিয়া, অত বেশি ঝামেলা নাই টিস্যু কালচারে, কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ তো বেশ জটিল প্রক্রিয়া, দেখছো না কত জটিল কাহিনী করলাম। টিস্যু কালচারের জন্য প্লাজমিডের প্রয়োজন হয় না, রিকম্বিনেন্ট ডিএনএর জন্য প্লাজমিডের প্রয়োজন হয়েছে। টিস্যু কালচার হচ্ছে জিন ম্যানিপুলেশন করে জেনোটাইপের পরিবর্তন করা হয় না, টিস্যু কালচারে কোনো জেনেটিকের পরিবর্তন হয় না, যেমন গাছ তেমন গাছই থাকে, কোনো জেনেটিক্যাল পরিবর্তন হয় না টিস্যু কালচারে। কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএর মধ্যে কিন্তু জেনেটিক্যাল পরিবর্তন হয়। রিকম্বিনেন্ট ডিএনএর মধ্যে কি হয় বাচ্চারা বলো তো? রিকম্বিনেন্ট ডিএনএর মধ্যে কিন্তু জেনেটিক্যাল পরিবর্তন হয়। টিস্যু কালচারের মধ্যে দেখো মাতৃগুণ সম্পন্ন উদ্ভিদ তৈরি হয়, আর আমাদের রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে মাতৃগুণ সম্পন্ন না, আমরা একটা আলাদা ক্যারেক্টারের উদ্ভিদ পাই। তাহলে তোমরা কি টিস্যু কালচার আর রিকম্বিনেন্ট ডিএনএর পার্থক্যটা বুঝেছো? টিস্যু কালচার আর রিকম্বিনেন্ট ডিএনএর পার্থক্যটা বুঝছো কিনা আমাকে একটু জানাও তো। টিস্যু কালচার আর রিকম্বিনেন্ট ডিএনএর পার্থক্যটা বুঝছো কিনা? আশা করি তোমরা টিস্যু কালচার আর রিকম্বিনেন্ট ডিএনএর পার্থক্যটা বুঝতে পারছো, আমাকে একটু জানাও। টিস্যু কালচার রিকম্বিনেন্ট ডিএনএর পার্থক্য বুঝছি? কোনটা জটিল বলো তো? কোনটা জটিল? আমাদের জটিল হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতি। এরপর আসলে জিন ক্লোনিং। জিন ক্লোনিং বলতে আসলে হুবহু কপি, হুবহু কপি, মানে যা ছিল মা বাচ্চাও তা হুবহু, তাদের মধ্যে কোনো জেনেটিক্যাল পরিবর্তন হয় নাই। মার যদি চোখ কালো হয় বাচ্চারও চোখ কালো, মার যদি দাঁত সুন্দর হয় বাচ্চাটা দাঁত সুন্দর, মানে হুবহু মায়ের কপি, এটা কোনো জেনেটিক্যাল পরিবর্তন হয় না। এটা হচ্ছে জিন ক্লোনিং, অর্থাৎ হুবহু প্রতিরূপ সৃষ্টি করাকে জিন ক্লোনিং বলা হয়। হুবহু প্রতিরূপ সৃষ্টি করাকে কি বলা হয়? জিন ক্লোনিং বলা হয়। দেখছো, হুবহু কাঙ্ক্ষিত হুবহু প্রতিরূপ সৃষ্টি করাকে জিন ক্লোনিং বলা হয়। একটি জিনের হুবহু কপি করাকে কি বলে? একটা জিনের হুবহু কপি করাকে ক্লোনিং বলা হয়। এটা জাস্ট পারি আমরা। জিন ক্লোনিং এর উৎস কি কি? বিনা ক্রাইটেরিয়া র্যান্ডমলি কিছু ক্রোমোজোমের খণ্ড আমরা জিন ক্লোনিং এর কাজে ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে সুনির্দিষ্ট এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশনে করা কমপ্লিমেন্টারি ডিএনএ ব্যবহার করতে পারি, অর্থাৎ ক্রোমোজোমের খণ্ড রিভার্স ট্রান্সক্রিপশন করা গবেষণাগারে আমরা তৈরি করতে পারি। বাস এই তিনটা হচ্ছে উৎস, এটা পড়লা। এবার পিসিআর পড়বো আমরা। পিসিআর মানে পলিমারেজ চেইন রিয়েকশন। কার্ল মুরিস নামক একজন বিজ্ঞানী এই পলিমারেজ চেইন রিয়েকশনের কথা বলছে, পিসিআর পদ্ধতির কথা বলছে। পিসিআর পদ্ধতি তোমার হচ্ছে কপি করা যায় পিসিআর পদ্ধতির মাধ্যমে। তোমরা করোনা ভাইরাসের সময় কিন্তু পিসিআর পদ্ধতির কথা শুনেছো, পলিমারেজ চেইন রিয়েকশন পদ্ধতির মাধ্যমে। আরটি পিসিআর টেস্ট শুনেছো না? আরটি রিভার্স ট্রান্সক্রিপশন পিসিআর টেস্ট, এটার মাধ্যমে কিন্তু করোনা ভাইরাসের টেস্ট করা হইতো। আচ্ছা যাই হোক, এখানে ইম্পর্টেন্ট একটা লাইন আছে, দ্বিসূত্রক ডিএনএ কে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একসূত্রক ডিএনএ তে পরিণত করা হয়। দ্বিসূত্রক ডিএনএ কে কি করা হয় বলো তো বাচ্চারা? দ্বিসূত্রক ডিএনএ কে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একসূত্রক ডিএনএ তে পরিণত করা হয়। এটা অনেক ইম্পর্টেন্ট একটা লাইন। একটি আদর্শ প্রাইমার 12 থেকে 20 পর্যন্ত বেস পর্যন্ত লম্বা হয়ে থাকে। একটা আদর্শ প্রাইমার কতটুকু লম্বা হয়ে থাকে এটা একবার একটু পড়তে পারো। এবার ডিএনএ ক্লোনিং। ডিএনএ ক্লোনিং হচ্ছে ডিএনএ ক্লোনিং মানেই জিন ক্লোনিং। ডিএনএ ক্লোনিং যে কথা, জিন ক্লোনিং একই কথা, অর্থাৎ জিন হুবহু কপির জিন তৈরি করা হয় আর কি। তারপর রিপ্রোডাক্টিভ ক্লোনিং। রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর মাধ্যমে কি হয়েছে? রিপ্রোডাক্টিভ ক্লোনিং এ হুবহু তোমার হচ্ছে তোমার ভেড়া তৈরি করা হয়েছে। মূলত রিপ্রোডাক্টিভ ক্লোনিং এ ডলি নামক ভেড়া সৃষ্টি করা হয়েছে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা লাইন। রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর মাধ্যমে কি হয়েছে? ডলি নামক একটা ভেড়া তৈরি করা হয়েছে। তোমরা নেটে সার্চ দিতে পারো রিপ্রোডাক্টিভ ক্লোনিং বা ডলির সৃষ্টি কিভাবে হয়েছে, দেখবা যে এখানে অনেক তিনটা ভেড়ার হেল্প লাগছে, তারপরে ডলি সৃষ্টি করা হয়েছে। রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর মাধ্যমে আমরা দেখছি 3টা ভেড়া লাগছে। রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর জন্য কয়টা ভেড়া লাগে? একটা নতুন ভেড়া তৈরি করার জন্য 3টা ভেড়া লাগছে। এটার একটা কাহিনী আছে, এটা কাহিনী বলতে গেলে ক্লাস শেষ হবে না, তবে আমরা জানবো তিনটা ভেড়া লাগছে। তোমরা নেটে সার্চ দিয়ে দেখতে পারো যে ডলি কিভাবে সৃষ্টি হয়। আচ্ছা, ডলির জন্মই হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্লোনিং। ডলি কিভাবে জন্ম হয়েছে? 1996 সালে ডলির জন্ম হয়েছে। এমসিকিউ আসতে পারে, ডলির জন্ম হয়েছে কিভাবে? রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর মাধ্যমে। এবার আসো আমাদের একটা পার্থক্য পড়বো আমরা, আরডিএনএ আর এটা হচ্ছে পিসিআর পলিমারেজ চেইন রিয়েকশন। আরডিএনএ এটা হচ্ছে তোমার ডিএনএ খণ্ডকের ক্লোনিং এবং প্রকাশ ঘটানো, আর পিসিআর হচ্ছে ডিএনএ খণ্ডকের শুধুমাত্র ক্লোনিং। তারপরে তোমার তোমার রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি হচ্ছে ইন ভিভো, আর পলিমারেজ চেইন রিয়েকশন হচ্ছে ইন ভিট্রো।
ইন ভিট্রো। আর এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ ভেক্টর অত্যাবশ্যক, আর পলিমারেজ হচ্ছে ভেক্টর অত্যাবশ্যক নয়। দেখো এটা ইন ভিভো, ইন ভিভো কেন বলা হয়েছে? এটা কি পাত্রের ভিতরে হয়েছে? টিস্যু কালচার না আমরা একটা পাত্রের ভিতরে করছিলাম, কাঁচ পাত্রের ভিতরে। আমরা কি রিকম্বিনেন্ট ডিএনএ কোনো কাঁচ পাত্রের ভিতরে করছি? রিকম্বিনেন্ট ডিএনএ তো কোনো কাঁচ পাত্রের ভিতরে করি নাই। যেহেতু কোনো কাঁচের পাত্রের ভিতরে করি নাই, তাই সেটা হচ্ছে ইন ভিভো পদ্ধতি। আর যদি কোনো কাঁচ পাত্রের ভিতরে করি তাহলে সেটা কি, যদি কোনো কাঁচ পাত্রের ভিতরে করি সেটা কি বলতো? যদি কোনো কাঁচ পাত্রের ভিতরে করি তাহলে সেটা হচ্ছে ইন ভিট্রো পদ্ধতি। আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ হচ্ছে ভেক্টর লাগে। রিকম্বিনেন্ট ডিএনএর জন্য আমাদের ভেক্টর লাগছে না, প্লাজমিড লাগছে না? প্লাজমিড লাগছে। আর পিসিআর এর জন্য কিন্তু কোনো ভেক্টর লাগে নাই। তারপর রিকম্বিনেন্ট ডিএনএ করার জন্য কি এন্ডোনিউক্লিয়াস এনজাইম অর্থাৎ রেস্ট্রিকশন এনজাইম লাগছে না? রেস্ট্রিকশন এনজাইম লাগছে। কাটাকাটির জন্য, লাগালাগির জন্য কি লাইগেজ লাগছে না? লাইগেজ লাগছে। কিন্তু আমাদের এই পিসিআর এর জন্য একটা মাত্র এনজাইম লাগে, সেটা হচ্ছে পলিমারেজ। রিকম্বিনেন্ট ডিএনএ এর জন্য দুইটা এনজাইম লাগে, একটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, একটা লাইগেজ এনজাইম। আর পিসিআর এর জন্য লাগে পলিমারেজ। বাস এইটুকু আমাদের। এটা হচ্ছে সবচেয়ে অধিক পদ্ধতি টেকনোলজিতে, এটা হচ্ছে সবচেয়ে ভূমিকা সবচেয়ে কম। জেনেটিক ইঞ্জিনিয়ারিং পিসিআর এর ভূমিকা কম, ওটা বেশি। জাস্ট পার্থক্যটা খুব ভালো করে পড়ে ফেলা। এতক্ষণ যা বলছি সবই এখানে দেওয়া আছে, তেমন কিছু আর পড়ার বাকি নাই। জীব প্রযুক্তি ব্যবহার, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ। রিকম্বিনেন্ট ডিএনএ দিয়ে আমরা এই যে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন উৎপাদন করতে পারছি, তারপর পিনাট উৎপাদন করতে পারছি, উৎপাদন, এগুলো একটু জাস্ট পড়ে, বুঝছো? উদ্ভাবন। ক্ষতিকর পোকা প্রতিরোধী জাত বিটি কটন তৈরি করতে পারছি। বিটি কটন, কটন হচ্ছে তুলা গাছে যদি আমরা ব্যাসিলাস থুরেনজেন্সিস দিয়ে দেই তাহলে পোকামাকড় তুলাগুলোকে নষ্ট করতে পারে না। এটাকে ব্যাসিলাস থুরেনজেন্সিস কটন বলা হয়, বিটি কটন। ট্রান্সজেনিক উদ্ভিদ, ট্রান্সজেনিক উদ্ভিদ হচ্ছে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ। ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা, আমেরিকার তুলা গাছে পোকায় আক্রমণ করে, বুঝছো? অনেক তুলা গাছ আছে আমেরিকাতে। তো তুলা গাছগুলোকে পোকা কেটে ফেলে, নষ্ট করে ফেলে তুলাগুলোকে। তো এই তুলা গাছ থেকে তো ভালো তুলা উৎপাদন করা যায় না। তখন চিন্তা করলো যে এমন কিছু তুলা গাছে দিয়ে দেওয়া যায় কিনা পোকায় কামড় দিলে পোকা মরে যাবে, তুলার কোনো ক্ষতি হবে না। তখন ব্যাসিলাস থুরেনজেন্সিস নামক একটা মৃত্তিকাবাসী বড় ব্যাকটেরিয়া দিয়ে একটা পদ্ধতি করা হয়েছিল। সেই পদ্ধতিটার নাম হচ্ছে বিটি কটন পদ্ধতি, বুঝছো? এভাবে বিটি কটন তৈরি করা হয়েছিল। ব্যাসিলাস থুরেনজেন্সিসের একটা জিন ব্যবহার করে ট্রান্সজেনিক তুলা গাছ তৈরি করা হয়েছে। তাহলে তুলা গাছের জন্য আমরা পোষক হিসেবে কোন ব্যাকটেরিয়া নিয়েছিলাম? তুলা গাছের ভিতরে আমরা পোষক হিসেবে তুলা গাছের জন্য আমরা কোন ব্যাকটেরিয়া নিয়েছিলাম? ব্যাসিলাস থুরেনজেন্সিস নিয়েছিলাম। আমেরিকায় চাষকৃত ভুট্টার 40 ভাগ, তুলার 50 ভাগ, সয়াবিনের 45 ভাগ, সবই হচ্ছে ট্রান্সজেনিক। ওদের সব কিছু উন্নত। দেখো ওদের ফল ফুল সব দারুণ দারুণ সুন্দর সুন্দর দেখতে দেখতে। ওরা হচ্ছে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পূর্ণ সব কিছু তৈরি করে। আর আমরা বাঙালিরা যা হয় তাই খাই, তাই, বুঝছো? কোনো কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য আবার। এবার দেখো আমেরিকায় বর্তমান বিটি কটন গোল্ডেন রাইস, ওরা গোল্ডেন রাইস তৈরি করছে, মানে অনেক কিছু। গোল্ডেন রাইস এখন মানে সুপার শপগুলোতে পাওয়া যায়। তারপরে গ্লাইফোসেট হচ্ছে আগাছা নিধনকারী পদার্থ। পৃথিবীর সবচেয়ে মারাত্মক 78টা আগাছার মধ্যে 76টা আগাছা এই গ্লাইফোসেট দিয়ে তোমার হচ্ছে ধ্বংস করা যায়, গ্লাইফোসেট দিয়ে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা আর কিছু দেখবো না, এগুলো হয়ে গেছে আমাদের পড়া। এই পেজ ক্লিয়ার। এরপর দেখো গুণগত মান উন্নয়নে অস্ট্রেলিয়াতে ভেড়া পালন একটা উত্তম ব্যবসা, এবং এই ভেড়া হচ্ছে ক্লোভার জাতীয় ঘাস খায়। ভেড়ার পশম থেকে তোমার হচ্ছে কি তৈরি করা হয়? কম্বল তৈরি করা হয়। পশমগুলো যদি উন্নত সমৃদ্ধ হয়, সালফার সমৃদ্ধ হয়, তাহলে উন্নত মানের কম্বল তৈরি করা যেতে পারে। তাই এই যে ঘাস খায়, ক্লোভার জাতীয় ঘাস, এই ঘাসের প্রোটিনে সালফারের অভাব ছিল, তাই ঘাসের ভিতরে সালফার ঢুকাই দেওয়া হয়েছে, বুঝছো? এটা হচ্ছে আমাদের সালফার সমৃদ্ধ ঘাস তৈরি হয়েছিল তখন ওই ভেড়ার লোমগুলো অনেক উন্নত হয়েছিল। তারপরে রিকম্বিনেন্ট প্রযুক্তির মাধ্যমে সূর্যমুখী সালফার অ্যামিনো অ্যাসিড সৃষ্টিকারী জিন আর্গোব্যাকটেরিয়াম টুমিফিসেন্স ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করানো হয়েছিল ক্লোভার ঘাসে দেওয়ার জন্য। জাস্ট এগুলো একবার রিডিং করে, তেমন কিছু না। সুপার রাইস বা গোল্ডেন রাইস, দেখো বাংলাদেশ ও বিভিন্ন এশিয়ান কান্ট্রিগুলোতে সবাই প্রচুর পরিমাণে ভাত পছন্দ করে। আমরাই তো ভাত ছাড়া শান্তি নাই। যদিও রমজান মাসে আমরা হচ্ছে ভাত একবারই খাই, মনে হয় আমি একবারই খাই, তবে আমার মনে হয় ইফতারের সময় ভাত খাওয়া ভালো। তো যাই হোক, এই ভাতের ভিতরে আমরা কি করতে পারি? ভাতের ভিতরে মেয়েরা তো ভাতই খায় বেশি, মেয়েদের তো ভালো মন্দ খাবার বেশি দেওয়া হয় না। ধরো ছোটোবেলায় একটা কাহিনী বলি। ছোটোবেলায় আমাদের বাড়িতে ধরো যদি মুরগি আনতো, একটা মুরগি আনলে সেই মুরগির লেগ পিস আমার ছোটো ভাইকে দেওয়া হইতো। তো এটা নিয়ে আমার খুব মন খারাপ হইতো যে আমরা মেয়ে হয়েছি দেখে কি আমাদেরকে লেগ পিস দেওয়া হবে না। তারপরে আমি ঝগড়াঝাটিও করতাম। এরপর থেকে কি হইতো যে একসাথে 4টা মুরগি আনতো, 4টা মুরগি এনে যতগুলো লেগ পিস ছিল একদিনে লেগ পিস রান্না হইতো, সবাই সেদিন লেগ পিস খাবে। তো আমি ছোটোবেলা থেকে একটু প্রতিবাদী টাইপের, বুঝছো? অধিকার নিয়ে বা কেউ কিছু আমাকে যদি আমার অধিকার থেকে বঞ্চিত করে আমার খুব কষ্ট হয়। এখন ধরো আমাদের মেয়েদের কি করা হয়? মেয়েদের শ্বশুর বাড়িতেও জামাইয়ের আগে খাইতে দেয়, জামাইয়ের ভালোটা খাইতে দেয়। আবার মেয়ে বাপের বাড়িতেও যখন আসে মেয়ে পরে খায়, জামাইয়ের আগে দেওয়া হয়। দেখো শ্বশুর বাড়িতেও মেয়ে খাবার পরে পাচ্ছে, তেমন ভালো খাবার পাচ্ছে না। আবার বাপের বাড়িতেও ভালো খাবার পাচ্ছে না। তাহলে তারা পাচ্ছেটা কি? তাহলে তারা পাচ্ছে হচ্ছে শুধু তোমার ভাত। তারই ফলে এখন আসছে তারা শুধু ভাতই খাচ্ছে, বুঝছো?
মানে ভাতটার ভিতরে যদি তাহলে ভালো কিছু দিয়ে দেওয়া যায়, বিজ্ঞানীরা চিন্তা করলো যে মেয়েদের তো রক্ত শূন্যতা অনেক সমস্যা, এর জন্য মেয়েদের তোমার সুপার রাইস তৈরি করা হয়েছে, ভিটামিন এ দিয়ে দেওয়া হয়েছে ভাতের চালের ভিতরে। এইভাবে হচ্ছে দেখো এখানে একটা জ্যাপনিকা টাইপের একটা ধান আছে, সেই ধানে ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিন নিয়ে অতিরিক্ত আয়রন তৈরি জিন দিয়ে দেওয়া হয়েছে যাতে ভাত খাইলে এই রক্ত শূন্যতা দূর হয়। আয়রন কিন্তু রক্ত শূন্যতা দূর করে। তো সব কিছু মিলিয়ে একটা দারুণ একটা রাইস তৈরি করা হয়েছে, এটা সুপার রাইস। বাংলাদেশে এখন পর্যন্ত আসে নাই, বিভিন্ন সুপার শপে পাওয়া যায়। এটা কবে বাংলাদেশের মানুষ অ্যাভেলেবেল পাবে জানি না। তো সুপার রাইসের ভিতরে ভিটামিন এ আছে। আচ্ছা, বাংলাদেশের মানুষ আসলে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, দেখো আমরা আসলে অনেক গরিব একটা দেশ, হ্যাঁ অনেক গরিব একটা দেশ। এই দেশের মানুষ বেঁচে আছে এটাই অনেক, আমাদের তো বেঁচে থাকারও নিশ্চয়তা নাই। ওকে, যাই হোক, এখানে দেখো রোগ প্রতিরোধী জাত উৎপাদন, আমাদের টোবাকো মোজাইক ভাইরাস, পটেটো, এগুলো কোট প্রোটিন আছে, এগুলো দিয়ে হচ্ছে ভাইরাস, তামাক গাছ ভাইরাস আক্রমণ হতে নিজেকে প্রতিরোধ করে। এটা জাস্ট একবার দেখতে পারো। নাইট্রোজেন সংবন্ধনে কোন জিন কাজ লাগে? নাইট্রোজেন সংবন্ধনে নিভ জিন, ন ফর ন। নাইট্রোজেন সংবন্ধনে কোন জিন কাজে লাগে বলো তো? নাইট্রোজেন সংবন্ধনে নিভ জিন, এটা আমরা পড়বো ন ফর ন, ঠিক আছে? নাইট্রোজেন সংবন্ধনে নিভ জিন, এটা পড়বো আমরা ন ফর ন। দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টিতে বলেছিলাম না, দ্যুতিময় উদ্ভিদ উদ্ভিদ সৃষ্টি করার জন্য লুসিফারেজ নামক একটা এনজাইমের প্রভাবে লুসিফারেন নামক পদার্থ ক্ষরণ হয়, এটা বিচ্ছুরণ ঘটে আলো জলে। জোনাকি পোকাতে লুসিফারেজ একটা এনজাইম আছে, সেখান থেকে লুসিফারিন ক্ষরণ হয়। সেই লুসিফারিন যদি কোনো গাছের ভিতরে দিয়ে দেওয়া হয়, সেই গাছে যদি ফুল হয়, সেই ফুলটাও আলো জ্বালাতে সাহায্য করবে। তোমরা কিন্তু অবশ্যই ক্লাসে রিভিউ দিবা, যে কজনই ক্লাস করতেছো সবাই মেডিকেল আউটরিমের রিভিউ পোস্ট করবা এবং মেডিকেল আউটরিমে জানাইবা ক্লাসগুলো কীরকম লাগতেছে। ক্লাসগুলো অবশ্যই ভালো লাগতেছে নাকি? ভালো লাগলে জানাও। পরবর্তীতে আমরা কিন্তু এক সপ্তাহের ক্লাসে যে রুটিন শেষ হইলে এই রুটিনের উপর যারা রিভিউ দিচ্ছ তাদের মধ্যে থেকে কাউকে কি দিব, মানে সবাইকে আস্তে আস্তে দিব আর কি, সবাই রিভিউ দিতে থাকো। ওকে, ঠিক আছে। এখান থেকে আর কিছু না। বীজহীন ফল সৃষ্টিতে জাপানে তরমুজে বীজহীন তরমুজ তৈরি করছে জাপানিরা। আচ্ছা, তারপর ব্যাসিলাস সাবটাইলিস থেকে ভুট্টাকে খরা প্রতিরোধী করা হয়েছে। এখানে যা যা আছে একবার একটু রিডিং পড়ে এই লাইনগুলোতে, অনেক ইম্পর্টেন্ট কিছু নাই আর। হ্যাঁ, ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি নিচের দিকে। ক্ষতিকারক কীট পতঙ্গ রোধী উদ্ভিদ, ব্যাসিলাস থুরেনজেন্সিস দিয়ে ক্ষতিকারক কীট পতঙ্গ রোধী উদ্ভিদ। বিটি বেগুন তৈরি করা হয়েছে ব্যাসিলাস থুরেনজেন্সিস দিয়ে। বেগুন, ধরো বেগুন হয়েছে, বেগুন ফুলকপি এগুলোতে পোকামাকড়ে খেয়ে ফেলতেছে, কারণ আমরা চাচ্ছি যে বেগুনটারে যাতে পোকামাকড় না খায়, এর জন্য বেগুনের ভিতরে ব্যাসিলাস থুরেনজেন্সিসের একটা জিন দিয়ে দিছি। এই বেগুনটা তখন ট্রান্সফর্ম গাছ, সেই গাছে যে বেগুন হয়েছে সেই বেগুনের মধ্যে পোকা কামড় দিলে পোকা মরে যায়, বেগুনের কোনো ক্ষতি হয় না, মানুষেরও কোনো ক্ষতি হয় না। ভালো হয়েছে না? এই যে বেগুনটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে বিটি বেগুন। বিটি বেগুনে ব্যাসিলাস থুরেনজেন্সিস ব্যাকটেরিয়া দিয়ে করা হয়েছে। এরপর দেখো স্টেরাইল ইনসেক্ট টেকনিক। স্টেরাইল ইনসেক্ট টেকনিকটা হচ্ছে এসআইটি, স্টেরাইল ইনসেক্ট টেকনিক। এসআইটি হচ্ছে একটা পরিবেশ বান্ধব ক্ষতিকারক পতঙ্গ নিয়ন্ত্রণ পদ্ধতি। হ্যাঁ, এসআইটি। তো এই এসআইটিতে কি করা হয়? এসআইটির যে পতঙ্গ আছে না, পতঙ্গদেরকে স্টেরাইল করা হয়। পতঙ্গদের কি করা হয় বলো তো? রেডিয়েশনের মাধ্যমে পতঙ্গদেরকে স্টেরাইল করা হয়, মানে পতঙ্গগুলোকে তোমার বন্ধ করে দেওয়া হয়। যে পতঙ্গটা যদি বন্ধ হয়ে যায় ওরা কি বংশবৃদ্ধি করতে পারবে? আস্তে আস্তে পতঙ্গ হ্রাস হয়ে যায়। ধরো একটা জায়গাতে প্রচুর মশা, একটা স্প্রে করে সেই মশাগুলোকে বন্ধ করে দিছে, পুরুষ মশারা আর শুক্রাণু তৈরি করতে পারতেছে না, তাহলে কি ওরা বংশবৃদ্ধি করতে পারবে? পারবে না। এই এসআইটি পদ্ধতিটা হচ্ছে স্টেরাইল ইনসেক্ট টেকনিক। এই মাধ্যমে পোকাগুলোকে কি করা হয় বলো তো? বন্ধ করে দেওয়া হয়। পুরুষগুলোকে বন্ধ করে দিলে আর বংশবৃদ্ধি হয় না। মশাও এভাবে নিয়ন্ত্রণ করা যায়। বাংলাদেশে ইনসেক্ট বায়োটেকনোলজিতে এসআই টেকনোলজিটা গবেষণা করা হচ্ছে মশা নিয়ন্ত্রণের জন্য। দারুণ হইতো এভাবে এলে, মশা একদম শেষ। ট্রানজেনিক প্রাণী আর ক্লোন প্রাণী। ট্রানজেনিক প্রাণী তো তোমার হচ্ছে আমরা রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে ট্রানজেনিক প্রাণী তৈরি করতে পারি, আর ক্লোন হচ্ছে হুবহু কপি করা। দুটো একটু পার্থক্য পড়ো। আমাদের ট্রানজেনিকে জিনগত পরিবর্তন হয়, কিন্তু ক্লোনে জিনগত পরিবর্তন হয় না। এটা হচ্ছে মেইন কথা, বাস এইটা একটু দেখতে পারো পার্থক্য। এখান থেকে আমরা কিছু না। জিএমও কি তোমার ডব্লিউএইচওর ফুল ফর্ম পড়ো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ট্রানজেনিক জিএম হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড। আমরা অনেক জেনেটিক্যালি মডিফাইড উদ্ভিদ তৈরি করতেছি, আমাদের মন মতো উদ্ভিদ, আমাদের মন মতো ফল তৈরি হবে, আমাদের মন মতো ফলের কোনো বীজ থাকবে না, আমাদের মন মতো কোনো পোকায় কামড় দিলে ফলের কোনো ক্ষতি হবে না, এগুলো সব জেনেটিক্যালি মডিফাইড করা হচ্ছে আর কি। ব্যাসিলাস থুরেনজেন্সিস একটা সয়েল ব্যাকটেরিয়া, একটা মাটিতে থাকে ব্যাকটেরিয়া, মৃত্তিকাবাসী একটা ব্যাকটেরিয়া, বড় ব্যাকটেরিয়া। এটার ভিতরে একটা ক্রিস্টাল প্রোটিন জিন রয়েছে, যেটা বেগুনের ভিতর দিয়ে দিলে বেগুনের পোকা কামড় দিলে পোকার ক্ষতি হয়, বেগুনের কোনো ক্ষতি হয় না। এই যে এখানে দেওয়া আছে দেখো। তারপরে পোকানাশক স্প্রে করলে কি হয় এগুলো একটু রিডিং পড়বে এখানে এগুলো। হ্যাঁ, বিটি বেগুন চাষ করলে কি লাভ কি ক্ষতি এগুলো আমার না বোঝাইলেও হবে, এগুলো রিডিং পড়লেই পারা যায়। জিএম ফসল কি ক্ষতিকারক কিনা? ক্ষতিকারক হলে তো আর করা হইতো না, মানুষের জন্য কোনো ক্ষতিকারক না, মানব কল্যাণেই করা হচ্ছে, এর একটা রিডিং পড়বা। চিকিৎসা বিজ্ঞানে আমাদের হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে এবার আমরা একটা ইম্পর্টেন্ট পড়া পড়বো, এটা হচ্ছে কিভাবে তোমার ইনসুলিন প্রস্তুত করা হয়। ইনসুলিন প্রস্তুত করা ইম্পর্টেন্ট পড়া কিন্তু রয়ে গেছে, তোমাদেরকে ধৈর্য আছে ক্লাসটা শেষ করার? আচ্ছা,
ঠিক আছে, দেখো ইনসুলিন, ইনসুলিন কোথায় পাওয়া যায় বলো তো বাচ্চারা? তোমরা পরিপাক চ্যাপ্টারের ক্লাস করছো আমার, যদি ক্লাস আগে থেকে করতে চাও ইউটিউবে ক্লাস দেওয়া আছে, হ্যাঁ আগের ক্লাস মানে ফ্রি ক্লাস যেগুলো নেই মডে সেগুলো ইউটিউবে দেওয়া থাকে। তো সেখানে আমরা অগ্নাশয়ের কথা পড়ছিলাম না, অগ্নাশয়, অগ্নাশয়ের আইলেস অফ ল্যাঙ্গারহ্যান্সে 4 রকমের কোষ আছে, আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, পিপি কোষ। ওই বিটা যে কোষটা আছে বিটা কোষ, এই বিটা কোষ থেকে কি তৈরি হয়? বিটা কোষ থেকে কিন্তু ইনসুলিন ক্ষরণ হয়, ইনসুলিন হরমোন ক্ষরণ হয় বিটা কোষ থেকে অগ্নাশয়ের। তো এই ইনসুলিন তোমার যদি আমরা তৈরি করতে না পারি, আমাদের বডিতে যদি ইনসুলিনের অভাব হয় তখন আমাদের একটা রোগ দেখা দেয়, রোগটার নাম হচ্ছে ডায়াবেটিস। রোগটার নাম কি বলো তো? ডায়াবেটিস। তাই প্রচুর রোগী আছে বাংলাদেশে, বলো পৃথিবীতে ইনসুলিন দেওয়া লাগে যাদের, তাহলে এত লক্ষ লক্ষ ইনসুলিন আমরা কই পাবো? এই জন্য ইনসুলিন প্রস্তুত করা হয়। ইনসুলিন সম্পর্কে যদি একটু বলি, ইনসুলিন হচ্ছে একটা হরমোন, হরমোন মানেই প্রোটিন, তাই না? প্রোটিন, তাহলে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। দেখো ইনসুলিন তৈরির জন্য 2টা চেন লাগে, একটা এ চেন আর একটা বি চেন। ইনসুলিনে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 51টা। ইনসুলিনে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কয়টা? 51টা। এ চেনে 21টা অ্যামিনো অ্যাসিড, এ চেনে 21টা অ্যামিনো অ্যাসিড, বি চেনে 30টা অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ 21 প্লাস 30 টোটাল কত? টোটাল হচ্ছে 51, টোটাল 51টা। ইনসুলিনের টোটাল অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কয়টা? 51টা। এ চেনে কয়টা? এ চেনে 21টা। এ বাংলা যদি বলি এ ইজ ইকুয়াল টু 21, এ ইজ ইকুয়াল টু কয়টা বলো তো? এ চেনে হচ্ছে 21টা আর বি চেনে 30টা। জাস্ট এই 2টা চেনের কথা পড়লাম। এবং আমরা জানি যে আমাদের 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে ইনসুলিন তৈরির জিন থাকে, এটা একবার একটু রিডিং পড়তে পারো। এই যেখানে আমাদের একসময় গরু বা শূকরের থেকে ইনসুলিন নিয়ে মানুষের চিকিৎসা করা হতো, কিন্তু গরু বা শূকর থেকে নেওয়া হয় যেটা মানুষের জন্য উপযোগী না অতটা, আর শূকর এটা ধর্মীয় দিক থেকেও নিষেধ। এই সব কিছু চিন্তা ভাবনা করে এখন আমাদের এইভাবে সিস্টেম করে তৈরি করা হচ্ছে, মানুষের থেকেই মানে মানুষের বডি থেকে নেওয়া হচ্ছে, মানুষের জিন থেকে প্লাজমিডের মাধ্যমে অনেক বেশি তৈরি করা হচ্ছে প্রযুক্তিগতভাবে। 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে থাকে। এবং ইনসুলিন প্রথম বাজারজাত করছিল ইলি লিলিয়ান কোম্পানি, হিউমোলিন নামে বাজারজাত করছিল। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা, ইলি লিলিয়ান কোম্পানি হিউমোলিন নামে বাজারজাত করেছে। ওকে, তারপরে এই যে এগুলো একটু উপর পড়বা, এখান থেকে আর তেমন কিছু লাগবে না। এবার আসো ছবিটার দিকে আমরা একটু তাকাই। এই ছবিটা এঁকে পড়তে হবে। ধরো আমাদের এখানে এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, আমাদের ব্যাকটেরিয়া থেকে কি দরকার? ব্যাকটেরিয়া থেকে আমরা কি নিচ্ছি? প্রথমে একটা ইকোলাই ব্যাকটেরিয়া থেকে একটা প্লাজমিড সংগ্রহ করলাম, একটা প্লাজমিড সংগ্রহ করছি। এই প্লাজমিডটাকে আমরা কি হিসেবে ব্যবহার করতেছি বাচ্চারা? একটা ইকোলাই ব্যাকটেরিয়া থেকে আমরা কি নিচ্ছি? প্লাজমিড বের করে নিচ্ছি টান দিয়ে। কেন বের করতেছি? কি হিসেবে ব্যবহৃত করতেছি বলো তো? আমরা এটা ব্যবহার করব বাহক বা ভেক্টর হিসেবে। তো নিলাম, নেওয়ার পরে আমরা এটার একটা সাইট কেটে একটা প্যাটার্ন তৈরি করলাম, স্পেসিফিক একটা সাইট কেটে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে রেস্ট্রিক্টেড সাইট তৈরি করলাম। তারপরে এই জায়গা কাটা জায়গাতে আমি কি দরকার আমার এখন, আমি এটারে কি কাজে ব্যবহার করব? ইনসুলিন তৈরির জন্য। তো ইনসুলিন তৈরির যে জিন মানুষের আইলেস অফ ল্যাঙ্গারহ্যান্সে আছে বিটা কোষে, সেইখান থেকে আমি একটা সাইট কেটে আনলাম। কেটে আনার পর এটাকে এখানে লাগাই দিলাম। কি দিয়ে লাগাইলাম? লাইগেজ এনজাইম দিয়ে লাগাইলাম। দুইবারই কাটছে রেস্ট্রিকশন দিয়ে, কাটাকাটি হইলে রেস্ট্রিকশন, লাগালাগি হইলে লাইগেজ। কাটাকাটি হইলে রেস্ট্রিকশন, লাগালাগি হইলে লাইগেজ, লাগাইতে লাইগেজ হইলো। এই যে লাগাই দিছে, এখন যে জিনিসটা তৈরি হলো এটা কি আমার? এটাই হচ্ছে আমার রিকম্বিনেন্ট ডিএনএ। এই যে শুরুতে বকবক করছি যা সব কিছু যে এখানে কিন্তু আছে রিকম্বিনেন্ট ডিএনএ। এখন এই রিকম্বিনেন্ট ডিএনএটা আমার মনের মতো হয়েছে না? আমার মনের মতো রিকম্বিনেন্ট ডিএনএ আমি তৈরি করছি, কারণ আমি এটা জিন, এটা থেকে আমি কি তৈরি করতে পারবো? এটা থেকে আমি প্রচুর পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারবো। এখন এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমি কি করব? এই রিকম্বিনেন্ট যে ডিএনএটাকে এটা আমি কি করব? একটা পোষক ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করাবো। মানে পোষক ব্যাকটেরিয়ার ভিতরে কেমনে প্রবেশ করাবো? ইলেকট্রোপোরেশনের মাধ্যমে, গান শুটের মাধ্যমে, বা আমার হচ্ছে তোমার হিট শকের মাধ্যমে, যে কোনোভাবে আমি এটার ভিতরে প্রবেশ করাবো। তো প্রবেশ করাইছি, প্রবেশ করার পরে এই যে আমার রিকম্বিনেন্ট ডিএনএর ভিতরে প্রবেশ করলো, এই রিকম্বিনেন্ট ডিএনএর কি পাওয়ার আছে? অনুলিপন ক্ষমতা আছে, তাই না? প্রচুর পরিমাণে অনুলিপন করার ক্ষমতা আছে। তো অনুলিপন করে দিলাম, অনুলিপন করলে কপি তৈরি করলো। সবগুলা কপি কি তৈরি করতে পারবে এখন? এই সবগুলা ব্যাকটেরিয়ার নিজেরা বংশবৃদ্ধি শুরু করে দিছে, নিজেদের মধ্যে বাচ্চা কাচ্চা একদম প্রডিউস করে পুরো ট্যাঙ্ক বইরা ফেলছে ব্যাকটেরিয়া দিয়ে। আমি দিছিলাম কয়টা প্লাজমিড? একটা প্লাজমিড। দিছিলাম কয়টা ব্যাকটেরিয়া? একটা ব্যাকটেরিয়া। মানে ট্যাঙ্ক ভর্তি ব্যাকটেরিয়া হয়ে গেছে। মানে ব্যাকটেরিয়ারা প্রচুর পরিমাণে বংশবৃদ্ধি করতে পারে, মানে ওরা একদম সংসার পেতে ফেলে, বুঝছো? বাচ্চা কাচ্চা নাতি নাতকুর মিলে একটা গ্যাং তৈরি করে ফেলে। তো সবগুলোর ভিতরে কিরকম ডিএনএ আছে? আমার সেই কাঙ্ক্ষিত
কাঙ্ক্ষিত ডিএনএটা আছে, যেই ডিএনএর ভিতরে ইনসুলিন তৈরির জিন আছে, এটা হচ্ছে দরকার, আমি ইনসুলিন তৈরি করব। তাহলে এই ট্যাঙ্ক ভর্তি ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া সবাই কি প্রডিউস করতে পারবে বাচ্চারা? এই ট্যাঙ্ক ভর্তি যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া সবাই ইনসুলিন তৈরি করতে পারবে। এই ব্যাকটেরিয়া সবাই কি তৈরি করতে পারবে? ইনসুলিন তৈরি করতে পারবে। তো ইনসুলিন তৈরি হচ্ছে, তারপরে আমি কোটাজাত করে বাজারে বিক্রি করলাম, ইনজেকশন দিয়ে পেশেন্টের বডিতে দিয়ে দিলাম। দারুণ না বিষয়টা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখানে আর কিছু না, এইটুকু ক্লিয়ার সবাই? এইটুকু কিন্তু আমরা ক্লিয়ার, এইটুকু হচ্ছে আমরা ক্লিয়ার। তাহলে এখান থেকে আমাদের আর কিচ্ছু লাগবে না। তাহলে কীভাবে ইনসুলিন তৈরি করা হয় এগুলো এখন রিডিং পড়লে বুঝবা না, এগুলো এখন তুমি রিডিং পড়ে নিজের মতো করে লিখতে পারবা। কেমনে তুমি প্রবেশ করলে দেখছো হিট শক মেথড, ইলেকট্রিক পালস মেথড, এগুলো কি তোমার কাছে এখন আর কঠিন মনে হচ্ছে? হবে তুমি যখন একা পড়তে যাইতা না, ধরো একটা ব্যাকটেরিয়াকে আমরা ট্রান্সফর্ম করব, সেই ব্যাকটেরিয়ার ভিতরে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিন সমৃদ্ধ প্লাজমিডটাকে প্রবেশ করাবো। প্রবেশ করানো ব্যাকটেরিয়া তো নিতে চায় না, তাহলে কেমন প্রবেশ করাবো? আমরা হিট শক মেথডে প্রবেশ করাই দিতে পারি, ইলেকট্রোপোরেশনের মাধ্যমে প্রবেশ করাতে পারি, যে কোনোভাবে প্রবেশ করাইতে পারি, তাই না? ক্যালসিয়াম সমৃদ্ধ করে আমরা হিট শক করতে পারি, তো অনেকভাবেই প্রবেশ করাতে পারি। এগুলো তুমি যদি একা রিডিং করতে তোমার মাথায় কিচ্ছু যাইতো না, মানে আমি বারবার বলাতে এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে। তুমি দেখবে এই চ্যাপ্টারটা তুমি একবার পড়ে যদি তুমি আবার আমার ক্লাসটা করো, তাহলে এবার তোমার কাছে অনেক ভালো লাগতেছে। আল্লাহ, এত মজার চ্যাপ্টার এটা কিন্তু অনেক মজার একটা চ্যাপ্টার। যাই হোক, এটা হয়ে গেছে আমাদের। এবার আমরা তো দেখলামই ইনসুলিন জমা হয়েছে, এইবার আসে একটা ছক করবো আমরা। এই ছকটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। ইনসুলিন ডায়াবেটিস চিকিৎসায় ব্যবহার করা হয়, ইন্টারফেরন ক্যান্সার ভাইরাস জনিত সংক্রমণ ব্যবহার করা হয়, সেরাম অ্যালবিউমিন শল্য চিকিৎসায় ব্যবহার করা হয়, র্যাবিস ভাইরাস জলাতঙ্কের চিকিৎসায় ব্যবহার করা হয়, হিউম্যান ফ্যাক্টর 5 এটা হচ্ছে হিমোফিলিয়া চিকিৎসায় ব্যবহার করা হয়, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর টিপিএ এটা হৃদরোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, সোমাটোটপিক হবে এটা, সোমাটোটপিক গ্রোথ হরমোন। হ্যাঁ, সোমাটোটপিকের আরেক নাম হচ্ছে জিএইচ গ্রোথ হরমোন। এই গ্রোথ হরমোন বামনত চিকিৎসায় ব্যবহার করা হয়। হিউম্যান ইউরোকাইনেজ এটা রক্ত সংবহন জটিলতা প্লাজমিনোজেনকে সক্রিয় করার জন্য ব্যবহার করা হয়। লিম্ফোলাইন্স এটা স্বয়ংক্রিয় ইমিউন কার্যকারিতায় ব্যবহার করা হয়। তাহলে এটা জাস্ট একবার দেখলে এখান থেকে আর কিছু লাগবে না আমাদের। এই ছবিটা একবার একটু দেখো, কীভাবে কাটাকাটি করে কীভাবে লাগাইছে, কীভাবে জোড়া লাগাইছে, পরে কীভাবে রিকম্বিনেন্ট হয়েছে, এই যে দেখছো ট্রান্সপোর্ট ব্যাকটেরিয়া কীভাবে তৈরি হলো, তারপর কীভাবে কপি হয়েছে, এগুলো সব এখন আমরা কিন্তু পারবো। এটা একদমই সহজ হয়ে গেছে আমাদের জন্য। এই যে স্টেভিয়ার পাতা দেখে এখানে আছে মনে হয় স্টেভিয়ার পাতা। আচ্ছা যাই হোক, না স্টেভিয়ার পাতা না, এগুলো তোমাদের টিস্যু কালচার এগুলো দেখাইছে। যাই হোক, এবার আসলে ইন্টারফেরন সম্পর্কে আমাদের একটু ভালো আইডিয়া রাখা লাগবে। ইন্টারফেরন হচ্ছে একটা উচ্চ আণবিক ওজন সম্পন্ন একটা প্রোটিন, এটা ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয়। ইন্টারফেরন ইমিউন সিস্টেমকে কার্যকর করার জন্য ব্যবহার করে। ইন্টারফেরন হচ্ছে একটা প্রতিরক্ষামূলক অস্ত্র হিসেবে কাজ করে, অ্যান্টিভাইরাল ড্রাগ হিসেবে কাজ করে। ইন্টারফেরন অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। ইন্টারফেরন তোমার হচ্ছে বিজ্ঞানী আইজ্যাক অ্যান্ড লিন্ডারম্যান ইন্টারফেরন আবিষ্কার করছিল। ইন্টারফেরন দুইভাবে তৈরি করা যায়। একবার আমরা ল্যাবরেটরিতে তৈরি করতে পারি জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মাধ্যমে, আবার হচ্ছে আমাদের ফাইব্রোব্লাস্ট নামক কোষ থেকেও তৈরি হতে পারে। হ্যাঁ, ফাইব্রোব্লাস্ট নামক কোষ আছে আমাদের বডিতে, সেখান থেকে ইন্টারফেরন তৈরি হয়। আক্রান্ত লিউকোসাইট থেকে ইন্টারফেরন তৈরি হয়। ধরো ব্যাপারটা এরকম, আমাদের বডির ভিতরে ভাইরাস আক্রমণ করে বসছে, তো আক্রমণ করার পরে আমাদের যে শ্বেত রক্তকণিকা ওরা আক্রান্ত হচ্ছে, প্রচুর পরিমাণে আক্রান্ত হচ্ছে। আক্রান্ত হওয়ার পরে ওরা মরে যাবে না, কোষগুলো তো মরে যাবে। আক্রান্ত কোষগুলো মরে যাওয়ার সময় ওরা চায় দেহের জন্য ভালো একটা কিছু দিয়ে যাইতে। এই যে ভালো একটা কিছু দিয়ে যায় যাতে আশেপাশে যে কোষগুলো বেঁচে আছে ওরা ভালো থাকে। ব্যাপারটা এরকম, ধরো একটা ফ্যামিলির একটা বৃদ্ধ একটা ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয়েছে, বৃদ্ধটা এখন মরে যাবে। তো মরার সময় সে এমন একটা কিছু তার পরিবারের জন্য দিয়ে যেতে চায় যাতে ভবিষ্যৎ প্রজন্ম না মরে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে বেঁচে থাকতে পারে। ওরকমই আমাদের বডির একটা কোষ যদি আক্রান্ত হয়, সেই আক্রান্ত কোষটা তার ভবিষ্যৎ আশেপাশের যে কোষগুলো আছে ভালো কোষ, তাদের জন্য এমন একটা কিছু দিয়ে যেতে চায় যাতে এই আশেপাশের কোষগুলো আক্রান্ত না হয়। সেই জিনিসটাই হচ্ছে ইন্টারফেরন, গ্লাইকোপ্রোটিন জাতীয় একটা পদার্থ, এটা হচ্ছে ইন্টারফেরন। দেখো ভাইরাস আক্রান্ত লিউকোসাইট থেকে ইন্টারফেরন তৈরি হয়, অথবা ফাইব্রোব্লাস্ট থেকে ইন্টারফেরন তৈরি হয়। এই ইন্টারফেরন বিভিন্ন কাজে লাগে। ইন্টারফেরন প্রয়োগ করে আমরা জটিল হ্যাপাটাইটিসের ট্রিটমেন্ট করতে পারি, ইন্টারফেরন দিয়ে হার্টের সংক্রমণ রোধ করতে পারি, বিভিন্ন রকমের প্যাপিলোমার চিকিৎসা করতে পারি ইন্টারফেরন দিয়ে, র্যাবিসের ট্রিটমেন্ট করা যায়, জলাতঙ্কের ট্রিটমেন্ট ইন্টারফেরন দিয়ে করা যায়, ইন্টারফেরন ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। মানে ইন্টারফেরন হিউজ ইম্পর্টেন্ট একটা জিনিস। তো ইন্টারফেরন কী কাজে লাগে এটা মনে রাখবো H2PR কথাটা দিয়ে। H দিয়ে হচ্ছে হ্যাপাটাইটিস, H দিয়ে হচ্ছে হার্পিস। H দিয়ে কি বলো তো বাচ্চারা? H দিয়ে হচ্ছে হ্যাপাটাইটিস, H দিয়ে হচ্ছে হার্পিস অর্থাৎ H2, P দিয়ে হচ্ছে প্যাপিলোমা, R দিয়ে হচ্ছে র্যাবিস। এগুলো ট্রিটমেন্টে ইন্টারফেরন ব্যবহার করা হয়। আর ইন্টারফেরন কীভাবে প্রডিউস করা যায়? ইন্টারফেরন আমাদের ফাইব্রোব্লাস্ট কোষ থেকে ইন্টারফেরন তৈরি করা যায়।
তারপরে আমরা আবার সেই ফাইব্রোব্লাস্ট কোষে যে জায়গায় ইন্টারফেরন তৈরি করে সেই জায়গাকে কেটে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে লাইগেজ এনজাইম দিয়ে লাগিয়ে তারপরে আমরা আবার সেই আগের মতো পোষক ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করি, দেখছো ইকোলাই ব্যাকটেরিয়া পোষকের ভিতরে প্রবেশ করে বংশবৃদ্ধি করে যেভাবে ইনসুলিন তৈরি করছে ওইভাবে ইন্টারফেরন তৈরি করতে পারি। এবং ইন্টারফেরন প্রথম বাণিজ্যিকভাবে বাজারজাত করা হয়েছিল, নাম ছিল তার বেটাফেরন। ইন্টারফেরনকে বাণিজ্যিকভাবে প্রথম কি নামে বাজারজাত করা হয়েছে? বেটাফেরন। এবার আরেকটা জিনিস আমরা পড়বো টিপিএ, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর দেখো মানুষের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে স্ট্রোক বা হার্ট অ্যাটাক হতে পারে, মাথায় জমাট বাঁধলে স্ট্রোক, হৃৎপিণ্ড হইলে হার্ট অ্যাটাক হতে পারে। তো এই জমাট রক্তটাকে আমরা গলাইতে চাই, জমাট রক্তটাকে গলানোর জন্য 1970 সালে প্রথম ব্যাকটেরিয়াল কোষ থেকে স্ট্রেপ্টোকাইনেজ এনজাইম দিয়ে আমরা জমাট রক্তকে গলাইতে পারছি। কিন্তু এই প্রোটিনটি মানুষের নিজস্ব প্রোটিন না বলে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, বুঝছো? স্ট্রেপ্টোকাইনেজ তো একটা ব্যাকটেরিয়া থেকে নেওয়া হয়েছে। এরপরে মানুষের রক্তেই প্লাজমিন নামক একটা এনজাইম আছে, বুঝছো? আমাদের মানুষের রক্তে এমনিতেই প্লাজমিন নামক একটা এনজাইম থাকে, কিন্তু সেটা প্লাজমিনোজেন নামে থাকে। দেখো নামের শেষে জেন আছে, এই প্লাজমিন এনজাইমটা আমাদের রক্তের ভিতরেই আছে। এই প্লাজমিন এনজাইমটাকে যদি অ্যাক্টিভ করা যায় কোনোভাবে তাহলে রক্ত জমাট গলায় ফেলা যাবে। তো আমাদের এই প্লাজমিনোজেন আকারে থাকে, বুঝছো? আমাদের রক্তে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এই নিষ্ক্রিয় জিনিসটাকে যদি সক্রিয় করা যায় কোনো অ্যাক্টিভেটর দিয়ে, ইনঅ্যাক্টিভটাকে অ্যাক্টিভ করা যায়, তাহলে কিন্তু আমরা সেটা দিয়ে আমাদের রক্ত জমাট গলায় ফেলতে পারি, আমাদের আর স্ট্রেপ্টোকাইনেজ ব্যবহার করা লাগে না। তো এই টিপিএ হচ্ছে সেটাই, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, অর্থাৎ এই প্লাজমিনোজেনকে প্লাজমিনে কনভার্ট করে এই টিপিএ। এই টিপিএ দ্বারা প্লাজমিনোজেনকে প্লাজমিনে কনভার্ট করলে জমাট রক্ত গলানো সম্ভব, বুঝছো? এর জন্য আমাদের তাহলে আলাদা করে স্ট্রেপ্টোকাইনেজ এনজাইমের ব্যবহার করা লাগে না। বাস এই ব্যাপারটা একটু দেখলাম। টিপিএ তৈরি করা হয় সেম একইভাবে, আমরা মানুষের কোষ থেকে টিপিএ জিন নিয়ে তারপরে সেটাকে হচ্ছে একটা রিকমেন্ডেড ডিএনএ তৈরি করে ইকোলাইটে দিয়ে, মানে এইভাবে আমরা হচ্ছে যেভাবে ইনসুলিন তৈরি করলাম হুবহু একই পদ্ধতি। হার্ট অ্যাটাক বা স্ট্রোকের রোগীদের যদি টিপিএ ইনজেক্ট করে দেওয়া হয় ব্লকের মধ্যে, তাহলে তার টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর দিয়ে তার প্লাজমিনোজেনটাকে প্লাজমিনে কনভার্ট করা হয়, প্লাজমিন জমাট রক্তকে গলায় ফেলে, বুঝছো? তাহলে এটা ক্লিয়ার না? আমরা এটা কিন্তু ক্লিয়ার, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, যেহেতু আমাদের বডির ভিতরেই করা হচ্ছে তাই পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এবার আসো ইরেথ্রোপয়েটিন। ইরেথ্রোপয়েটিনটা কি? ইরেথ্রোপয়েটিন একটা হরমোন। কোথায় তৈরি হয় ইরেথ্রোপয়েটিন হরমোন? ইরেথ্রোপয়েটিন হরমোনটা কিন্তু কিডনিতে তৈরি করা হয়। ইরেথ্রোপয়েটিন হরমোন কিডনির মাথার উপরে আমাদের সুপ্রারেনাল বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে না? তোমরা কি বিরক্ত হচ্ছ? ক্লাসকে অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু সব কথা শেষ করতে না পারলে তো সমস্যা। সব কথা শেষ না করলে তোমাদেরই খারাপ লাগবে যে আপু সব কিছু বলে গেল না কেন। আপুর কিন্তু মুখের কথার অনেক দাম আছে। আমি কত বছর ধরে পড়াই, অনেক বছর ধরে পড়াই, আর পড়ার ভালোবাসা থেকে পড়াই। এবার তোমরা যারা আমার বায়োলজি ক্লাস, যদি কমপক্ষে 5টা ক্লাস আমার বায়োলজি করো, তোমরা আর কারো বায়োলজি ক্লাস পছন্দ করবে না, আমার এই কনফিডেন্টটা আছে। যদি তোমরা মনোযোগ দিয়ে আমার 4-5টা বায়োলজি ক্লাস করো, তাহলে দেখবে তোমার আর কেউ বায়োলজি ক্লাস ভালো লাগতেছে না, মনে হতেছে যে আফসানা আপু সবচেয়ে বেশি ইনফরমেশন দিতে পারবে, ওনার ক্লাস করলেই ভালো লাগবে। এটা আমি দেখছি, যদিও নিজের প্রশংসা করে ফেললাম, একটু মিলাই দেখো। দেখো ইরেথ্রোপয়েটিন হরমোন, কিডনির মাথার উপরে 2টা গ্ল্যান্ড আছে। কিডনির মাথার উপরে কি আছে বলো তো? কিডনির মাথার উপরে 2টা গ্ল্যান্ড আছে। এই গ্ল্যান্ডগুলোর নাম হচ্ছে সুপ্রারেনাল বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড থেকে ইরেথ্রোপয়েটিন নামক হরমোন তৈরি হয়। এই ইরেথ্রোপয়েটিন হরমোন আমাদের যে হাড্ডি আছে না, হাড্ডি, পায়ের হাড্ডির ভিতরে বা হাতের হাড্ডি, এই হাড্ডির ভিতরে তোমার হচ্ছে অস্থি মজ্জা আছে। ইরেথ্রোপয়েটিন হরমোনটা অস্থি মজ্জার ভিতরে ঢুকে যায় এবং সেখানে যে ইরেথ্রোপয়েসিস প্রক্রিয়াতে আমাদের লোহিত রক্তকণিকা উৎপন্ন করে। এটা আমরা তোমার রক্ত চ্যাপ্টারেও পড়াবো। যাদের রক্ত শূন্যতা তাদের ইরেথ্রোপয়েটিন হরমোন দিয়ে দিলে দ্রুত তোমার লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় ইরেথ্রোপয়েসিস প্রক্রিয়াতে। ইরেথ্রোপয়েটিন হরমোন তৈরির প্রক্রিয়াটা সেম একই অবস্থা, যেভাবে আমরা তোমার ইরেথ্রোপয়েটিনের জিন কোথায় আছে সেটা কেটে লাইগেজ এনজাইম দিয়ে লাগায় বাহকের ভিতরে দিয়ে রিকম্বিনেন্ট ডিএনএর ভিতরে প্রবেশ করিয়ে এইভাবে আমরা তৈরি করতে পারি। বাস এটা একবার পড়তে পারো তোমরা। জিন থেরাপি একটু রিডিং পড়ো। আমাদের হেপাটাইটিস বি ভাইরাস অ্যান্টিজেন দিয়ে টিএম দিয়ে তামার কাছে প্রবেশ করিয়ে হেপাটাইটিস বি ভ্যাকসিন তৈরি করা হয়েছে। মানে এখানে মলমূত্র মলিকুলার ফার্মিং হচ্ছে, বিভিন্ন প্রাণীর মলমূত্র থেকে ওষুধ তৈরি করা হচ্ছে। তারপরে বায়ো ফার্মিং, এগুলো একবার রিডিং পড়া, বুঝছো? ইনসুলিন এখন কুসুম ফুলের বীজের মাধ্যমে ইনসুলিন তৈরি করা যাচ্ছে, মানে আস্তে আস্তে সব উন্নত হচ্ছে। জীবন রক্ষাকারী অ্যান্টিথ্রম্বিন ছাগলের থেকে উৎপন্ন করা হচ্ছে, এর এমসিকিউ আসতে পারে। জিএমও ছাগলের দুধ থেকে স্পাইডার সিল্ক তৈরি করা হচ্ছে, এই লাইনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে। এবার আসো পরিবেশ ব্যবস্থাপনা। আমাদের পরিবেশকে উন্নত রাখার জন্য পরিবেশের যে জিনিসগুলো পুনরায় ব্যবহার করা যায়, পুনঃপ্রক্রিয়াজাত করা যেতে পারে, এবং আমরা তোমার হচ্ছে
তোমার কলকারখানার খনি থেকে যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয় সেই বর্জ্য পদার্থগুলো থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রেখে আমরা অন্যগুলো তোমার ক্লিন করতে পারি বিভিন্ন সিস্টেমের মাধ্যমে। এখানে দেখো কাগজ ও কাগজের থেকে নির্গত বর্জ্য পদার্থে টরুলা নামক একটা ইস্ট জন্মে, যেটা প্রচুর আমিষ থাকে। এটা এমসিকিউতে আসতে পারে। কাগজের মণ্ডতে একটা টরুলা নামক ইস্ট আছে যেটা প্রচুর আমিষ তৈরি করতে পারে। স্যাকারোমাইসিস প্রিভেসি এবং টরুলা থেকে আমাদের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। আমিষ যেহেতু তৈরি করতেছে তাহলে আমিষ থেকে তো অ্যামিনো অ্যাসিড পাওয়া যাবে। কাগজ শিল্পে কাঁচামালকে ব্লিচ করার জন্য, কাগজকে সাদা করার জন্য ক্লোরিন ব্যবহার করা হয়। কাগজকে সাদা করার জন্য কি ব্যবহার করা হয় বাচ্চারা? কাগজকে সাদা করার জন্য ক্লোরিন ব্যবহার করা হয়। তারপর সিউডোমোনাস, নোকার্ডিয়া, মাইক্রোব্যাকটেরিয়া, বিশেষ ধরনের ইস্ট, মোল্ড, এগুলো হচ্ছে অক্সিডাইজিং অণুজীব হিসেবে কাজ করে। পরীক্ষা আসতে পারে নিচের কোনটি অক্সিডাইজিং অণুজীব নয়? সিউডোমোনাস, নোকার্ডিয়া, মাইক্রোব্যাকটেরিয়া, নিউমোকক্কাস। কি হবে অ্যান্সার? নিউমোকক্কাস হবে, বা নাইট্রোমোনাস, এরকম কিছু একটা দিয়ে দিতে পারে। এই তিনটা মনে রাখবো আমরা। পিএম নোকার্ডিয়া, পিএম নোকার্ডিয়া। আমাদের প্রাইম মিনিস্টারের কোনো কার্ডিয়া নাই, প্রাইম মিনিস্টারের কি নাই? কোনো কার্ডিয়া নাই। পিএম নোকার্ডিয়া। পি দিয়ে হচ্ছে সিউডোমোনাস, এম দিয়ে হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়া, আর নোকার্ডিয়া হচ্ছে নোকার্ডিয়া। এই তিনটা হচ্ছে আমাদের অক্সিডাইজিং অণুজীব। পরীক্ষা যদি আসে নিচের কোনটা অক্সিডাইজিং অণুজীব না, এই তিনটার যে কোনো একটা মানে অন্য একটা থাকবে। এরপর আসো আমাদের সিওএস জাতীয়করণ ব্যাপারটা আমরা একটু করবো। এর আগে সেলুলোজের ব্যাপারটা দেখো, যেহেতু কাগজ তো সেলুলোজই থাকবে কাগজের ভিতরে। এখানে ফার্মেন্টেশন, গাজন প্রক্রিয়া কি কি হয় না হয় একটু দেখো। জৈব পদার্থ কি হয়, অজৈব পদার্থ কি তৈরি করা হয়, এগুলো একবার রিডিং করো, আর কিছু না। পয়বজ্র বা সিওএস জাতীয়করণ। ধরো আমাদের বাড়িঘর, বিভিন্ন ময়লা টয়লা বাড়িঘর থেকে বের হয় না প্রতিদিন, তো কত রান্না করার জন্য কত কিছু আরও হাবিজাবি সব কিছু মিলাই তো অনেক মলমূত্র জঞ্জাল আমাদের নর্দমায় থাকে, নর্দমার ভিতরে। এখন এগুলো যদি পানিতে চলে যায়, পানি নষ্ট হয়ে যায়, নদীতে চলে গেলে নদী নষ্ট হয়ে যায়, এগুলোকে ক্লিন করা লাগবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বর্জ্য পদার্থগুলো আছে, বর্জ্য পদার্থগুলো ভেঙে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এগুলো তৈরি হয়ে যায়। তো মিথেন তো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। মানে খারাপ জিনিস থেকে ভালো জিনিস কিছু একটা করা যায় কিনা। বর্তমানে সিএস জাতীয়করণের জন্য কিছু নির্বাচিত অণুজীবের মধ্যে স্টার্টার কালচার তৈরি করা হয়েছে। দেখো স্টার্টার কালচার। এরপরে ব্যাপারটা একটু খেয়াল করো, সিএস জাতীয়করণ কিভাবে করা হয়। সিএস মানে ময়লা, ময়লা সোজা কথা, যত ময়লা জিনিসপত্র হাবিজাবি আছে। তোমরা যারা বুড়িগঙ্গা নদীতে দেখছো, নদী ভর্তি ময়লা না? কিন্তু বিদেশে কি করে, বিদেশে এটাকে সিস্টেম করে বর্জ্য পদার্থগুলো দিয়ে বিভিন্ন জিনিসপত্র বানিয়ে নতুনভাবে ইউজ করে, বুঝছো, এবং পানিকে পরিষ্কার রাখে। ধরো আমরা দুইটা ট্যাঙ্ক নিলাম, দুইটা বড় বড় ট্যাঙ্ক নিলাম। ধরো একটা নদীর একটা জায়গাতে আমরা বাদ দিছি, বাদ দিয়ে ওইখান থেকে ক্লিন করবো আর কি। দুটা ট্যাঙ্ক দিছি। একটা ট্যাঙ্কের নাম হচ্ছে অ্যারোশন ট্যাঙ্ক, আর একটা ট্যাঙ্ক হচ্ছে সেডিমেন্টেশন ট্যাঙ্ক। দুইটা ট্যাঙ্ক। তো এর ভিতরে আমি প্রচুর পরিমাণে ময়লা ঢুকাচ্ছি, সিওএস দিচ্ছি একদম পয় নিষ্কাশন করার জন্য, ময়লা দিচ্ছি। দেওয়ার পরে এখানে প্রচুর রিয়েকশন হচ্ছে, ময়লা যেখানে সেখানে রিয়েকশন হবে না, নর্দমার ময়লা সব রিয়েকশন হওয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এগুলো প্রডিউস হচ্ছে প্রচুর পরিমাণে, গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, মিথেন। ওকে, প্রডিউস হওয়ার পরে এখান থেকে আমরা এই যে ময়লাগুলো রিয়েকশন হচ্ছে, এর ভিতরে পানি আছে না, এর ভিতরে পানি আছে। এই পানিগুলো আরেকটা লাইন দিয়ে যে আরেকটা ট্যাঙ্কে জমা হচ্ছে। কিন্তু এই পানিগুলো কি প্রথমে যখন যাচ্ছে তখন কি ভালো পানি না গোলা পানি বলো তো বাচ্চারা? রিয়েকশন হয়েছে ময়লা, এর ভিতরে গোলা পানি যাবে না, সব ঘোলা পানি। তো এই ঘোলা পানিগুলো যাওয়ার পরে ঘোলা পানিগুলো কি হবে, এই সেডিমেন্টেশন ট্যাঙ্কের মধ্যে রাখবো ঘোলা পানিগুলোকে। সেডিমেন্টেশন ট্যাঙ্ক থেকে তোমার হচ্ছে অধক্ষেপ জমা হবে, এখানে নিচের দিকে অধক্ষেপ জমা হবে, বুঝছো? সেডিমেন্টেশন ট্যাঙ্কের নিচের দিকে কি জমা হবে? অধক্ষেপ হবে, মানে ময়লার তলানি জমবে। আর যে ভালো পানি, একদম ফ্রেশ পানি, সেই ফ্রেশ পানিগুলো, এই পরিশোধিত পানিগুলো বের হয়ে যাবে। ব্যাপারটা এরকম, আমি দুইটাই নিছি, দুইটা ট্যাঙ্ক নিছি। একটা ট্যাঙ্কের ভিতরে আমি কি দিচ্ছি, প্রচুর পরিমাণে ময়লা দিয়ে দিতেছি, যত ময়লা আছে সব ময়লাগুলো কি হচ্ছে, রিয়েকশন করে কার্বন ডাইঅক্সাইড, মিথেন এগুলো প্রস্তুত করছে। মিথেন তো গ্যাস, এটা অন্য কাজে লাগানো যাবে, জ্বালানির কাজে। এরপরে যে ময়লার ভিতর থেকে পানি আছে, এই পানিগুলো একটা লাইনের মাধ্যমে এই ট্যাঙ্কের ভিতরে দিচ্ছি, সেডিমেন্টেশন ট্যাঙ্কে। এই পানিগুলো ঘোলা পানিগুলোকে কিছুক্ষণ রাখতেছি, রাখার পরে যে তলানিটা নিচের দিকে জমা হচ্ছে এবং উপর দিকে আমরা ফ্রেশ পানি তৈরি করতেছি। এই ফ্রেশ পানিগুলো বের হয়ে বাইরে চলে আসতেছে, বুঝছো? তারপরে আমার নদী ক্লিন থাকতেছে। এটা ক্লিয়ার না সবাই? এটা কিন্তু ক্লিয়ার। এখান থেকে আর কিছু না, আমরা প্রায় শেষের দিকে বাচ্চারা। সেডিমেন্টেশন ট্যাঙ্ক, এবং এখানে একটা ইম্পর্টেন্ট লাইন, এই জায়গায় একটা ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, ব্যাকটেরিয়ার নামটা হচ্ছে জোজেলা রেমিজেরা, ঠিক আছে? এখান থেকে আমরা আর কিচ্ছু পড়বো না, এই তো ক্লাস শেষের দিকে। তোমরা ধৈর্য ধরে অনেকেই ক্লাসে ছিলা, যারা ছিল তাদের জন্য অনেক দোয়া। জিনোম সিকোয়েন্সিং বলতে আসলে কোনো একটি প্রজাতির একটি নিউক্লিয়াসে সাধারণত ক্রোমোজোমের একটি সেটকে জিনোম বলে। ক্রোমোজোমের একটা সেট, ক্রোমোজোমের আমাদের তো তোমার হচ্ছে 23 জোড়া ক্রোমোজোম, তাই না? 2 সেট ক্রোমোজোম বহন করি আমরা, বাবার থেকে একটা, মার থেকে একটা। এক সেট ক্রোমোজোমকে জিনোম বলে। তো এক সেট ক্রোমোজোমে যে মানুষের দেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে, প্রতি জোড়ার একটি করে 23টি ক্রোমোজোম মিলিত হয়ে একটা জিনোম তৈরি হয়। মানে ধরো বাবার কাছ থেকে আসছে 23টা,
বাবার কাছ থেকে আসছে 23টা, মার কাছ থেকে আসছে 23টা, তো দুইটা মিলে এন এন মিলে কি হয়েছে 2n। এই 2n এর মধ্যে এই 23টা হচ্ছে এক সেট ক্রোমোজোম, এই 23টা হচ্ছে এক সেট ক্রোমোজোম। এই এক সেট ক্রোমোজোমকে বলা হয় জিনোম, এক সেট ক্রোমোজোমকে বলা হয় জিনোম। ঠিক আছে, এটা একটু পড়লা। এখান থেকে জিনোম সম্পাদনা পদ্ধতি আবিষ্কারের জন্য পদ্ধতির নাম হচ্ছে ক্রিসপার ক্যাস নাইল জেনেটিক সিজার্স। এই লাইনটা একটু পড়তে পারো, কঠিন একটা লাইন। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি মাস্টার ব্লুপ্রিন্টের কথা বলছে। একটি জীবকোষে অবস্থিত জিন সমষ্টিকে, মানে অনেকগুলো জিনকে একসাথে জিনোম বলে, অনেকগুলো 23টা জিন বাবার থেকে আসছে, একসাথে জিনোম বলে। আর মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় কাকে? জিনোমকে মাস্টার ব্লুপ্রিন্ট বলে। এটা মানে 2018 সালের প্রশ্ন, 18 বা 17 সালের প্রশ্ন। মাস্টার ব্লুপ্রিন্ট কাকে বলে? জিনোমকে। আর শুধু ব্লুপ্রিন্ট বলে, শুধু ব্লুপ্রিন্ট বলে হচ্ছে জিন। আর যদি মাস্টার মলিকিউল বলে তাহলে ডিএনএ। এই তিনটা কথা একটু ভালো করে পড়ো। ডিএনএর অনুদৈর্ঘ্য অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন বেসগুলো যেভাবে সজ্জিত আছে, মানে একটা ডিএনএর ভিতরে ধরো একটা ডিএনএ, এরকম একটা ডিএনএ আছে, একটা ডিএনএ, এই ডিএনএর ভিতরে জিনগুলো কিভাবে আছে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এভাবে যেভাবে সজ্জিত আছে, এই সজ্জাকে বলা হয় জিনোম সিকোয়েন্সিং। একটা ডিএনএতে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন যেভাবে সজ্জিত আছে, এটাকে বলা হয় জিনোম সিকোয়েন্সিং। ঠিক আছে, এই ডক্টর এফ স্যাঞ্জার নোবেল পুরস্কার পাইছে জিনোম সিকোয়েন্সিং এর কারণে। তারপর পাটে জিনোম রহস্য আবিষ্কার করছিল ডক্টর মাকসুদুল আলম। তোষা পাটে জিনোম রহস্য আবিষ্কার করছে মাকসুদুল আলম ও তার সহযোগীরা। তার সহযোগীর মধ্যে একজন হচ্ছে আমার বোনের মামা শ্বশুর, আমি ছবি পোস্ট করছিলাম, দেখছিলাম। এই যে তোমার জিনোম রহস্য আবিষ্কার করেন উনি একটা টিমের সদস্য এই সহযোগীদের মধ্যে। তারপরে মুগ ডালের জিনোম রহস্য আবিষ্কার করেছে ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম। তো এগুলো একবার একটু পড়ো, এখান থেকে আর তেমন কিছু লাগবে না। ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। দেখো এখানে কোনো জীবের ডিএনএ কে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কর্তন করে ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে, এটা এমসিকিউ আসতে পারে, ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে ছাপ নিয়ে ফিঙ্গারপ্রিন্ট বা ফিঙ্গার প্রোফাইল তৈরি করা হয়। ধরো কোনো দেশে সবার ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট রেডি করা থাকে, মানে আমাদের যেমন জাতীয় পরিচয়পত্র কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্ট নিছে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট নিছে, অর্থাৎ সরকারের কাছে আমাদের সবার ফিঙ্গারপ্রিন্ট আছে। এখন ধরো তুমি কোনো একটা অপরাধ করছো, তো অপরাধ করার পরে তুমি ওইখানে তোমার ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট চেক করার পরে তোমার নেটে দিয়ে দিছে, তোমার ফিঙ্গারপ্রিন্ট আসতেছে বারবার। তুমি যদি অপরাধ করো তোমাকে ধরে ফেলতে পারছো। দেখছো অপরাধী শনাক্তকরণের কত সিস্টেম। ধরো একটা মেয়েকে কেউ রেপ করছে, রেপ করার পরে সেই মেয়ের থেকে আলামত পেয়ে বোঝা গেছে যে এর একটা ফিঙ্গারপ্রিন্ট আছে। আর নেটে দিছে এই ফিঙ্গারপ্রিন্টটা কার্ড চেক করার জন্য, চেক করার পরে দেখা যায় অমুকের আইডি কার্ডের ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলা গেছে, ওরা যায় ধরো। কি দারুণ সিস্টেম না? বিদেশে এই সিস্টেমে ধরা হয়, আসামিদের অনেক তাড়াতাড়ি ধরে ফেলতে পারে। এই জায়গায় এইভাবে প্রোফাইল তৈরি করা হয়। তো এই প্রোফাইলটা একবার একটু দেখলে এখান থেকে আর কিছু না। এরপর আমাদের ডিএনএ ফরেন্সিক অপরাধী শনাক্তকরণ, বললাম তো অপরাধী কীভাবে শনাক্তকরণ করা যায়। তারপর আমাদের পিতৃত্ব নির্ধারণে অনেক সময় দেখা যায় পিতৃত্ব নির্ধারণে জটিলতা হয়, এটা বিদেশে হয়, যে একটা মেয়ে অনেক ছেলের সাথে মিশে, তখন বাচ্চা কার হয়েছে এটা বোঝা যায় না, তখন বাবা কাকে বানাবে, এর জন্য পিতৃত্ব নির্ধারণের জন্য এই টেস্ট করা হয়। তারপরে স্বজন নির্ধারণে ধরো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে মানুষজন এমনভাবে মারা গেছে বোঝা যাচ্ছে না কে কোনটা কার কিলাস বা ব্রাস্ট হয়েছে, প্লেন ব্রাস্ট হয়েছে, তখন স্বজন নির্ধারণের জন্য আত্মীয়দের সাথে ডিএনএ চেক করা হয়। তারপর শ্রেণীবিন্যাস স্তরে এগুলো রিডিং করবে, এই তেমন কিছু না। তাহলে আমাদের আজকের ক্লাসটা কি শেষ হয়ে গেছে, বুঝছো? আজকের ক্লাসে যা যা পড়ানো আমি সব কিছু খুব সুন্দরভাবে পড়েছি। আজকে নোট নাই, এটা একটা মেইন কথা, নোট ছিল না আজকে কোনো, বুঝছো? আজকে যা বোঝানোর সব বুঝাইতেছি আমি, এখানে যা যাচ্ছে দাগানোর লাইনগুলো একটু রিডিং করতে পারো। আজকে কিন্তু কোনো নোট দেইনি, অর্থাৎ এই চ্যাপ্টারটাই অনেক বড়, এই চ্যাপ্টারটাই অনেক সুন্দর করে বুঝাইছি। সবাই কি বুঝছো? যারা এই ক্লাসে শেষ পর্যন্ত ছিল সবাই কি বুঝছো কিনা একটু বলো তো, আলহামদুলিল্লাহ বলো। যদি ক্লাসটা বুঝে থাকো তাহলে আলহামদুলিল্লাহ বলো তো, বুঝছো কিনা? বুঝছো সবাই? আচ্ছা, অবশেষে শেষ। অনেক বড় একটা চ্যাপ্টার, যদিও বড় বলতে আসলে আমি ডিপলি বুঝাইছি না, একটা চ্যাপ্টারে একটা ক্লাস না। আমি যদি তোমাদের একাডেমিক পড়াইতাম এই চ্যাপ্টারে 3টা ক্লাস নিতাম, ধীরে সুস্থে নিতাম, আমারও শান্তি লাগতো, এত বকবক করা লাগতো না, অনেক ক্লাস নিতে হইতো। একাডেমিক ক্লাস তো আর অনলাইনে হয় না আসলে, একাডেমিকলি পড়াইতে ধৈর্য তোমাদেরও থাকে না ক্লাস করার, আমাদেরও থাকে না, এটা কোর্স কমপ্লিট হয় না সহজে। একাডেমিক বায়োলজি আমি এর জন্য এখন অনেক দিন যাবত পড়াই না, আগে পড়াইতাম জুমে বই ধরে ধরে লাইন ধরে ধরে পড়াইতাম, কিন্তু এইটা পছন্দ করো তোমরা বেশি আমার চেহারা দেখে। আমি একটু আসানাপুর হাসি মুখ দেখতে চাও সবাই? আসানাপুর হাসি মুখ সবাই দেখতে চাও না? যাই যে দেখছো আরিফুল বলতেছে দেখতে চায় না, সবাই আমার হাসি মুখ দেখতে চাও? একটা ছবি তোলো, হাসি মুখের ছবি দিলে আজকে তোমরা রিভিউ দিবা। এই যে ক্লাস শেষ করলাম বিজয়, বুঝছো? এই যে একটা হাসি মুখের ছবি তোলো তো, সবাই চ্যাপ্টারটা বুঝছো? সবাই বুঝলে একটা ছবি তোলা এবং একটা রিভিউ দিবা খুব সুন্দরভাবে। ক্লাসটা তোমাদের কীরকম লাগছে? সবাই আলহামদুলিল্লাহ বলছো। ফাহমিদা নাহান বলছো আলহামদুলিল্লাহ, ধৈর্য ধরে আপুর ডেডিকেশনটা বেশ ছিল বলেই আমরাও পারছি। এই তো দারুণ, তুমি সবাই ক্লাসটা বুঝছো, ক্লাসটা মন দিয়ে করছো। এই চ্যাপ্টারটা অনেক প্যাসের একটা চ্যাপ্টার, সোজা কথা, ভিতরে হাবি যাবে অনেক কিছু, যদি ঠিকঠাক মতো স্পষ্ট ভাষায় না বলা যায় তাহলে এই চ্যাপ্টার ভালো লাগবে না।
এবং আল্লাহ এই জিনিসটা আমাকে দিয়েছে, এটা আল্লাহ প্রদত্ত। আমি অনেক কৃতজ্ঞ আল্লাহর কাছে যে আমার একটা ভয়েস আল্লাহ দিয়েছে এবং কথা স্পষ্ট। ছোটোবেলা থেকে আমি অনেক জোরে চিল্লে কথা বলতাম, তো এটা যে কাজে লাগবে ক্লাস নেওয়ার কারণে এটা আমি জানতামই না। মানুষের জীবনে কী হয় কেউ জানে না, বুঝছো? চিল্লা কথা বলতাম বলতে বাসায় চিল্লাচিল্লি না, দরকারে চিল্লাচিল্লি, যেমন স্কুলে শপথ পড়ানো বা আদার্স কোনো লিডিং দেওয়ার ক্ষেত্রে ভয়েস, যেখানে ভয়েস লাউড দরকার লাউড দিতে পারতাম, স্লোগান দিতে পারতাম। আমাদের তো স্কুলে প্রভাত ফেরি হইতো, তো প্রভাত ফেরির দিন 21শে ফেব্রুয়ারিতে কী হইতো, আমার কবিতা থাকতো, বক্তৃতা থাকতো, আমারই অনেকগুলো পারফরমেন্স থাকতো। মানে মানুষ বিরক্ত হয়ে যেত যে এই মেয়ে এখানে সব পারফরমেন্স করে, এই কবিতা বলে, এই বক্তৃতা বলে, এই অভিনয় করে, মানে এছাড়া কি আর স্কুলে কেউ নাই? আর সব পুরস্কার আমি নিয়ে যেতাম, এমন অবস্থা। আমি যদি কিছুতে অংশগ্রহণ করতাম মানে ফার্স্ট আমি নিতাম। এই সবাই হয়তো কে আর দিয়ে দেয় কিনা, যারা জানতো যে 3টে পুরস্কারও ফার্স্ট পাইছে, কিন্তু আসলে আমি যদি যাইতাম মাইকটা আমি হাতে নিলে আর কেউ ফার্স্ট হইতে পারতো না। সবাই ভয় থাকতো যে আফসানা এটাতে অ্যাটেন্ড করছে মানে এখানে কেউ আর ফার্স্ট হতে পারবে না। মানে সর্বোচ্চ 3টা অংশগ্রহণ করা যেত 6টা পারফরমেন্সের ভিতরে। আমি 3টা করলে 3টাই ফার্স্ট পুরস্কার। দেখা যায় ফার্স্ট পুরস্কার সেম জিনিস। একবার ছিল আমি বিজয় দেখেছি বই, আমি 3টা বই পাইছি। পরে প্রিন্সিপাল স্যার বলছে, স্কুলের হেড স্যার বলে বইগুলো 2টা দিয়ে অন্য বই নিয়ে যাইস, তুই তো 3টাই সেম বই পেয়ে গেছিস। তো যাই হোক, তো আমি অনেক লাউড ভয়েসে কথা বলতাম ওই জায়গাতে। আচ্ছা, তারপরে প্রভাত ফেরির কথা। প্রভাত ফেরির দিনে যেরকম প্রোগ্রাম থাকতো, আমি এই স্লোগান দিতে দিতে ভয়েসের অবস্থা খারাপ হয়ে যেত, তাও স্লোগান দিতাম, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। দারুণ এখনো কানে কানে বাজে, বুঝছো এই ব্যাপারগুলা। আচ্ছা, আপরি স্মাইল পিস, এই তো হাসছে। হ্যাঁ, 12:30, তোমাদের 12:30 বাজাই দিছি। আচ্ছা, এই যে হাসছি, ঠিক আছে।